লাইফ যদি তোমাকে বাঁশ দেয় তাহলে তিতুমিরের মতো বাঁশের গেলা বানায় ফেলো। স্পিকিং অফ মেয়ে দেখা, আপনি বিয়ে শাদী কবে করছেন মোহাম্মদ মেজবাহুদ্দিন, একটু বলেন। তুমি যদি একটা জাতিকে মেধাশূন্য করো, তারা কখনো তোমার অ্যাংস্টাইটি রিভোল্ট করবে না, সোজা কথা। ছোট ছোট বাচ্চাগুলাকে ছোটবেলা থেকেই শেখ মুজিবের ড্রয়িং করানো, শেখ মুজিবের গল্প লেখা, শেখ মুজিবের রচনা মাথার মধ্যে লেখা। ঢুকাই দিতেছে। মোটিভেশন জিনিসটা হচ্ছে একটা ভুয়া জিনিস। তুই তোর মাইন্ডকে যেটা বুঝ দিবি সেটাই। অবশ্য বাটন ফোন কিনলে তোর আবার একটা ভাঙা রেকর্ড তো আছে। ও, তো আম্মু তখন বেসিক্যালি যেটা করছে, আম্মু হচ্ছে নিজের স্বর্ণ বন্ধক দিয়েছিল, ওই টাকা দিয়ে হচ্ছে মোবাইল কেনা হয়েছে। তো ওইটা দিয়ে হচ্ছে আমার অনলাইন ক্লাস শুরু 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 শুরু। সততা মেডিকেল পডকাস্ট, লেটস বি অনেস্ট। আপনারা যদি মার্কেটিংয়ের মোড়কে পেঁচানো সফলতার গল্প থেকে বেরিয়ে এসে মেডিকেল শিক্ষার্থীদের জেনুইন সফলতার গল্প, কি কি স্ট্র্যাটেজি অনুসরণ করে তারা মেডিকেল অ্যাডমিশন টেস্টকে ক্র্যাক করেছে এবং একজন স্টুডেন্টের মেডিকেল লাইফটা অ্যাকচুয়ালি ডে বাই ডে কেমন কাটে, এই অথেন্টিক গল্পগুলো কোনো রকম স্ক্রিপ্ট ছাড়া শুনতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আসসালামু আলাইকুম দোস্ত। ওয়ালাইকুম আসসালাম। তুই তো জানোসই, দুইটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন দিয়ে আমরা স্টার্ট করব। আমাদের সততা মেডিকেল অ্যাডমিশন প্রকল্পের কোনো মার্কেটিং টিমের সাথে তুই কি অ্যাডাসোস? মার্কেটিং কি আসলে আছে? এখন তুই আমাদের এখানে ছোট প্রতিষ্ঠান মনে করস, মার্কেটিং টিম আছে কি নাই? না, ইনশাল্লাহ একদিন বড় হবে। আসলেই এখন নাই, এটা ট্রু। আমাদের অডিয়েন্সের জন্য এটা বলা উচিত। উই ডোন্ট হ্যাভ এনি মার্কেটিং টিম রাইট নাও। এনিওয়ে, সেকেন্ড কোয়েশ্চেন সেটা হচ্ছে যে, তুই যে আজকে গেস্ট হিসেবে আসছস, তোকে কি আমি কোনো কিছু পে করতেছি? কোনো টাকা পয়সা, হাদিয়া, এনিথিং? আপাতত শুধু কফি। কফি আগে পরে কিছু ছিল না দোস্ত? না, আগে পরে আমাকে হচ্ছে যে ওয়েট করেছস 0.5 ঘন্টা 45 মিনিট। পরে কি হবে এটা তো জানি না, বাট আপাতত তুই তো আমার কাছ থেকে পরে কিছুটা হলো আদায় করে নিবি, এটা তো আমি জানি। ওটা তো নিবই। 30-45 মিনিট আমাকে ওয়েট করেছে, আমি নিব না? দোস্ত, এখন ঢাকা শহরে একটা যানজটপূর্ণ এলাকা, প্লাস আমার ফোনটা নষ্ট হয়ে গেছে, এটা তো আসলে মানে আনএক্সপেক্টেড। এখন অডিয়েন্স তো বুঝবে না যে এত সুন্দর পডকাস্ট করতেছে অথচ তার ফোন নষ্ট, এটা তো কেউ বিশ্বাস করবে না। ভাই, আমি এখন আমার কোনো স্টুডেন্টের কাছে গেলেও এটা নিয়ে আমি কথা শুনি যে, ভাই আপনি ঢাকা মেডিকেল কলেজে পড়ে আপনার ফোনের এই অবস্থা কেন? সেকেন্ড হ্যান্ড ফোন কেন ইউজ করেন? ভাঙ্গা ফোন, স্ক্রিন ভাঙা ফোন কেন ইউজ করেন? এটা নিয়ে তোরাও আমাকে যথেষ্ট পচাস। এখন আমি এগুলা টেকনিক্যালি মানে এফোর্ড করতে পছন্দ করি না, এই জন্য করি না। তুই জানোস আমি চাইলে এটা এফোর্ড করতে পারি, কিন্তু আমি করি না। এটা হচ্ছে বাস্তবতা। না, আমি ডাউট আছি অ্যাফোর্ড করতে পারবে কিনা বর্তমানে। ছোট করে একটু আর কি ভাব নিয়ে নিলাম। তুই জানোস আমি চাইলে এটা খুব বাংলা করতে। ফোন কিন। এখন আসলে মানে বাংলা ফোন নিলে আবার মানে বেশি ক্লাস নষ্ট হয়ে যায়, আবার তোর স্মার্টফোনে অনেক কাজ আছে, ওগুলো করতে পারতেছি না, দুইটা মিলাই। তবে আমার কাছে মনে হয় আমি যেভাবে রেকলেসলি ফোন ইউজ করি, কি করা দরকার, একটা বাটন ফোন আসলে রাখা দরকার। অবশ্য বাটন ফোন কিনলে তোর আবার একটা ভাঙা রেকর্ড তো আছে। ও শিট! সমস্যা নেই, এটা কাট করে দেওয়া যাবে। ওই না না না, এটা কাট করবো না, ওইদিকে আবার যাবো, বাট এখন না, শুরুতে এটা এই গল্প বলা যাবে না। স্পিকিং অ্যাবাউট রেকলেসনেস, আমরা কি তোর সাথে এটা থার্ড পডকাস্ট রেকর্ড করতেছি না? তৃতীয়বার? আড়াই। আড়াই। 2.5। প্রথমবারটা প্রথমটা হাফ হয়েছিল, পরেরটা ফুল হয়েছে। তুই একটু মানে এই পডকাস্ট, আমার সাথে পডকাস্ট বা সততার সাথে তোর পডকাস্টের এক্সপিরিয়েন্সের টাইম লাইনটা একটু আমাদের অডিয়েন্সের জন্য বল। কি কি হয়েছে, কি কি আচ্ছা, করছি আমরা? প্রথমবার তো আমাদের এই স্টুডিও ছিল না। ফার্স্ট হুম, অফ অল তোর রুম ছিল আমাদের হলে, ফজলে রাব্বি হলে, আমাদের সততার বাজেট একটু বাড়ছে আলহামদুলিল্লাহ এখন। 124 নাম্বার রুম। তো প্রথমবার পডকাস্ট হইলো, বাট অর্ধেক যাওয়ার পরে বুঝলাম যে আমাদের লাইটের ব্যাটারি শেষ। বাস ওখানে হাফ পডকাস্ট। পরের বার ফুল প্রিপারেশন নিয়ে সারা রাত পডকাস্ট। এরপরে পুরান ঢাকায় নাজিরাবাদে গিয়ে খাইলাম হুম। ফজরের উপর। এরপরে পরের দিন আমি তোরে কি শুনলাম। খাইছে এটা একটু এখন মনে তো আছে তোর? এখন তো তাহলে মার্কেটিং হয়ে যাবে বোখারির। আচ্ছা যাই হোক, বোখারির মাটন তৈরি খাচ্ছিলাম, আমার মনে আছে। এরপরে শুনলাম রাতের বেলা কি ফাইল ট্রান্সফার করতে গিয়ে ডিলেট। এরপরে আচ্ছা, তো 1.5 এখানে গেল, আর আজকে যদি শেষ হয় আর কি, পরে দেখা যাবে এটাও ডিলিট করে দিছিস কিনা। না না না, এখন ইনশাআল্লাহ ডিলিট করব না। মানে বিষয়টা হচ্ছে যে, তোর সাথে সেকেন্ড টাইম যখন অনেক লম্বা সময় ধরে সব পডকাস্ট রেকর্ড করলাম, এভরিথিং খুবই সুন্দর একটা এপিসোড হয়েছে। আমি তুই দুজনই নিয়ে অনেক বেশি আশাবাদী এবং ভালো একটা কন্টেন্ট আমাদের অডিয়েন্সের জন্য রেডি হয়ে গেছে বলে আমরা যখন চিন্তা করতেছি আমি এটা এডিট করতে বসবো, বেসিক্যালি তখন মানে ওই যেই ফাইলে তোর পডকাস্টের ফাইলগুলা, অডিও ভিডিও সব, মানে তোর এপিসোডের ফাইলগুলা, ওইখানে গিয়ে মানে আমার কাছে মনে হচ্ছে যে আননেসেসারি অনেকগুলো ফাইল আছে। আর আমার একটা বদভ্যাস হচ্ছে
আমি কোনো কিছু ডিলিট করি না, আমি ডাইরেক্ট শিফট ডিলিট মানে পার্মানেন্ট ডিলিট করি, বুঝছস? মানে একটা অপশন আছে না যে তোর পিসিতে কোনো কিছু ডিলিট করলে রিসাইকেল বিনে চলে যাবে, আরটা তো একদম সরাসরি আমার পিসি নাই, এই জন্য জানি না। পার্মানেন্টলি। আচ্ছা ফোনে তো অ্যাটলিস্ট তুই জানোস যে মানে একদম রিসাইকেল বিন দেখে সরাসরি করে ফেলা যায়। মনে কর ফোনে তুই কোনো একটা কিছু ডিলিট করলি রিসাইকেল বিনে বা ট্র্যাশের মধ্যে থাকবে, তারপরে পার্মানেন্ট ডিলিট করতে চাইলে তুই ট্র্যাশ থেকেও ডিলিট করে দিতে পারোস। এখন পিসিতে একটা অপশন আছে, বুঝছস? And তুই দেখ 2025 সালে এসেও তোরে আমাকে শিফট ডিলিট শিখাইতে হচ্ছে, কি বলবো আর। এনিওয়ে তোর ওই একটা মেডিকেল স্টুডেন্ট কি দরকার আছে পিসি শিখার? দরকার আছে দোস্ত, ভবিষ্যতে ডাক্তার হলে বুঝবি। অ্যাটলিস্ট ক্লাস নেওয়ার জন্য হলে তো বেসিক কম্পিউটার জ্ঞান থাকা লাগবে। ক্লাস নিবি না স্টুডেন্টদের? কোন স্টুডেন্ট? তোর মেডিকেল স্টুডেন্টদের হবে না? তুই কি টিচার হবি না? সবসময় দেখা যাক। আজকাল প্র্যাকটিসই করবি। দেখা যাক। আচ্ছা ওইদিকে পরে যাবো, ক্যারিয়ার রিলেটেড কোয়েশ্চেন। এনিওয়ে যেটাতে ছিলাম, তো আমার অভ্যাসটা হয়েছে এখন যে এটা মনে করো 3-4 বছর ধরে যে আমি কোনো কিছু মানে ডিলিট করে যে রিসাইকেল বিনে যাবো ওইটা না, সরাসরি শিফট ডিলিট করে পার্মানেন্ট, মানে আমার যেটা দরকার নাই এটা আমার রিসাইকেল বিনে রেখে এটা দরকার। এটা তো রিয়েল লাইফের বৈশিষ্ট্যের সাথে মিল আছে। ইয়েস ইয়েস, বাইনারি, হয় জিরো নাহলে one। হয় জিরো নাহলে ওয়ান, মাঝে কিছু নেই। অল অর নাথিং, মাঝখানে কিছু নাই। অল অর নাথিং ল, ফার্স্ট ইয়ার স্টুডেন্টরা ভালো মতো বুঝবে এটা। রাইট, অল অর নাথিং ল। মনে আছে? হ্যাঁ ভাই, এত আচ্ছা, ঠিক বাজে আছে, ঠিক স্টুডেন্ট আছে, না আমি। ঠিক আছে, আমি কন্টিনিউ করি। ওই শিফট ডিলিট দিয়ে নরমালি হচ্ছে যে আমি সবকিছু ডিলিট করে দিই। এখন তোর ফাইলের মানে আমি ঠিক করে রাখছি যে তোর এইগুলো হচ্ছে তোর পডকাস্টের ফাইল, এগুলো আছে তার তোর ফাইলগুলো আশেপাশের এই 3-4টা ফাইল আমার লাগবে না। তো এখন তুমি তো কম্পিউটার বুঝো না, তোমাকে তাই ভালো করে ব্যাখ্যা করতেছি। মনে কর যে এই যে এক সিরিয়াল এরকম 5টা ফাইল আছে, তা এখন কি হয়েছে উপরের কলাম থেকে শুরু করে সবগুলোকে একসাথে সিলেক্ট করা যায়, বুঝছোস? এটাও শিফট দিয়ে সিলেক্ট করা যায়। এটা তা- জানি। শিফট দিয়ে যে সিলেক্ট করছি, এখানে তোর ফাইলও সিলেক্ট হয়ে গেছে এবং আমি খুব তাড়াতাড়ি মানে অভ্যাস করে তাড়াতাড়ি মারছি, বুঝছো? যে শিফট ডিলিট মেরে মনে কর আমার রুমমেটের তখন রুমে উপস্থিত, আমি এমন জোরে চিল্লান মারছি যে এইটা আমি কি করলাম। মানে পুরা তোর টোটাল ফাইল, তোর অডিও ফাইলগুলো আলাদা করা ছিল, ভিডিও ফাইলগুলো আলাদা করা ছিল, মাত্র এডিট করতে বসবো এখনই সফটওয়্যারের জিনিসটা নিবো, নেওয়ার আগে আমি ঠাস করে পুরোটা মারছি ডিলিট। তা এখন কি করব জানি না। এখন সেকেন্ড টাইম পডকাস্ট করতেছি, আমাদের মাঝখানে আরো 2-3 মাস অতিবাহিত হয়ে গেছে। তোকে আমি এই 2-3 মাসে বেশ কয়েকবার তেল মারছি আসার জন্য, অনেক রকম লোভনীয় অফার দিছি, কিন্তু তুই আসস নাই। মাঝখানে পরীক্ষা ছিল ভাই। মাঝখানে পরীক্ষা আমরা ছিল সারা এবং বছর তো পড়ালেখা করি না, পরীক্ষার সময় তো পড়তে হবে। শুধু এটা না, তুমি একটু দেমাগ দেখাইছো, এটাও অস্বীকার করো না। যে এখন আমি সারা রাত তুমি কষ্ট করলাম, তুমি 1.5 বার আমার সারা রাত কষ্ট করলাম, 1.5 বার 1.5 পরিশ্রম বার করলাম। আসছো, তো তারপর এরপরে তোমার- কার ইচ্ছা করবে? অবশ্যই ভালো হয়েছে, আল্লাহ যা করে ভালোর জন্য করে, এই জন্য তো এখন এই জন্য স্টুডিওতে আমরা আসি, একটা না তো আসতে বেটার পারতাম না। অ্যাটমসফিয়ারের মধ্যে আসছি। যাই হোক, দেখা যাক তোর এই বেটার অ্যাটমসফিয়ারের পডকাস্ট কতজন মানুষ শুনে, কতজনের আগ্রহ তৈরি হয়। আচ্ছা যাই হোক, আমরা অনেক বিল্ড আপ করলাম আমাদের পডকাস্টটা, এখন একটু তোর জীবনের দিকে আসি। তুই জাতীয় মেধায় সপ্তম, ইন কেস আমাদের অডিয়েন্সকে একটু রিমাইন্ডার দেওয়া দরকার পড়ে। না, রিমাইন্ডার এটা লাগবে, কারণ হচ্ছে যে ফার্স্ট সেকেন্ড থার্ড ছাড়া কাউকে কেউ মনে রাখে না। শুধু ফার্স্ট সেকেন্ড থার্ড নাও দোস্ত, অবশ্য হ্যাঁ, শুধু ফার্স্টকে মনে রাখে। মানে ফার্স্টের নামটা সবাই মনে রাখে। মনে করো যে গত 5 বছরে অ্যাটলিস্ট যারা মেডিকেলে ঢোকা নিয়ে অনেক বেশি প্যাশনেট, তাদেরকে যদি গত 5 বছরে ফার্স্টদের নাম বলো, পারবে? আমাকে জিজ্ঞাসা করলে আমি তখনও পারতাম না, যদি আমি একটা ইন্টারেস্ট স্টুডেন্ট হইতাম। হ্যাঁ, 1 বা 2 বছর এটা জানতাম। আমরা ভাই এত সোশ্যাল মিডিয়া ইউজ করতাম না, আমার জেনারেশন বা আমার তো জেনারেশন। এই আমাদের পরবর্তী 2-3 বছরের পোলাপানগুলো এখন বেশি অ্যাডভান্সড। এখনকার কথা বলতেছি, মনে করে এই যে ধর এইচএসসি যারা এখন এইচএসসি তে ঢুকলো, মানে এইচএসসি 27 ব্যাচ বা 26 ব্যাচ, তাদেরকে মনে কর গত 5 বছর অ্যাটলিস্ট ফার্স্ট বয় বা গার্ল তাদের নামটা বলতে পারবে। সেকেন্ড থার্ডদেরকে, আর তুমি তো সপ্তম, তোমাকে কে মনে রাখছে? বললাম তো অনেক দূরে। এটাই। ওইদিকে একটু পরে যাইতেছি, তুই কেমন সপ্তম হইলি। এখন তুই একটু তোর আপব্রিঙ্গিংটা নিয়ে বল। তুই বড় হয়েছিস চট্টগ্রাম, রাইট? ইয়েস। চট্টগ্রামে কোন জায়গায় কিভাবে তোর ফ্যামিলি একটু আস্তে 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 একটু ব্রেকডাউন করতো, ছোটবেলাটা কিভাবে কাটছে? আচ্ছা, তো আগে বেসিক্যালি তোর এলাকাটা নিয়ে বল, তুই কোথায় থাকোস? আমি হচ্ছে চট্টগ্রামে community। হালিশহরে থাকি। আমরা একদম সমুদ্রের কিনারের মানুষ। উফ, আচ্ছা, একটু ফ্লেক্স নিলাম, কারণ সব ঢাকার মানুষ তো সমুদ্র দেখার জন্য কক্সবাজার দৌড়ে দৌড়ে যেতে হয়। আমার বাসা থেকে বেসিক্যালি 30-40 টাকা রিক্সা ভাড়া দিয়ে আমরা ইভেন হাঁটে হেঁটেও যাইতাম। আমরা ছোটবেলায় ফুটবল খেলে বড় হয়েছি হচ্ছে সাগর পাড়ে, হালিশহর sea মানে beach। একদম বিচে, যেখান থেকে একদম মানে বিচ বলতে, এখন তোরা বিচ বলতে কক্সবাজার বুঝছস, আমরা বিচ বলতে কি বুঝি? আমরা বিচ বলতে বুঝি হচ্ছে যে সমুদ্রের যে বালি। কিনারা। না, বালি থাকতে হচ্ছে কেন? মাটি থাকতে পারে না? ঘাস থাকতে পারে না সেখানে? হ্যাঁ। বললাম তো, তোদের কাছে বিচ মানেই তো বালি। ভাই ঘাস কিভাবে থাকে আবার কক্সবাজারের এখানে? আমার হালিশহরে যাইছে, আমি দেখাবো ঘাস কেমনে থাকে। সো তুই বেসিক্যালি আমাকে এটা বল, মনে কর যে এই মানে আমি তো ভাই চাটগাঁয় মানুষ না, গেছি আমি বহুত সি বিচে গেছি, কক্সবাজার একাধিকবার গেছি, কুয়াকাটা গেছি, কিন্তু সেটাও প্রশ্ন না। মনে কর যে তুই যে বলতেছিস খেলছোস, মানে এটাকেই মনে কর যে মানুষ বিচ ফুটবল বলতে যেটাকে বুঝে ওই একদম, ওরকম বালি না, মানে ওরকম বালি এই না। এই 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 আমি এখানে 1 হাত দূরে সমুদ্র, এখানে আমরা ফুটবল খেলতেছি হ্যাঁ, এরকম। এটা হইছে, বাট ওখানে মাটি ছিল। হ্যাঁ? ইয়েস।
ওখানে তো নরম মানে ওরকম সাধারণ দেখ, মানুষের অ্যাক্সেস ছিল বালি হইলো বেসিক্যালি আমরা তো বেশিরভাগ সময় বৃষ্টির সময় খেলতাম। বালি হলো একদম বৃষ্টির সময়গুলো একদম মানে ক্লিন মাটির মতো হয়ে ক্লিন গেছে। হয়ে যেত একদম, মানে কখনোই মনে হয় না যে বালির জন্য খেলা হচ্ছে না ভালো মতো, অথবা প্লাস্টিক মতো দেওয়া যাচ্ছে না, আমাদের কাছে মাটি মনে হয়েছে মোটামুটি। আর এখন তো রিসেন্টলিও গেলাম আমি, ঘাসই দেখছি, অবশ্য কাদা মাটি মিশছে তো একদম কাছে আর কি, কাছে দিকে যাওয়া হয় না, বেশি কাদা থাকে ওদিকে, তো মোটামুটি দূরে বালি না, বালি দেখতেছি বলে মনে করতেছে না অনেকদিন ধরে। খালি মাটির মধ্যে খেলছিস, ভালো। ছোটবেলা থেকে ফুটবল? না ছোটবেলা থেকে অ্যাকচুয়ালি ফুটবল না, ছোটবেলা থেকে ক্রিকেটই খেলতাম, ওই বাংলাদেশি মানুষ ছোটবেলা থেকে ক্রিকেটই দেখে। কইস না ওখানেই খেলছিস ওই না না না, বিচের ক্রিকেট মধ্যে, ক্রিকেট বল লাইনে বল তো হারা যাবে। ক্রিকেট লাইনেই খেলতাম, আমাদের এখানে মোটামুটি মানে আবাসিক এরিয়া আর কি। মাঠটার ছিল? মাঠ ছিল, ইয়েস ছিল, কি এখনো আছে আমাদের বিডিআর মাঠ, অনেকেই চিন। বাবা। বিডিআর মাঠ এটা কি বলতে আমি এখন? বলি হালিশহরে আমাদের ক্যান্টনমেন্ট আছে, হুম। সো ওইটার ঠিক পাশেই হচ্ছে বিডিআর মাঠ, নাম ওই যে এখন তার নাম বিডিআর নাই, এখন তার নাম বিজিবি, বাট এখন বিডিআর মাঠ নামটা রয়ে গেছে, যদি এখন বর্তমান নাম হচ্ছে হালিশহর হাউজিং এস্টেট কেন্দ্রীয় মাঠ, মনে হয় এরকম কিছু এইটা একটা হবে। উত্তরাতে এরকম, উত্তরাতে তোরা গ্রাম বলছ অনেকে, যদিও আমি এটাকে অনেক গর্ববোধ করি, 10 কারণ বছর আগে গ্রামই ছিল। ভাই মানে গ্রাম তো একটা ভালো জিনিস, এটাকে আন্ডার এস্টিমেট করে কেন মানুষ? উত্তরা হচ্ছে যে যেমন গুলশান বনানীতে গেলে আন্ডারএস্টিমেট তো কেউ করে না। গুলশান বনানীতে গেলে কোনো শান্তি নেই, খালি বিল্ডিং আর বিল্ডিং। উত্তরাতে অ্যাটলিস্ট গাছ টাছ আছে, একটা গ্রামের মতো একটা না, সুন্দর ভালো, বাতাস আছে, থাকলে ভালো। হাঁটতে আমাদের টাটতে ভালো হালিশহর লাগে। অনেক এরকম, চিরাঙে যেমন, মানে আমরা যদি সিটির মধ্যেই পড়ি, কিন্তু আমরা চট্টগ্রাম সদরে। হ্যাঁ, তো যেটা মাঝখানে বলতে চাইছিলাম, তুই বললি না যে তোদের একটা মাঠ ছিল যে বিডিআর বিডিআর মাঠ? মাঠ ছিল না, এখন আছে। আছে আছে আর কি, যাই হোক নামটা এখন বিজিবি যদিও সরকার দিছে, কিন্তু মানুষ বিডিআরই বলে। এমন জিনিস উত্তরাতে আছে। উত্তরাতে তো 6 নম্বর সেক্টরে একটা ফেমাস মার্কেট, যেখান থেকে সবাই তোর শাকসবজি মাছ টাছ এগুলা কিনে, মানে কাঁচা বাজার সব বিডিআর আছে। মার্কেট। হ্যাঁ, ওটা কিন্তু এখন এখন কি জানি একটা নাম দিছে, উত্তরা 6 নম্বর সেক্টর মার্কেট বা সামথিং এরকম কিছু একটা। কেউ রাখে না কিন্তু এটাকে, এটা বিডিআর বাজার। বিডিআর বাজার, বিডিআর নিয়ে অনেক মানে একটা বাংলাদেশের মানুষের যে ফ্যাসিনেশনটা, এটা খুব দুঃখজনক ভাবে একটা ট্র্যাজিক ইনসিডেন্ট দিয়ে গেছে অন্যদিকে। তুমি 2009 সালের কথা বলতেছো, আচ্ছা থাক, হুম। ওদিকে না যাই, বাট হ্যাঁ। আচ্ছা থাক, ওগুলা ওইদিকে গেলে আমরা একটু ওদিকে না যাই, পডকাস্টটা বেশি পলিটিক্যাল হয়ে যাবে। থাক না যাই। আচ্ছা, তুই তোর হালিশহরের কথা শেষ কর, তারপর। আচ্ছা, তো ছোটবেলা থেকে হালিশহরে, আর আমাদের মোটামুটি এমন, হালিশহরটা মেইনলি সিটির মধ্যে পড়ে, বাট সিটির একদম মানে কিনারে, মানে মেন সিটির যে স্কুল কলেজগুলা একদম মানে সরকারি স্কুল আমরা যেগুলো বুঝি, কিন্তু ঢাকার পোলাপানি এটা রিলেট করতে পারবে না, কারণ ঢাকায় সরকারি স্কুলগুলো আসলে কেউ এরকম দাম দেয় না, বাট চিটাগাং আমাদের ঢাকা শহরের স্কুলের দাম নাই, এটা কি সরকারি বলে? স্কুলের দাম নাই বলছি। ঢাকায় ঢাকায় সরকারি স্কুলের দাম নাই? বল না কয়েকটা নাম বল স্কুলের। রাজু উত্তর মডেল কলেজ। আরে আমি তো ঢাকায় বড় হইনি রে ভাই, তুই কেমন আইডিয়াল স্কুল, অত হাইপ নাই। হাইপ নেই। আমরা যখন মডেল টেস্ট সলভ করতে বসতাম সবার একদম রাজুকের কোশ্চেন, আগে তো গ্যারেট কলেজ বলে সবাই দেখতাম, রাজুকের রাজুক, তারপরে হ্যাঁ, আইডিয়াল, নটর ডেম। তারপরে ভিকারুন্নিসা, নটরডেম কলেজ। আমি স্কুলের কথা বলতেছি। আচ্ছা, আচ্ছা যাই হোক, স্কুল। কলেজ স্কুল তুই যাই বল, ঢাকা কলেজ বাদে সরকারি আর কোনটা না মাথায় আসতেছে তোর? একটা বল। তোর পয়েন্টটা কি, মানে সরকারি স্কুলগুলো? মানে আমি বলতেছি ঢাকায় মানুষ সরকারি স্কুলের চেয়েও প্রাইভেট গুলোকে বেশি প্রেফার করে, আচ্ছা আচ্ছা, স্কুল হোক কলেজ হোক, বাট বাংলাদেশ অন্যান্য জায়গায় কিন্তু সেরকম না। না না, এটা ঠিক চিটাগং বলছিস, বল, হ্যাঁ এটা ঠিক রাজশাহী বল, বলছিস। যেমন কলেজিয়েট স্কুলের নাম শুনছো ঢাকায়, অথচ আছে, বাট কেউ শুনে নাই। চিরাং কলেজের স্কুলের নাম বল, সবাই জানে চিরাঙে ভর্তি যুদ্ধ চলে। রাজশাহী কলেজের স্কুল বল, সবাই চিনে। না এটা ঠিক, এটা ঢাকার বাইরে আসলে সরকারি স্কুলগুলোর টিচিং বল, টিচাররা বল, অ্যাটমসফিয়ার, দাম সবকিছু বেশি। টিচিং, টিচাররাও ভালো, স্টুডেন্টরাও ভালো, টিচিং ভালো কিনা এটা নিয়েই আছে, কারণ সরকারি স্কুলের পোলাপানগুলো বেসিক্যালি এমন হচ্ছে যে ক্লাসে আসলে ওরকম আসলে সত্যি কথা পড়া হয় না, যা ওদের- পরে ঘুরে ফিরে নিজেরাই পরে পোলাপান। তোদের সরকারি, আমি তো গাজীপুরে বড় হয়েছি, যদিপুরে তোর এই রানী বিলাসমণি সবাই চিনে, যে গাজীপুর যদিপুরে যদি কোনো অডিয়েন্স আমাদের থাকে, ওই রানী বিলাসমণি যে স্কুলটা বয়েজ স্কুল, ওইখানে ওইটাও সরকারি ছিল, আর ওইটার একটা বৈশিষ্ট্য ছিল হচ্ছে যে স্যাররা আসলে ভালো ছিল, মানে নিয়োগ টিয়োগ। না স্যাররাও অবভিয়াসলি ভালো, হ্যাঁ, বাট কিন্তু হচ্ছে যে ক্লাসের মধ্যে তো পোলাপান এইটাই। পোলাপান শয়তানি করে, ওনা- পড়ালেখা করে না। আরে পোলাপান শয়তানি করে, একটা টিচার যদি স্ট্রিক্ট হয়, পোলাপানের কি স্কুল লাইফে বিশেষ করে কয়েকটা টিচার তো অবভিয়াসলি স্ট্রিক্ট থাকেই। 6 থেকে 10 এর পোলাপান যেমন- কতটুকু মজা করবে যদি তুই একটা শক্ত টিচার হস, কথা আমাদের- সেরা না। আসল পয়েন্ট হচ্ছে যে সরকারি টিচারদের একটা ওই যে বেতন কম, তারা প্রাইভেট টাইভেট পড়ায়। আমি একদম ক্লিয়ারলি একটা একটা স্যারের জানি, উনি হচ্ছে যে তোর, আমি তো ক্যারেট কলেজে 7 এ চলে গেছি, 6 এর বছরটা তো রানী বিলাসমণিতে পড়ছি। ওই স্যারটা অনেক ভালো পড়াইতো, বুঝছোস, মানে না আমাদেরও কয়েকটা ছিল, যেমন মুসলিম হাই স্কুলে যদি বলি আমাদের রেজাউল করিম স্যার, মানে সবাই জমের মতো ভয় পাইতো, তারপর জসিম স্যার, এরকম অনেকগুলো স্যার থাকে প্রত্যেকটা স্কুলেই। কলেজের স্কুলে যেমন আমি 9 থেকে 10 ছিলাম, ওখানে হচ্ছে জাহিদ স্যার ছিল, কতগুলো লিজেন্ডারি স্যার থাকেই, বাট আসলে ক্লাসে সরকারি স্কুলে না, আসলে আমার 6 point বছর তুই- পড়ছি, 5-6 বছর তুই আমার পড়ছি। পয়েন্টটা বুঝোস নাই। আমি বলতে চাচ্ছিলাম যে স্যার ভালো পড়ায়, কিন্তু হ্যাঁ। কি করতে জানোস, উনি একদম হিসাব করে মনে কর হাফ বা 1/3 পড়াইতো একটা চ্যাপ্টারে, বাকিটা পড়াইতো না। এইটুক যে পড়াইতো, এটা দেখেই মনে কর যে যারা পড়াশোনা বুঝে, যেমন আমি তো আলহামদুলিল্লাহ লেখাপড়ায় কখনো
খারাপ ছিলাম না। তো এখন খারাপ হয়ে গেছি, বুকে গেছি এনিওয়ে। তো ওই সময় তো স্যারদের পড়াতো মনে কর যতদূর ক্লাস করছি, যতটুকু পড়াইতো অনেক ভালো করে পড়াইতো। কিন্তু এরপর আর পড়াইতো না। কোনো একটা অদ্ভুত কারণে পড়াইতো না। আর আমি তখন মনে কর বাচ্চা ছিলাম। আর আমার একটা বৈশিষ্ট্য ছিল যে আমি খুব একটা প্রাইভেট পড়তাম না। আমি নিজে পড়া অভ্যাস ছিল। বুঝছস? তো এই পরবর্তীতে আমি জানতে পারছি যে এই স্যারের কাছে হচ্ছে আমার কিছু ফ্রেন্ডরা পড়ে এবং ওই ফ্রেন্ডরা হচ্ছে তোর ওই প্রাইভেটে স্যারের কাছ থেকে অনেক ভালো সার্ভিস পায়। মানে অবভিয়াসলি এই যে দেখ সিন্ডিকেটটা দেখ, মানে ইচ্ছা করে একটা মেকানিজম বানায় রাখছে যে আমি ক্লাসে 50% বেশি পড়াই না, কিন্তু স্যার কিন্তু ভালো। তার মানে হচ্ছে স্যার যেহেতু ভালো, তার মানে নিয়োগ প্রক্রিয়াটা স্কুলে ভালো ছিল, স্বচ্ছ ছিল, ভালো স্যারকে নিছে। কিন্তু হয়তো বেতন কম বা কোনো একটা বা ওনার মাইন্ডসেট এরকম, যেটাই হোক না কেন, ওই অর্ধেক পড়ায় চলে যেত, প্রাইভেটে গিয়ে হচ্ছে বাকিটুকু পড়াইতো। এরকম ছিল সিস্টেম। তো তোর কি এই সরকারি স্কুলের এই মেকানিজম গুলো কমন, ছিল? এটা কমন। সিন্ডিকেট স্কুল না, টাইপের? কলেজেও সেম ছিল। কলেজেও? কলেজে যদিও আর কয়েকটা বেটার টিচার পাইছিলাম, অনেক স্যারে ছিল আসলে ভালো পড়াইতো, বাট বেশিরভাগই হচ্ছে ভালো সার্ভিসটা তাদের প্রাইভেট ব্যাচে দিত। এটা আসলে দোষ দেওয়ার কিছু দেখিও না আমি। তুই যেহেতু এটা বলতেছিস, এটা তো অবভিয়াসলি আমাদের অনেক অডিয়েন্সরা যারা ধর মেডিকেল অ্যাসপিরেন্ট, তারা এটার সাথে রিলেট করতে পারবে। স্কুল লাইফে, কলেজ লাইফে, বাংলাদেশের এডুকেশন সিস্টেমে মানে মূল যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকতার মানের একটা অভাব আছে। তুই এর সাথে কোপ আপ করছিস কিভাবে? তোর কি কোনো অনলাইনে কোনো কিছু করছিস বা অফলাইনে তোকে কেউ পড়াইছে বা নিজে পড়ছিস বা কি? যখন স্কুল লাইফে ছিলাম তখন তো কোচিংয়েই পড়তাম। আমাদের এলাকায় কোচিং ছিল, পাঞ্জাবি কোচিং, ওখানেই পড়তাম। আর কলেজে আনটিল করোনা, হুম। করোনার আগ পর্যন্ত কোচিংয়ে ছিলাম। করোনার পরে হচ্ছে যে তখন তো এর আগে মোবাইল ছিল না আমার, এর আগে স্মার্টফোন, এরপরে স্মার্টফোন স্মার্টফোন পাইছি কোন কোন ক্লাসে নিছিস? করোনার সময়। অনলাইন ক্লাস, আচ্ছা আচ্ছা। অনলাইন আম্মুকে বলছিলাম যে অনলাইন ক্লাস হচ্ছে, মোবাইল লাগবে, তখনই হচ্ছে যে মোবাইল আসে। এর আগে তো জীবনে স্মার্টফোন পাইনি আসলে। তো স্মার্টফোন পাওয়ার পর ওই যে অন্যরকম পাঠশালা থেকে শুরু। অন্যরকম পাঠশালা? ইয়েস, তুই ওজি। ওজি রাইট, আসলে নো ডাউট। অন্যরকম এখন পাঠশালায় তো এখন তো সবগুলো কোর্স দেখি যে একদম মানে টাকা ছড়াছড়ি, যদিও অনেক কম দামে পাওয়া যায় কোর্সগুলো, অবভিয়াসলি ভালো হয়েছে। ধর একটা এখন একটা মাঝে গ্রামের স্টুডেন্ট সে হয়তো ঢাকায় এসে কোচিং করতে পারতেছে না, তো তার জন্য এগুলো আসলেই অনেক হেল্পফুল। অ্যাক্সেসিবল বেশি। হ্যাঁ, বাট অন্যরকম পাঠশালাই কিন্তু এটা শুরু করছে। না, অন্যরকম পাঠশালা তো যদি আমি ডেফিনেটলি। স্পন্সর না অন্যরকম পাঠশালা দ্বারা, ইভেন আমি এখন তুই তুই জাতীয় মানে সপ্তম, তোকে সবাই ভুলে গেছে। আর আমি হলো পুচ্ছি একটা প্রতিষ্ঠান সততা, দুজনের কাউকে স্পন্সর করার মতো সময় না, তাও এই বললাম সোহাগ ভাইদের নাই দোস্ত। আমরা কেউ এখন অত, ইনশাল্লাহ কোনো না কোনো সময় এই পডকাস্টে সোহাগ ভাই আয়না দেখাবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তবে সেটার হিসাব আলাদা। আমরা যেখানে ছিলাম যে তোর অন্যরকম পাঠশালা নিয়ে একটু বলবো এটা পরে। তাইলে তুই এই অনলাইনে পড়াশোনা তো শুরু করছিস অনেক পরে, করোনার সময়, মানে হুম। আমরা যখন ক্লাস 11-এ। হুম। তার আগে স্কুলের লাইফে তোর যে কোচিং, মানে লোকাল স্যারদের যে পড়াশোনা, এটা স্যার না, কোচিং। ওই তো কোচিং এ তো লোকাল স্যারে পড়াইছে তোকে? ওগুলো স্যার না, ওগুলো অ্যাকচুয়ালি ভাইয়া, ভার্সিটির আরে ভাইয়ারা, ভাই, মেডিকেলের ভাইয়ারা। হ্যাঁ, মানে কি চট্টগ্রাম মেডিকেলের? ইয়েস, আমরা যে কোচিং এ পড়তাম, পাঞ্জাবি কোচিং, কোচিং বেসিক্যালি এখন চুয়েটের বাইরেও পড়াইতো? অবভিয়াসলি ও তাহলে অনেক মানে চুয়েটের ভাইয়ারা ফেমাস পড়ে তো, কোচিং। সিএমসির ভাইয়ারা পড়ে তো। নামটা কি বলে? পাঞ্জেরি? এটা কি চট্টগ্রামে অনেক? অ্যাকচুয়ালি বর্তমান নাম হচ্ছে জেপি। যাই হোক, ছোট করে প্রমোশন হয়ে গেল। চট্টগ্রামে অনেক নাম করা আমি বলবো না, বাট হালি শহরে যদি একটা কোচিং এর নাম বলো সেটা হচ্ছে জেপি। আচ্ছা, সোজা আচ্ছা, কথা, আচ্ছা, জুয়েল আচ্ছা। পাঞ্জেরিস আমাদের জুয়েল ভাইয়ের এবং ওখানে প্রতিষ্ঠান। চুয়েট এবং মানে তোর চট্টগ্রাম মেডিকেলের চুয়েট, চট্টগ্রাম মেডিকেল, সিইউ সব, ইভেন প্রাইভেট CU, ইউনিভার্সিটি আচ্ছা। ভাইরাও পড়ায়। উড়িক খাইছে তাহলে তো। হ্যাঁ, তাহলে তো- অবভিয়াসলি ভালো। আমি নিজেও পড়াইছি চান্স পাওয়ার পরে, যখন 4 মাস গ্যাপ ছিল আমি উফ। তখন নিজেও পড়াইছি। ওটা কি তোর ফার্স্ট স্যালারি? ইয়েস, টিচিং লাইফের ফার্স্ট স্যালারি, অবভিয়াসলি ইয়েস। আচ্ছা দোস্ত, ফাঁক দিয়ে একটা জিনিস জিজ্ঞেস করি, ওই ফার্স্ট স্যালারি কি করছিস? আমি কি করছি এটা বলা যাবে না, জিজ্ঞেস করিস না। ডিরেক্ট আমার হাতে তুলে দিয়েছে, তখন রোজার মাস ছিল, যতটুকু জানি ওই ঈদের শপিং হয়েছিল। ওয়াও, বাপ রে বাপ, মামাস বয়। আমি কি করছি এটা জিজ্ঞেস করিস না দোস্ত। আমাদের পডকাস্টে থিম হচ্ছে লেটস বি অনেস্ট, কিন্তু আচ্ছা ঠিক আমি আছে, কি করছি তুই কি করছিস আমি মনে হয় মোটামুটি গেস করতে পারতেছি। তুই আচ্ছা, নিজের কাছে রাখি করছিস। আচ্ছা, ঠিক আছে। ভাই, যে মানুষের জীবনে কত পরিবর্তন হয়। এখন ওই সময় আমি যাই করছি ওটা যে কত কত রকম চিন্তা ভাবনা করে খরচটা করছি, আর এখন এটা চিন্তা করলে আমি যে হাসতেছি এখন। এনিওয়ে, পড়াশোনা দেখেছিলাম তাহলে তোর তোর চট্টগ্রাম ইউনিভার্সিটি, তোর চুয়েটের ভাইরা, মেডিকেলের ভাইরা পড়াইছে, হ্যাঁ, তো এদেরকে আমরা যথেষ্ট ক্লাস, বেসিক টেসিক স্ট্রং হয়েছে, তো যথেষ্ট বলা যায়। অবভিয়াসলি আমার বেসিক স্ট্রং তখন হয়েছে কিনা এটা তো আমি বলতে পারবো না। বেসিক আসলে স্ট্রং কোন বেসিক। আচ্ছা, তাহলে তোকে আমি যদি জিজ্ঞেস করি, মানে কলেজ লাইফের আগে হুম। 9-10 পর্যন্ত, ঠিক আছে, 9-10 পর্যন্ত তোর স্পেসিফিক্যালি তোর ম্যাথ, ফিজিক্স, সায়েন্সের সাবজেক্টগুলা, বাংলা ইংলিশকে আমি সাইডে রাখলাম, সায়েন্সের সাবজেক্ট বাংলা ইংলিশের টিচারও ছিল। সেটা তো থাকবেই। হ্যাঁ। মানে আমি বাংলা আপাতত সাইডে রাখলাম, যেহেতু আমাদের মেডিকেল রিলেটেড থিমে আমরা আলোচনা করতেছি। তোর সায়েন্সের সাবজেক্টগুলার তোর বেসিক কি মানে 9-10 পর্যন্ত কেমন ছিল? হ্যাঁ, ভালোই ছিল, একদম ভালো ছিল, যথেষ্ট ভালো ছিল। নিজে নিজে অঙ্ক করতে পারতি?
নিজে অঙ্ক আসলে অঙ্ক আমার কখনোই না, অঙ্ক ভাল লাগতো অবভিয়াসলি, নাম্বার অঙ্ক বলতে খালি ম্যাথের অঙ্ক না, ফিজিক্সের অঙ্ক বল বা কেমিস্ট্রির অঙ্ক বল। আছে কোনোদিন না মনে আসলে কর না। কিছু আমি বলি এসএসসি তুলনামূলক যথেষ্ট ইজি ছিল। হুম, ওইখানে অঙ্ক পারাটাই মানে বেসিক ভালো, এটা আমি কখনোই এগ্রি করব না। সো আমি বলতেছি না যে অঙ্ক পারা মানে বেসিক ভালো, অঙ্ক পারতাম, বাট বেসিক আসলে স্ট্রং হয়েছে কিন্তু ইন্টারে আগে ইলেভেন আসলে টুয়েলভে। বেসিক। হ্যাঁ হ্যাঁ, এটা কি অনলাইনের থ্রুতে বলতে পারো? বলতে মানে পারো, ইয়েস অন্যরকম ইয়েস, পাঠশালার। অন্য কমার্শিয়াল থ্রুতে। এর আগে বলবো না যে বেসিক খারাপ ছিল, বেসিক যথেষ্ট ভালো ছিল, বাট 10 এর বেসিক আর কতই বা ভালো হয়, এটাই বল। আমরা যে মান- আমরা আমরা অনেক অনেক অঙ্ক করতাম না এরকম, অথবা ফিজিক্স অনেক থিওরি ইউজ করতাম, যেগুলো অ্যাকচুয়ালি ইন্টারে গিয়ে আমরা বুঝছি আসল থিওরি এটা আসল ছিল। থিওরিটা এটা এটা তো এটা 10 আমি আমরা তোর জাস্ট সাথে হার একমত ভেঙে ইউজ একদম। করতাম, বাট ভালো মতো জানতাম না। তো এই জন্য বলবো বেসিকটা আসলে স্ট্রং হচ্ছে দোস্ত ইন্টারে। কফিটা খা আর আমাদের প্রমোশনটা একটু কর ঠিক মতো। আমরা তো তোরা দিয়ে এই সততা নিয়ে ভালো কিছু বলাবো না স্ক্রিপ্টেড, অ্যাটলিস্ট কফিটা খা, মানুষজনকে দেখা আমাদের লোগো বলা জিনিস। ঠান্ডা হয়ে গেছে অলরেডি। শুরুতেই বলছিলাম তোকে খাইতে। এনিওয়ে 9-10 এর স্টুডেন্ট কিন্তু আমি মনে করো যে এখন তো 4th ইয়ারে আছি আলহামদুলিল্লাহ, কয়েকদিন পরে 5th ইয়ারে চলে যাচ্ছি। তো এই যে ধর 4 বছরের স্টুডেন্ট পড়ানোর যে সময়টা, প্রথম দিকে কিন্তু 9-10 এর স্টুডেন্ট অত, ও ভালো কথা, আমার ফার্স্ট টিউশনে অ্যাকচুয়ালি 9-10 এর স্টুডেন্ট ছিল। কিন্তু এইটাই তোর 9-10 কোচিং এও কিন্তু 9-10 পড়াইছিস ফার্স্ট। কোচিং এ 9-10ই পড়াইছি। কোচিং আসলে ওখানে আমাদের কোচিং এ দেখছিস ইন্টার, না? আমাদের টিচিং লাইফের মধ্যে ক্যারিয়ারের কি আসলে সুন্দর এটা আসলে আমি ভুলে সিমিলারিটি। গেছিলাম, কারণ কোচিং এ আমাদের কোচিংটা হচ্ছে মেইনলি 5 থেকে 10 পর্যন্ত। ইন্টার আগে হুম। ছিল, বাট পরে অফ করে দেওয়া হয়েছে। আমরা আচ্ছা খুব আচ্ছা, সম্ভবত ওটা last batch- শুধুমাত্র 10 পর্যন্তই ছিল হ্যাঁ, but এখনো? মাঝে মাঝে ছোট ছোট করে বেস থাকতো ইন্টারের, মানে অতটাও সিরিয়াস ছিল না। মানে ওটা ওদের মূল টাকা বা মূল মার্কেটিং এর উৎস না? উৎস না, মেইনলি Just- হচ্ছে 5 থেকে 10। হ্যাঁ, ওই যে হয়তো 10 এর কিছু ভালো স্টুডেন্ট ইয়েস, তাদের এটা এক্স্যাক্টলি এটা। এখন তো মনে কর নিজেও একটা প্রতিষ্ঠান দিছি, তো মার্কেটিং এর জিনিসপত্র তো কিছুটা হলে বুঝি, তাই গেস করতে পারতেছি। জুয়েল ভাইয়ের সাথে কথা বলিস, আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট মার্কেটিং পারসন। আচ্ছা, আমাদের ঠিক আছে। জেপির পরিচালকের কথা বলতেছি। ওনার সাথে তাহলে একটু তালিম নিতে আয় হবে। হালিশরায়, ইভেন সোহাগ ভাই দাওয়াত দিছো তুমি, কিন্তু বিয়ে তো দাওয়াত দাও নেই। আচ্ছা যাই হোক, ওদিকে না বিয়েতে যাই। দাও দিলে তুই মনে হয় আসতি ময়মনসিং থেকে। দাওয়াতটা দিয়ে দেখতি। আমি তো বলছিলামই, আবার তুই দাওয়াত কি দেওয়া বলছস? লাগতেছে কি? আচ্ছা দাঁড়া, বিয়েতে আমরা সেপারেট সেগমেন্ট ওইটা, এখন ওটা লেখাপড়া থেকে আস্তে আস্তে মেডিকেলের দিকে যেতে দে। 9-10 নিয়ে যেটা বলতেছিলাম, প্রথম টিউশনটা আমার 9-10 এর ছিল, কিন্তু যেটা হয়েছে তোর, ওটা খুব দীর্ঘ সময় স্থায়ী হয় নাই। মনে করো 1-2 মাস পড়ানোর পরে সামহাও ওটা হচ্ছে গ্রুপ টিউশন ছিল, মানে 3 জনকে পড়াইতে হইতো। আর একটা জিনিস আমি খেয়াল করছি, এরকম 2-3 জনকে একসাথে পড়ানো টিউশন গুলো কখনোই স্থায়ী হয় না। আসলে 1-2 কেউ মাস কেউ একজন চলে কেউ গেলে একজন শেষ, চলে ভেঙে যায়, যাবে। টাইমিং মিস হয় না, কেউ একজনের এখন কেউ 3 জন, একদিন আসতে পারতেছে না, আরেকটা শেষ। হচ্ছে 3 জন স্টুডেন্টকে স্যাটিসফাই করা ডিফিকাল্ট। সব 2 জনের ভালো লাগতেছে, একজনের না, ভাই ভালো লাগে না, এমনও হয় অনেক সময়। এটা ব্যক্তি স্বাধীনতা, চয়েস, এক একজন এক এক রকম, রুচি এক এক রকম, কথা সেরা না। তো 9-10 হচ্ছে যে ওইটা পড়ানোর পরে দীর্ঘ সময় একটা গ্যাপ গেল, এরপর 11-12 বেশি পড়াইলাম। এরপরে হচ্ছে তোর গত বছর শেষের দিকে, মানে এসএসসির আগে জাস্ট সিলেবাস শেষ হয়ে গেছে বা অল্প একটা অধ্যায় বাকি আছে, আমার ছেলেটাকে পড়া দাও, এরকম কয়েকটা টিউশন আমি নিছি 9-10 এর। তো ওদেরকে পড়ায় যেটা বুঝলাম, আমার ঠিক আগের 9-10 এর অনুভূতিটা ফেরত আসছে। মাঝখানে কিন্তু ক্লাস 9-10 এর হচ্ছে একটা ফালতু বই ধরা দিয়েছিল, ওই যে আমাদের জাফর সারের বইটা। কি কি যে করছিল ফালতু একটা এডুকেশন বই। সিস্টেমটা, আমি শুধু দোয়া করতেছিলাম। আমার তো ছোট বোন আছে, হ্যাঁ। আমার মতে ক্লাস 3 তে। আমি খালি দোয়া করতেছিলাম যে কখন যে এডুকেশন সিস্টেমটা চেঞ্জ হবে। অ্যাটলিস্ট এডুকেশন ফুচকা- সিস্টেম না হলে ফুচকা বইটা বানাইতেছে। চেঞ্জ হোক, বইটা চেঞ্জ হোক। ফুচকা বানাইতেছে। 9-10 এর বইটা, ইন্ডিয়াতে ক্লাস 6 থেকে ফিজিক্স শুরু হয়, হ্যাঁ, আর আমাদের 10 পর্যন্ত করছিল কি ইন্ডিয়ার কোনো সাথে। কোনো ডিভিশন হবে না। ঘরের কাছে তো একটাই আছে আপাতত। তাও ঠিক বাকিগুলো কথা আমি হিসাবে রাখলাম না। উন্নত দেশগুলোর কথা বাদে হ্যাঁ। দিলাম। ঘরের কাছে আপাতত যেটা আছে সেটারই আমি এক্সাম্পল নিলাম। ক্লাস 6 থেকে 10 পর্যন্ত মানে কোনো গ্রুপিং হবে না, 10 পর্যন্ত সবাই সেম বই পড়বে। ইন্টারে গিয়ে একটা স্টুডেন্ট যখন ফার্স্ট ফিজিক্স বই দেখবে, কি করবেটা কি? এটা আসলে হ্যাঁ, আমাদের তুই বলতে চাচ্ছিস যে বিল্ড আপটা নাই, সায়েন্সের যে 3টা আলাদা হয়ে যায়, অনেক সায়েন্স, আর্টস, খারাপ কমার্স, বিল্ড আপ, মানে মানে বিল্ড আপটা যাচ্ছে তো অবস্থা। ভাগ্যিস চেঞ্জ হয়েছে, এখন অবস্থা সব নর্মালে আসছে। ফুচকা বানানো শিখাচ্ছে, গান গাওয়ানো শিখাচ্ছে, কুকিং শিখাচ্ছে। আর ভাই ওগুলোর জন্য তো আলাদা ইনস্টিটিউশন আছেই। তাহলে আমি স্কুলে কেন যাচ্ছি? স্কুলে তো আমি পড়তে যেতেছি। ওগুলোর জন্য যার আলাদা করে রান্না শেখা দরকার আছে, সে কুকিং ক্লাসে যাক। আসলে আমি না, এই যে ওরা যে হঠাৎ করে 2 বছর মানে কি করতে চাইলো আসলে, পুরো জিনিসটা একটা কি মাঝখানে করতে যে চাইছে যদি আমি ডিরেক্ট তোকে আনসার দেই, খোলা মুখে বলি, তুমি যদি একটা জাতিকে মেধাশূন্য করো, তারা কখনো তোমার এগেইনস্টে রিভোল্ট করবে না। সোজা কথা। নিজেদের ছেলে মেয়েদেরকে মন্ত্রী মিনিস্টার না, না। ছেলেদেরকে পাঠিয়ে দিবে হচ্ছে বিদেশে। না, আমি তোর সাথে একমত যে এটা মেধা শূন্য করা বা মনে কর শিক্ষা ব্যবস্থাটাকে পঙ্গু করা। যেমন ধরো যে জিপিএ 5 এর ইস্যুটাই দেখ, যে জিপিএ 5 এর ইস্যুটা তোর, এটা তো রিয়েল এটা চিত্র। এটা বাংলাদেশের রিয়েল চিত্র আরো আমরা এখন আমি দেখতেছি। সত্যি কথা যদি বলি, রিয়েল চিত্রটা ছিল 2019 সালের দিকে, যখন হুম। লাস্ট বার অ্যাকচুয়াল এইচএসসি পরীক্ষা হয়েছিল। হুম, কত 47,000 না কত হাজার এ প্লাস আসছিল। আমি ভাবতেছিলাম 2020 সালে এটা কমায় সরকার 30,000 আনবে, এরকম একটা কথা চলতেছিল। কোচিং এ ভাইরা বলতেছিল হুম, 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 যে আস্তে আস্তে এটা কমাইতে 30-20, মানে আগে সেই
1999 2000 সালে আমলের মতো করবে। আসলে এরপরে চলে আসছে 2020 কম্পিটিটিভ সাল ছিল করোনা। তখন। হ্যাঁ, তখন শেষ। পাবলিক পরীক্ষা জেনুইন আতঙ্ক ছিল। কিন্তু এইচএসসি তে A+ আসলে একটা গোল্ড ছিল তখন। হুম, আর হুম, এখন আসলেই আর কি বলতাম? এটা রিয়েল চিত্র দেখ বাংলাদেশের। 20 থেকে 24 পর্যন্ত যে এইচএসসির, আচ্ছা সরি, রিসেন্টলি কোনটা রেজাল্ট দিল? 24 এর রেজাল্ট দিল না 25 25 এর? এর রেজাল্ট দিছে। আচ্ছা 20 থেকে 24 পর্যন্ত আসলে একটা এইচএসসির একটা কালো অধ্যায় ছিল। 25 গিয়ে যায় এখন আবার আগের অবস্থায় আস্তে ওইটাই আস্তে তোর ফেরত মানে আসতেছে। এই মনে কর আমাদের বর্তমান যে পতিত সরকার, যে যারা এখন নাই, তো এই এক্স সরকারের যে চিন্তা ভাবনাটা ছিল যে বেসিক্যালি তুই যেটা বললি যে জাতিকে মেধাশূন্য করা, তাদের আইডিওলজিটা, তাদের যে মুজিববাদ বল, এই যে শেখ মুজিবের মানে ছোট ছোট বাচ্চাগুলাকে ছোটবেলা থেকেই শেখ মুজিবের ড্রয়িং করানো, শেখ মুজিবের গল্প লেখা, শেখ মুজিবের রচনা মাথার মধ্যে লেখা। ঢুকাই দিতেছে। হ্যাঁ, মানে একদম এই যে একটা মানে ইনডক্ট্রিনেশন যেটাকে বলে, এটা তো ছিলই। তবে আমি যেটা বুঝি না, এবং ওদের স্ট্র্যাটেজিতেও একটা ভুল ছিল, যেটা ওরা এক শিক্ষাবর্ষে সবকিছু করতে চাইছে। ওরা শরীফার গল্প ঢুকাইছে বাংলাদেশে, ওই যে এলজিবিটি কেউ ঢুকাবে একদম মানে কোন রকম বিল্ড আপ ছাড়া সরাসরি। মানে ব্যাপারটা এমন যে আস্তে আস্তে মনে করো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় অ্যাটলিস্ট বাংলা ইংলিশ যে সাহিত্য আমরা পড়ি, এখানে কিন্তু ডাইরেক্ট কোনো রগে প্রেমের গল্প নাই। আমাদের প্রেম রিলেটেড গল্পগুলো সর্বোচ্চ অপরিচিতা পর্যন্ত রবীন্দ্রনাথের সর্বোচ্চ, এর বাইরে কিন্তু রগে টাইপ কিছু নেই। হয়তো শুরুতে প্রেমটাকে নর্মালাইজ করার চেষ্টা করলো, এরপরে আস্তে আস্তে ট্রান্সগন্ডারের দিকে গেল। ওরা ডাইরেক্ট ট্রান্সগন্ডার ইনফিউজ করে দিছে, এবং ডাইরেক্ট মানে শরীফ চাইলে শরীফা হইতে পারবে, শরীফা চাইলে শরীফ হইতে পারবে। এটা করলো। আচ্ছা তাইলেও তাও বুঝতাম যে ওদের আইডিয়া হচ্ছে যে বাংলাদেশের টোটাল এডুকেশন সিস্টেমটাকে আস্তে আস্তে ওয়েস্টার্নাইজ করা, এটা তাদের গোল। এটা করলো, আবার গিয়ে রান্না বান্না শেখানো শুরু করে দিল। হ্যাঁ, হঠাৎ করে তাদের মন চাইলো যে এখন থেকে আর নাম্বারিং থাকবে না, গ্রেডিং সিস্টেম এতদিন পর্যন্ত আমরা যা শিখে আসছি 80-র উপরে বেলা জিপিএ 5, যথেষ্ট কম্পিটিটিভ ছিল তখন। হ্যাঁ কম্পিটিটিভ ছিল, এটাকে এখন এমন ভাবে করে দিল যে পরীক্ষাই নাই, কোনো নাম্বার দেওয়া হবে না, ইত্যাদি ইত্যাদি। মানে কি যে আসলে করতে চাইছে। সোজা কথা, তোর কাছে যদি এনাফ সময় ধরে পাওয়ার থাকে, মানে রেকলেস, মানে ওরা তো আসলে নিজেদেরকে ইনভিনসিবল মনে করছে, আমরা আর কোনোদিনও ক্ষমতা থেকে নামবো না। হ্যাঁ, তো এটার জন্য আমি তো যা নিজে ইচ্ছা তাই করছে। শুধু ওরা কেন, আমি তো নিজে ভাবছি আর জীবনে নামবে না। 41 আসলে আমরা বাংলাদেশ মেনে নিয়েছিলাম। 41 পর্যন্ত ধরে রাখছি, শেষ। না, এটা নিউ আর নর্মাল আসতেছে না। হিসেবে আমরা মেনে নিয়েছিলাম যে আমাদের সারা জীবন যে কোনো রকম চাকরিতে সরকারি চাকরি করতে হলে শেখ মুজিবের বিরাট বড় একটা থিসিস করতে হবে, তার উক্তিগুলো আওড়াইতে হবে, কবিতার মতো করে মুখস্থ বলতে হবে। বেশি দূরে যাওয়া লাগবে না, তুই মেডিকেলের জিকে সিস্টেমটাই দেখ। আর ওই যে মুক্তিযুদ্ধ চেতনা, তুই বললাম তো মেডিকেলের জিকেটাই দেখ, সুন্দর মতো ইন্টারন্যাশনাল বাদ দিয়ে দিছে। আচ্ছা থাক, ভালো হলো, বাদ দিল। এরপরে কোশ্চেন আসতো কি মুক্তিযুদ্ধ থেকে। আচ্ছা মুক্তিযুদ্ধ ইস্যুটাকে কেন আনতেছি, ওরা মুক্তিযুদ্ধ তো অ্যাকচুয়াল কোশ্চেন গুলো করতো না, ওরা কোশ্চেন করতো কোনগুলো আওয়ামী লীগ বঙ্গবন্ধু রিলেটেড, রিলেটেড। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ বঙ্গবন্ধু। মানে মুক্তিযুদ্ধ পুরাটাই হচ্ছে একটা দলই, একটা দলের মেম্বার, Yes. একটা দলের আইডিওলজি সব। এটা যে একটা গণযুদ্ধ ছিল, পুরো হুম। থিমটাকে তো চেঞ্জ করে দিছে ওরা। আর জিনিসটা এমন ভাবে ইয়া করে দিছে, আর মানে এই ইতিহাসটা তো অনেক কমপ্লিকেটেড একটা ইতিহাস, কিন্তু সেটা নিয়ে তো আমাদের কোনো আলোচনাও নাই এখন। যদিও 24-এর একটা খুবই পজিটিভ দিক হচ্ছে যে তোর আমার তোর মতো অডিয়েন্স তো বটেই। বাংলাদেশে জেনজির একদম ছোট থেকে ছোট, মানে মনে কর বাচ্চারাও আস্তে আস্তে বাংলাদেশের অরিজিন নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে একটু 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 ক্রিটিক্যাল ওয়েতে ভাবতে শিখছে। মানে ইতিহাস কখনো ব্ল্যাক এন্ড হোয়াইট হয় না, বুঝছো? Yes. মানে একটা দল খারাপ ছিল, একটা দল ভালো ছিল, সবসময় এরকম হয় না। মুক্তিযুদ্ধের মতো একটা কমপ্লিকেটেড ইতিহাস, এখানে অনেকগুলো পার্টি অনেক রকম এজেন্ডা নিয়ে কাজ করছে। এন্ড রেজাল্ট হয়েছে হচ্ছে যে 71 সালে আমরা যা পাইছি। কিন্তু এন্ড রেজাল্টের আগে এখানে অনেকগুলো প্লেয়ার ছিল, তাদের এক একজনের এক এক রকম এজেন্ডা ছিল। কিন্তু আমি বাংলাদেশের বিশ্বপুজোর কি পড়ছি, একটা দলের একটা নেতা একাই সবকিছু করে, একদম ক্যারিশম্যাটিক জাদুর মতো করে সবকিছু করে, মানে দেশটাকে একদম দিয়ে দিচ্ছে আর কি আমাদেরকে। এনিওয়ে, আমরা অনেক বেশি হয়তো সাইড ট্র্যাক হয়ে গেছি। 9-10-এর কথার মধ্যে ছিলাম। তো তোর 9-10-এর স্টুডেন্টগুলো যখন পড়াইতাম, তখন আমি বারবার রিয়েলাইজ করছি একটা জিনিস, সেটা হচ্ছে তোর যে 9-10-এর সিলেবাসটা এমন, পরীক্ষায় যেই কোয়েশ্চেনগুলো আসে সেই কোয়েশ্চেনগুলোর কনসেপ্ট অ্যাকচুয়ালি বইয়ের মধ্যে নাই। ইয়েস, ওগুলো ইন্টারেস্ট। হ্যাঁ, এগুলো হচ্ছে যে অনেকটা ক্লাস 11-এর বই আরও গিয়ে বেটার শেখা হয়, কিন্তু ঠিকই ওই ধরনের অঙ্ক দিয়ে দেয়, ওই ধরনের ম্যাথ সৃজনশীলে ঘতে আনসার করতে হয়, বাট ওগুলোর থিওরিটিক্যাল আলোচনা অ্যাকচুয়ালি নাই। আর ওই সারের বইয়ের মধ্যে এটা করছিল, জাফর সারের বই। জাফর সারের বইতে কি করছে, একটু পাকলামি করতে গেছে, যেসব জিনিসগুলো বইয়ের মধ্যে নাই কিন্তু অনেক সময় এসএসসিতে কোয়েশ্চেন আসে। যেমন ধর, আমি আজ পর্যন্ত ইভেন কোনো এইচএসসির বইতেও প্রপারলি পুলির ম্যাথের কোনো কনসেপ্ট দেখি নাই, কোনো থিওরি নেই। কোনো থিওরি দেখি নেই। পুলি, তারপরে অ্যাটলিস্ট যে পেন্ডুলাম সরল দোলকের ব্যাখ্যাটা অ্যাটলিস্ট 11-12 বইতে আছে। ভালো মতো আছে, সুন্দর করে এই যে টাইম পিরিয়ড টি এর যে ফর্মুলাটা 2π ইন্টু ওইটা যে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে যে কিভাবে আসে। 9-10 বইতে কিন্তু এটাও নাই। সার কি করছে, সুন্দর মতো স্প্রিং এবং সরল দোলকের যে ফর্মুলাটা তোর টাইম পিরিয়ডের, পর্যায়কালের, আউট অফ নোয়ে মেরে দিছে। এভাবে হচ্ছে এই ফর্মুলায় বসাইলে হচ্ছে তোর তুই সরল দোলকের টাইম পিরিয়ড পেয়ে যাবি, পর্যায়কাল পেয়ে যাবি, কিন্তু কোনো কনসেপ্ট নাই।
এরা পড়াইতে গিয়ে যে এত মেজাজ খারাপ হইতো পোলাপানদের। আর আমি তো টিউশনগুলো এমন ভাবে নিচ্ছি যে তোর আমার কাজ হচ্ছে এখন এসএসসি পরীক্ষা 2 মাস আছে, আমার রিভিশন দিয়ে দেওয়া। এখন রিভিশন দিতে গিয়ে তো আমার কাছে টিচার হিসেবে বিবেকের লাগতেছে ভাই, যে ভাই টি ইজ ইকুয়াল টু পাই ইনটু এম বাই কে। এটা তো মুখস্থ করা জিনিস না, এটা তো সূত্র দেখায় দেখায় প্রমাণ করা জিনিস এবং বোঝার জিনিস। বইটার মধ্যে তো অ্যাটলিস্ট সূত্রটা ডেরিভেশন রাখবে। তো তোরও ডেফিনেটলি 9-10-এ ওই সমস্যাগুলো হওয়ার কথা। তো তুই ওই কনসেপ্ট ক্লিয়ার ছিল যেটা বলতে, আমি তোর যেটা বোঝাচ্ছিলাম যে এই ধরনের জিনিসগুলো তুই খালি অঙ্কই করতে পারতি নাকি বুঝতি কিভাবে কাজ করে আর কি? 10-এ ওরকম আসলে যতটুকু বই ছিল ততটুকু বুঝতাম, বাট ইন্টারে গিয়ে আসলে বুঝলাম যে আমরা এগুলো করে এসেছি আসলে মুখস্থ হিসেবে করে বুঝতে এসেছি। হিসেবে করে গেছে, হ্যাঁ। বেসিক আসলে তখন ভাবতাম ডেভেলপ হয়েছে, বাট অ্যাকচুয়ালি ডেভেলপ হয় নাই। তো বলবো বেসিকের অ্যাকচুয়ালি ফাইনাল মানে এটলিস্ট স্কুল কলেজ লাইফ পর্যন্ত, মানে আন্ডার কি বলে অনার্সে যাওয়ার আগ পর্যন্ত হাইয়েস্ট বেসিক লেভেল হচ্ছে ইন্টার। এর আগে আসলে বেসিক ভালো মতো আসলে ডেভেলপ হয় না। তুই যত বড় সেখানে ডেভেলপ হয়েছে আসলে হয় নাই। এখন হয়তো জিনিসটা একটু চেঞ্জ হয়েছে দোস্ত, অ্যাটলিস্ট অনলাইন হ্যাঁ, এডুকেশন। এখন এটা বলতে পারো যে হ্যাঁ এখনকার বইগুলোতে আমি দেখলাম রিসোর্স বেশি। যে ইন্টার বই থেকে আরো কতগুলো ইনফরমেশন আসলে 10-এ ট্রান্সফার করা হয়েছে। আমি রিসেন্টলি যে 10-এর বইগুলোতে দেখছি, শুধু বই যেমন না। ধর আমরা যখন ক্লাস 10-এ পড়ে আসি আমরা হুম। কখনো ইউসিনোফিল, ব্যাসোফিল, নিউট্রোফিল এগুলো নিয়ে কোনো জানছি না, না, বাট এখন কিন্তু 10-এ বই আছে এগুলো। মানে রক্তকোষ নিয়ে তেমন আমরা খালি শুধুমাত্র আমরা যা শুধু রক্তকণিকা আছে রোগ প্রতিরোধ করে শুধু এটা জানতাম। এটাই। আর বাট এখানে হচ্ছে সে তো প্রত্যেকটা আলাদা রক্তকণিকা করে আলাদা ফাংশন দেওয়া আছে। আসলে আছে। ইয়েস, ওয়াও, ভালো। কারণ আমি যখন ইন্টারে পড়াতে জানলাম বলে ভাই এগুলো তো আমরা ক্লাস 10-এ পড়ছি, তখন আমি বুঝতে পারলাম যে না মানে 10-এর বইয়ের বই মধ্যে অ্যাড আসলে করছে আছে। হ্যাঁ, এগুলো, গুড, ভালো। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে তুই এটার সাথে কি একমত? তাহলে তুই যেহেতু 11-এ গিয়ে অন্যরকম বাচ্চার সাথে ইন্ট্রোডিউস হইছস এবং সেটার কন্টেন্টটা তোকে তুই বললি যে 11-এই প্রথম বুঝে বুঝে পড়ার একটা ট্রেন্ড তোর লাইফে আসছে। তুই কি মনে করছ যে বাংলাদেশে অনলাইন এডুকেশনটা আসলে এরকম কনসেপ্ট বিল্ডিং এর জন্য হেল্প করতেছে স্টুডেন্টদেরকে? অবভিয়াসলি করতেছে। এটা আমি তোর সাথে But- but- তোকে একটু অন্যরকম পাঠশালা ইয়ার থেকে বের হয়ে এসে বর্তমান কনটেক্সটটা চিন্তা কর। এখন কিন্তু অনলাইন ক্লাসগুলো আমি যা দেখি, বর্তমান কনটেক্সট আসলে এখন তো আর দেখা হয় না আমার ক্লাস, এজন্য আর জানি না। কিন্তু class আমি না যখন দেখে দেখলেও- আসছি তখন তোদের পর্যন্ত আমার ধারণা যে অন্য কোন পাঠশালা কেউ যদি ইন্টার লাইফে ভালো মতো দেখে তারা কোনো টিচার দরকার নাই। আচ্ছা তাহলে তোকে আমি আরো একটা গ্রামের স্টুডেন্ট যদি চায় সে কোনো কোচিং টোচিং কিছু করবে না, সে যদি অন্য কমার্শিয়াল পুরান ক্লাসগুলো দেখে হ্যাঁ। হয়ে যাবে। হ্যাঁ, একটু কষ্ট হবে যে ম্যাথগুলোতে একটু কষ্ট হতে পারে, কারণ ম্যাথের তো অনেক অনুশীলনী থাকে, সবগুলি সলভ হতে দেওয়া হয় না। যেমন আমার এখন মনে আছে পুরো স্থিতিবিদ্যা, গতিবিদ্যা পুরো অন্য কমার্শিয়ালে একদম ডিটেইলড, ভাইয়ের নাম এখন মনে পড়তেছে না, সরি, পুরো ডিটেইলড ক্লাস ছিল অন্য কমার্শিয়াল, পুরো প্লেলিস্ট করে একটা স্থিতিবিদ্যার মনে 63টা ভিডিও ছিল এরকম, প্রত্যেকটা যদি ডিটেইল করে মানে স্মৃতিবিদ্যার উপরে 63টা ভিডিও ছিল, বাবা। এই টাইপের কিছু একটা ছিল স্থিতিবিদ্যা, গতিবিদ্যার অনেক আগে করছি, ভুলে গেছি সব। না আমি বাট তোকে সব ম্যাথ তো ছিল না, যতটুকু ম্যাথ হচ্ছে দরকার ভাই, সব ম্যাথ দরকারও নাই রে সব ভাই। ম্যাথ আসলে দরকার একটা নাই। চ্যাপ্টারে কি সব ম্যাথ তোকে টিচারে যদি করা যায়? সো ওগুলো হচ্ছে একটু জাস্ট যদি আশেপাশে একটু যদি হেল্প পাওয়া যায়, যদি একটা অনলাইন মানে একটা যদি অনলাইন কানেকশন থাকে, আমি বলবো ইন্টার পর এখন আমি তোকে যেটা তুই হয়তো এখনকার সময়ের অনলাইন কন্টেন্ট গুলো ফলো করস না, আমি তো কিছু ফলো করস না বলতে ইন ডেপথ হয়তো যাস নাই। এই যে ধর আমি সততার কাজগুলো শুরু করার আগে তো বর্তমান মার্কেটটা একটু দেখছি, অ্যানালিসিস করছি। আমার কাছে এটা মনে হয়েছে, যেটার সাথে আমি সবচেয়ে বেশি দ্বিমত পোষণ করি, ওভারঅল ভাইবটা যদি বলি, আর এটাকে একটু ব্রেকডাউন করে বলতেছি। প্রথমে ওভারঅলটা বলে এরপর একটু ব্রেকডাউন করে বলতেছি। ওভারঅল আমার কাছে মনে হয়েছে অনলাইন স্ফিয়ারটা অফলাইনের মতো। যেমন তুই একটা কোচিং এ কেন যাস, যতই বলি না আমরা কনসেপ্ট আসলে কিন্তু আমরা কোচিং এ যাই কি পরীক্ষার জন্য, নিজেকে বেটার প্রিপেয়ার করার জন্য, বলতে পারো। এক্সাম রেডি হওয়ার জন্য, একদম পুরো কোট আনকোট এক্সাম রেডি। কারণ কোচিং এর কাজই এটা, আমাকে বেশি বেশি পরীক্ষা নিবে, টেস্ট নিবে, খারাপ করলে সরাসরি গার্ডিয়ানকে বলবে, একটু স্ট্রিক্টনেস মেনটেন করবে। কোচিং এর কাজ তো এটাই। বাংলাদেশে অফলাইন মানে কোচিং কালচারটা এরকমই ছিল সবসময়। এখন আমি দেখতেছি অফলাইন এরকম হয়ে গেছে, সব সাজেশন কমন ভিত্তিক। অনলাইনের কথা বলতে হ্যাঁ, অনলাইন ক্লাসগুলো এখন এমন হয়ে গেছে আর কি, বেশিরভাগই হচ্ছে যে এক ক্লাসেই সব কভার, আমাদের সময় এসব ওয়ান শট, তারপর হচ্ছে কি ওয়ান শট ম্যারাথন ক্লাস, এই যে ম্যারাথন ক্লাস, ফাইনাল রিভিশন ব্যাচ, এগুলো আমাদের সাথে কখনোই ছিল না। সত্যি কথা, আমি জীবনে ওয়ান শট ওয়ার্ডটা আমি মনে শুনছি মানে 1-2 বছর আগে, এর আগে জীবনে শুনিও নাই। তুই এটা সাপোর্ট করস? আমি এটা একেবারে বিপক্ষে ম্যারাথন ক্লাসে। না, এটা আসলে অবভিয়াসলি এটা তো বেসিক ডেভেলপ হইতেছে না। এখন একটা স্টুডেন্ট যে ধর সারা বছর পর, এটা কাজ আসলে কাজের জন্য, সারা বছর পড়ালেখা করে নাই, কোনো মতে করে পরীক্ষার আগে হুশ হয়েছে, এখন তার কিছু হইলে তো পাস করতে, অথবা পাস না বলি, পাস করা তো যথেষ্ট। এটার ফলে তো এই জিপিএর এই অবস্থা। কিছু না করলে এখন পাস করা যায়, সত্যি কথা। এখন ফেল করা কঠিন। আমি তোর একটা কথা বলি, অবশ্য 25 সালে সে ডিফারেন্ট হয়ে গেছে, এর আগে ফেল করাই ছিল কঠিন। ফেল করা কঠিন ছিল, এটা ঠিক। ক্লাস 9-10-এ তোর নাম বলবো না, বাংলাদেশে যথেষ্ট পপুলার একটা প্ল্যাটফর্ম 9-10-এর জন্য। 9-10 এই বছর এইচএসসি শুরু করছে নতুন, 9-10-এর জন্য যথেষ্ট। তুই গেস করার চেষ্টা করছিস, পারবি না, তুই চিনস না হয়তো। তুই তো শুধু 9-10 হলে চিনবো না, তুই 9-10 চিনস করি না। নাই। বাট যথেষ্ট বিগ প্লেয়ার, অনেক স্টুডেন্ট তাদের 9-10-এর।
তো তাদের কাছ থেকে আমি সামহাও একটা অফার পাইছি ক্লাস নেওয়ার জন্য। তো গিয়ে আমি বলছি যে পার্সোনাল জায়গাতে ভাইয়া আমাকে নেন বা না নেন এটা আপনাদের বিষয়, বাট আমি যদি আপনাদের মানে বায়োলজি টিচার হিসেবে নেওয়ার মানে ডেমো দেওয়ার জন্য আমি গেছিলাম আর কি। তো উনি আমাকে ক্লিয়ারলি বলছে, মানে আমি বলছি যে ভাইয়া আমাকে নেন বা না নেন এটা আপনাদের ডিসিশন, বাট যেটা ট্রাই করবেন যে আমাকে আসলে যদি লং টার্ম রাখেন অ্যাটলিস্ট 1 বছর 2 বছর, তাহলে আপনার শেষের দিকে যে ওয়ান শট বা এই ধরনের ম্যারাথন ক্লাসগুলো মানে অনেকক্ষণ লম্বা সময় ক্লাসের মধ্যে পুরো চ্যাপ্টার শেষ করে দেওয়া এই ধরনের ক্লাসগুলো আমাকে দিয়েন না। তখন উনি আমাকে যেই সিইও বা ফাউন্ডার যেটা আমাকে বুঝাইছে যে ভাইয়া আসলে আমরা তো আসলে সব ধরনের স্টুডেন্টদের জন্য কাজ করি, তো আমাদের শেষের দিকে যেই এই ফ্রি কন্টেন্টগুলো আমরা দিচ্ছি অল্প সময় পুরো সিলেবাস শেষ করে দিচ্ছি, এটা বেসিক্যালি যারা অনেক কম পড়াশোনা করছে তাদেরকে আমরা একটা সুযোগ দিচ্ছি যে ভাই তোমরা শেষের দিকে একদম গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়ে A+টা পাও। তো আমি আসলে ওনার সাথে ওই সময় তর্ক বিতর্ক করে নেই, বাট এই জিনিসটাই তো, এই কথাটাই তো একটা ভুল স্টেটমেন্ট। কারণ আপনি যখন এমন একটা প্রোডাক্ট মার্কেটের মধ্যে দিয়ে দিচ্ছেন সবার জন্য ওপেন এবং ফ্রি করে, এমন না যে এটা টাকা দিয়ে নিতে হয়, সবার সকল ফ্রি ক্লাস এবং ম্যারাথন ক্লাস হচ্ছে ফ্রি। এটা যখন আপনি মার্কেটে ফ্রি দিয়ে দিচ্ছেন তখন কিন্তু স্টুডেন্টরা সবসময় তুই আর আমিও যদি এই ধরনের কালচার অভ্যস্ত থাকতাম, আমাদের মাথার মধ্যে একটা চিন্তা থাকতো যে সারা বছর পড়লে পড়ার দরকার কি, শেষের দিকে বিভিন্ন প্ল্যাটফর্মের যদি আমি একদম সেফ থাকার জন্য বাংলাদেশের বড় বড় 3-4টা এডটেকের প্রতিষ্ঠান উমুক 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 এদের সবার ম্যারাথন ক্লাসে আমি দেখবো, তারা তো কিচ্ছু বাদ পড়লো না, হয়ে গেল আমি A+ পাইলাম। আর এটা কিন্তু আসলে কঠিন বিষয় না। বাংলাদেশের যে এডুকেশন সিস্টেম, একটা চ্যাপ্টারের মধ্যে যদি আমি 5-6টা স্পেসিফিক ম্যাথের টাইপের উপর স্পেসিফিক কনসেপ্টের উপর আমি দখল থাকে ভালো, শেষ মুহূর্তে গিয়েও আমি পারবো তো আনসার করে আসতে। 100-র মধ্যে 80 তোলা আমার জন্য খুব একটা ডিফিকাল্ট হবে না, যদি আমার ভাগ্যটা একটু ভালো থাকে আর কি। যদি আমার ভাগ্যটা একটু ভালো থাকে, শেষের দিকে ক্লাস করেও ওই 5-6টা ম্যাথ যদি আমি ভালো করে করতে পারি, আমার হয়ে যাবে। 80 না বলে 70-এর কাছাকাছি বা এরকম মার্ক আমার উঠে যাবে। এটা কি তুই একমত তুই এটার সাথে? ইয়েস, এটা হয়ে আর ক্লাসগুলো তো এরকম, এগুলো তো হয়েছে। ক্লাসগুলোতে এরকমই হয়। ইভেন আমিও গত বছর এমন একটা স্টুডেন্টকে অবাক হয়ে গেছি পড়ায়, যে আমি পড়ায় ওকে মনে হয়েছে এই যে এসএসসি স্টুডেন্ট শেষ মুহূর্তে নেওয়া টিউশনগুলোর মধ্যে একটা, আমি কোনোভাবেই মানতেই পারি না যে এই ছেলেটার পরীক্ষা ভালো হইতে পারে। ও প্রত্যেকটা পরীক্ষা দিয়ে এসে আমাকে বলছে ভাইয়া পরীক্ষা ভালো হয়েছে। আসলে পরীক্ষা ভালো হয়েছে? হ্যাঁ ভাইয়া 25টার মধ্যে 23টা আনসার করছি এমসিকিউ, সিকিউ অনেকগুলো কমন পড়ছে, 5টার মধ্যে 4টায় কমন পড়ছে, একটা আন্দাজ লিখছি। কিভাবে সম্ভব? ওকে আমি নতুন অনেক মানে গিয়ে কালকে পরীক্ষা ওর, ওই দিন গিয়ে আমি নতুন পড়াইছি, সারা বছর ওই ম্যাথটা সে করে নাই। এই ধরনের জিনিস, এরকম স্টুডেন্ট সে, কিন্তু সে আমাকে বলতেছে যে ভালো হবে পরীক্ষা, এবং সে ইয়াও পাইছে, জিপিএ 5 পাইছে এসএসসিতে। এখন এই বছর এইচএসসি শুরু করতেছে। তো এটা আসলে পুরাটাই বিজার আমার কাছে, অদ্ভুত আর কি। মানে আমার কথা হচ্ছে যে তুমি যদি অনলাইনে কোনো কিছু স্টার্ট করো, অনলাইনে ডিজিটাল লার্নিং সিস্টেম কত রকমের কত জায়গায় এক্সপ্লোর করার সুযোগ আছে, সেই অনলাইনের মানে অফলাইনের ওই সাজেশন এবং কমনের মধ্যে পড়ে থাকতে হবে? দরকার কি? অনলাইন সিস্টেমটা তো আমাকে দেওয়া হয়েছে যে নতুন অনেক কিছু এক্সপ্লোর করার জন্য, যেটা আমি বেসিক ডেভেলপ করার অনেকগুলো চ্যানেল। হ্যাঁ আমি অফলাইনে যেটা পারবো না করতে, অফলাইনে তো আমার আছেই বিভিন্ন কমন সাজেশন ভিত্তিক এক্সামে শেষ মুহূর্তে যে কোনো বাংলাদেশের যে কোনো ভালো একটা জেলা শহরের মধ্যে শেষ মুহূর্তে পরীক্ষার আগে তোমাকে প্রিপেয়ার করা যায় মডেল টেস্ট প্রোগ্রাম, সকল ছোট বড় লোকাল কোচিং এর মধ্যে আছে। এই জিনিস তো অফলাইনে আমার কাছে আছেই। আমি অনলাইনে কি আসতেছি এটার জন্য? অনলাইনে আসতেছি আমার রেভলিউশনারি কোনো একটা কিছু পাওয়ার জন্য, যেটা আমার কনসেপ্ট ক্লিয়ার করবে, আমার পড়ালেখার প্রতি আগ্রহ বাড়াবে, মজা করে পড়াশোনা করার চেষ্টা করবে, এই কালচারটা। আর স্টুডেন্টরাও ওইরকম ওগুলা পেয়ে অভ্যস্ত, তারা অনলাইনে ভাইদের কাছ থেকে এটাই এক্সপেক্ট করে, আর এক্সপেক্ট করে সুন্দর মতো এখন বাসটাও খাচ্ছে। এনিওয়ে আমরা শিক্ষার অনেক ডিপের চলে গেছি, তোর পার্সোনাল লাইফে ছিলাম, তাহলে তোর এই 9-10 পর্যন্ত 11-12 পর্যন্ত গেল, তো মেডিকেলে পড়াশোনা করবে এই চিন্তা কোত্থেকে আসলো? বা ছিল কিনা কখনো, নাকি এমনি হয়ে গেছে? এমনি হয়ে গেছে আসলে ক্লাস 9 থেকে। কেমনে হয়েছে আসলে আমি নিজেও জানি না, হঠাৎ করে হয়েছে ব্যাস তোর হয়ে গেছে। পরিবারের কোনো ইমোশনাল কোনো গল্প ছিল না? মা বলছে যে না, ছেলে ডাক্তার হবে? আমার আম্মু আরো বলছে যে বুয়েটে যাওয়ার জন্য। ও আম্মা বরিশা ছিল বুয়েটে যাবো, আচ্ছা, বাট পরে যখন দেখছি আমি অলরেডি মেড আপ মাই মাইন্ড। কখন করছো সেটা মেড আপ? ক্লাস 9-এ যখন ওই ডিভিশন ভাগ হইতেছিল তখন। ক্লাস 9-এ? তাহলে তুই যথেষ্ট আগে থেকে ঠিক করছিস বেটা। হ্যাঁ, তখন থেকে বায়োলজি আস্তে আস্তে পড়া শুরু তাহলে করছি। তুই এটা বলছ কেন যে হঠাৎ করে হয়ে গেছে? মানে ক্লাস 9-এ হঠাৎ করে হয়েছে, ও মানে কোনো পার্টিকুলার না, মোটিভেশন ছিল না, কোনো motivation মন ছিল চাইছে ডাক্তার হবো, বাস এটাই। কিন্তু সেটা 9 থেকেই স্পেসিফিক কোনো 9-এ না করলে আর কখন? তুই কি স্পেসিফিক কোনো ডিরেকশনে গেছস? 9 মনে করো আমি 9 থেকে ঠিক করে ফেলছি মেডিকেলে পড়বো, তাহলে এখন থেকে আমার ফিজিক্স করে দিব এরকম কিছু না। ওই তো মানে ফিজিক্স আর জীবনেও ম্যাথ আমি জাস্ট খালি পড়ার জন্য পড়তেছি, অত আমার প্যাশন নাই। ফিজিক্স আমার অনেক ভালো লাগতো, সত্যি কথা। 9-এও ভালো লাগতো, ইন্টারও যথেষ্ট ভালো লাগতো। হুম। ইভেন অনেকটা সময় আমি পার করছি হচ্ছে যে মডার্ন ফিজিক্সে যে আইনস্টাইনের যে স্পেশাল থিওরি, আচ্ছা, ওগুলো আচ্ছা। নিয়ে ঘাটাঘাটি করতে করতে আস্তে আস্তে জেনারেল থিওরি পর্যন্ত চলে গেছিলাম, যদি আমাদের বই জেনারেল থিওরি নিয়ে কিছু ছিল না,
অনেক ঘাটাঘাটি হয়েছে। পরে হঠাৎ করে মনে হয়, কিরে আমি না মেডিকেলে যাবো, আমি এগুলো পড়তেছি কেন? সো ওগুলো হচ্ছে মোটামুটি কিউরিসিটি থেকে, যদি আমার অনেক ইচ্ছা আছে, ইচ্ছা আছে বলতে? সরি ছিল, আচ্ছা। মানে এই আমরা মডার্ন ভাবলাম ফিজিক্স। বাট পরে যখন আর একটু ডিপে গেলাম, পরে বুঝলাম না ভাই, মডার্ন ফিজিক্স দূর থেকে দেখতে সুন্দর লাগে, যখন আর একটু ডিপে যাবো আর মাথা ঘোরায় যায় না? আসলে মাথা ঘুরে যাবে, দরকার নাই ভাই। যারা ট্রু ফিজিসিস্ট বিভিন্ন দেখছিলাম আমি যে তোর এই তুই ম্যাক্স প্ল্যাঙ্কের মাথার অবস্থা দেখলে বুঝবি। মেবি হার্ভার্ডের একজন প্রফেসর, সম্ভবত হার্ভার্ড বা কোনো একটা আইভি লিগের প্রফেসর, ক্লাসের মধ্যে এসে তোর বলতেছে যে ইয়া নিয়ে ওই যে ফিজিক্সের একটা, আরে ওই ব্রাঞ্চটার নাম কি যেটা হচ্ছে যে খুবই আওলা জাওলা, আরে কোয়ান্টাম ফিজিক্স। কোয়ান্টাম ফিজিক্স। তো ওই কোয়ান্টাম ফিজিক্সের প্রফেসর আইসা ক্লাসের মধ্যে বলতেছে যে আপনাদের কোয়ান্টাম ফিজিক্স কেমন লাগে। তো মানে ইংলিশে বলছে, বাংলায় ট্রান্সলেট করে বলতেছি। তো স্টুডেন্টরা হাসি দিচ্ছে আর কি, কোনো উত্তর দেয়নি। তারপর উনি বলতেছে যে কোয়ান্টাম ফিজিক্স আমিও বুঝি না, আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না, আর আপনারা আমার জায়গায় এসে বুঝবেন যে আমিও মানে আপনারাও কিছু বুঝেন না, আপনারা স্টুডেন্টদের কিছু বুঝাইতে পারবেন এই না। মিমটা আমি কোথায় জানি শুনছিলাম। এটা মিম না, ডাইরেক্টলি একটা প্রফেসর, কোনো একটা আইভি লিগের প্রফেসর ক্লাস শুরু করছে, তোর ওর সেমিস্টার স্টার্ট করছে এই লেকচার দিয়ে। কারণ এখন অনেক কিছু ডিসকভার আসলে বাকি, এটা তো এখন একটা ইভলভিং। তো ওইটা মাথা ঘুরায় যাওয়ার মতো জিনিস, অনেকে আবার এটাই পছন্দ, দূর থেকে সুন্দর লাগে, ওই যে আমি বললাম, আমি দূর থেকে চলে অনেকে আসি। আবার এই যে মাথা ঘুরানোর ডিপে যাইতেই পছন্দ করে, তাদের মাইন্ড আল্লাহ কি দিয়ে বানাইছে আল্লাহ জানে। বাট আমারও তোর সাথে আমি একমত, আমিও কিছুটা ঘাটাঘাটি করার চেষ্টা করছিলাম। যেমন ধর আমাদের 11-12 যে তোর দৈর্ঘ্য সম্প্রসারণ, তারপর হচ্ছে ওই যে স্পেশাল থিওরি তো যথেষ্ট ইজি, রিলেটিভিটির যে চ্যাপ্টারটা ছিল, বললাম তো দেখ, আইনস্টাইন কিন্তু স্পেশাল থিওরি আগে দিছে 1905 সালে, হ্যাঁ জেনারেল থিওরি General 1916 সালে। সো ওইটা কিন্তু আরো হায়ার লেভেলে, মানে ইভেন মানে কিভাবে হচ্ছে আমাদের গ্র্যাভিটি লাইটকে বেন্ড করে দেয়, কিভাবে হচ্ছে সিঙ্গুলারিটি তৈরি হয়, উফ, এক দরকার নাই। সায়েন্স ফিকশনের এগুলোতে নাই। শব্দগুলো শুনতেছি। এগুলো সব ইন্ডারে একটু একটু হালকা হালকা করে পড়ছিলাম। মানে গ্র্যাভিটি আসলে জিনিসটা কি, আমরা নিউটন থেকে যা শিখছি, আইনস্টাইন যে পুরোপুরি জিনিসটাকে আলাদা করে দেখতো, আর আইনস্টাইন আসলে ইমাজিনেশন পাওয়ার ছিল আসলে ওইরকম। তোর কথাবার্তা শুনে তো মনে হচ্ছে তুই এখনো বুয়েটে পড়াশোনা করে না সুপ্ত না বাসনা না না মনের ভিতরে লালন করে নাই আছিস। ভাই, নাই দরকার নাই, ইঞ্জিনিয়ার হইলে ভালো দরকার হতো। নাই, এত 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 কসমিক জিনিসে যাওয়ার কি দরকার আছে? আমাদের দেশে মানুষ এখানে পড়ে আছে, তোর সিঁড়িতে পড়ে আছে আচ্ছা, হসপিটালে। তো এই সিঁড়িতে বই থাকা মানুষদের সেবা করার জন্য ডাক্তার হবি? না না না, ওইটা আমি বলি নাই, বাট আমি বললাম আর কি যে ক্লিশে আনসার, মানে Scripted না না answer. না, স্ক্রিপ্টেড আনসার। আমি তোর জাস্ট জিনিসটা বলি, এটা আমাকে ইন্টারও জিজ্ঞাসা করছিল যে ডাক্তার কেন হইতে চাই। সো আমি বেসিক্যালি আমার কে আনসারটা জিজ্ঞেস করছে? মানে কোচিং এ আমাদের ওই আচ্ছা আচ্ছা, ওই জেপিতেই হ্যাঁ হ্যাঁ ভাই একটা সিএমসি রে ভাই আমাদের, হ্যাঁ। ভাই হচ্ছে এখন তো হয়তো তখন ডাক্তার হয়ে গেছে, তো ভাই সবাই জিজ্ঞেস করতেছিল যে ডাক্তার কারা হয়ে যায়। তো তখন আমার আনসারটা অনেকটা এরকম ছিল যে এত বাইরে যাওয়ার কি দরকার আছে, তাকে ভিতরে সমস্যার সমাধান করি না। ভালো বাট বলছিস আসলে। তাও আমার তখন অনেক ইচ্ছা ছিল এই করবো সেই করবো, এখন আপাতত ডাক্তার হইতে পারলে বাঁচি। তুমি তো লাইফে এখন অনেক এখন অবশ্য ওই ইচ্ছা আমার একদমই নাই। বাট ট্রুলি তুই যদি বাংলাদেশের অবস্থায় যাস, কি বাজে অবস্থা স্বাস্থ্য ব্যবস্থার। সো এগুলো দেখলে তোর আর কেন তোর কোয়ান্টাম ফিজিক্স পড়তে ইচ্ছা করবে? তুই কি তোর ওই যখন 11 যেহেতু 9-10 থেকে না, মোটামুটি তখন তো এত বাজে অবস্থার কথা জানতাম না। তখন ভাবছিলাম কি জানাস, তখন আমার আনসারটা অনেক এরকম ছিল যে ভাইয়া আসলে মানুষ তো এত বাইরে যাওয়ার চিন্তা করতেছে, মঙ্গলে যাইতেছে, এই যাইতেছে, সেই যাইতেছে, অথচ ক্যান্সারের 3rd-4th স্টেজে গেলে এখন কোনো মানুষ বাঁচে ফিরতে পারে না। আমি ভাবছিলাম যে ওই ভালো আনসার দিছস। অনেক উচ্চবিলাসী মানুষ থাকে না, হ্যাঁ হ্যাঁ, যে এগুলো স্বপ্ন দেখে আমি এই করবো সেই করবো। না ভাই, এখন আমার পক্ষে সম্ভব না, বাট করার মতো মানুষ আছে বাংলাদেশে, আসলে আছে। একটা রিয়েল লাইফ প্রবলেম, একটু রিয়েল লাইফ হ্যাঁ, প্রবলেম, একটু রিয়েল লাইফ প্রবলেম সলভ করা উচিত। মাটির মানুষের প্রবলেম গুলো সলভ করি, কথা ঠিক আছে, ভালোই বলছস। কিন্তু বেশি অকাদের বাইরে কথা বলে ফেলছিলাম, এখন বুঝতেছি। যাই কেন লাইনে থাক ঢাকা মেডিকেলে পড়তেছস, তো ঢাকা মেডিকেলে পড়লে, সাফারিং ফ্রম সাকসেস ঢাকা মেডিকেলে পড়লে কি এখন আমার মানে ক্যান্সার কিভাবে নিরাময় করা যায় এটা আমি জানি যাবো? করতেই পারোস ভাই, তো সব রকম পটেনশিয়াল আছে। থাক, ওদিকে না যায়। আচ্ছা, আচ্ছা ঠিক অন্য আছে, টপিকে যা। না গেলাম। এখন যেটাতে ছিলাম, তো 9-10 থেকে যেহেতু তুই মোটামুটি ফিক্স করে ফেলছিস, তাহলে 11-12 বিশেষ করে তোর আমরা যেহেতু করোনার ব্যাচটা, মানে আমরা অটোপাস না, অটোপাসের পরবর্তী আমরা ব্যাচ, ছোট পাস, আমরা ছোট শর্ট সিলেবাস। আমরা ছোট পাস। হ্যাঁ, আমাদের থেকে প্রথম শর্ট সিলেবাসটা শুরু ইন্ট্রোডিউস হয়েছে হয়েছে। তো তাইলে ওই সময় যে সময়টা আমরা পাইছি, তখন কি তুই অলরেডি মেডিকেল অ্যাডমিশন রিলেটেড এটা নিয়ে, হ্যাঁ, মোটামুটি এটা নিয়ে অনেক আসলে ইন্টেন্সলি ঘাটাঘাটি শুরু এটা নিয়ে করছিস? আসলে বলা দরকার। ফার্স্ট 2-3 মাস আসলে কিছুই করি নাই, পুরো অনিশ্চিতের মধ্যে কাটছে স্বাভাবিক। যে কি করবো না কি করবো। পরে ওই যে বললাম, তখন মোবাইল পাইলাম, কি হয়েছে জানি না, বাট হঠাৎ করে একটা মোটিভেশনাল, না এখনই তো আসলে পড়ার সময়, আর পড়বো কখন? এখন তো পুরো অফুরন্ত টাইম, কোনো স্কুল নাই, কোচিং নাই, কিচ্ছু নাই, সারাদিন বাসায় বসেই আছি। তো তখন থেকে আস্তে আস্তে ওই যে অন্য পাঠশালা থেকে দেখা শুরু। তখন হচ্ছে দেখতাম যে আমার ভাইয়া তখন হচ্ছে আমার একবার সিনিয়র, ওর হচ্ছে অ্যাডমিশন ক্লাস তখন চলতেছে। তো ভাইয়ার থ্রুতেই তখন হচ্ছে অ্যাডমিশন ক্লাসগুলো খোঁজ খবর পেলাম। তো মোটামুটি আমি তখন ওই মানে যখন হচ্ছে আমার ভাইয়া অ্যাডমিশন সিজন পড়তেছে, অ্যাডমিশন জন্য পড়া পড়তেছে, তখনই আমার মোটামুটি একবার ওসব ক্লাস টাস করা শেষ। তো একবার তো ক্লাস করলে আমি তো বুঝে গেছি যে কোশ্চেন কোথেকে আসে। পরে হচ্ছে দাগানো বইগুলো ওই সব ভাইয়া থেকে কালেক্ট করছি, দাগানো বইটই পরে নিজে দাগা দাগে পড়া শুরু করলাম, কোশ্চেন ঘাটা শুরু করলাম। ওইখান থেকে আসলে মেডিকেল প্রিপারেশন শুরু। মানে বেসিক্যালি আমার পরীক্ষা হয়েছিল 2022 সালের এপ্রিল 1 তারিখ, আমার প্রিপারেশন শুরু হয়েছে
এই 20 সালের 20 সালের জুন জুলাই দিক থেকে, বেসিক্যালি বলতে গেলে জুলাই। 20 সালের জুন জুলাই তো তখনও তো করোনা অতটা সিভিয়ারলি। হ্যাঁ, তখনও তো করোনা আছে। করোনা কি তখনও লকডাউন শুরু হয়ে গেছে? হ্যাঁ, লকডাউন তো হ্যাঁ, মার্চে ঠিক শুরু আছে, হয়ে গেছে। 20 সালে, তখন হ্যাঁ, জুন জুলাই, রাইট, ওই বললাম তো 3-4 মাস অলরেডি গেছে গা। হুম। তো তারপর হচ্ছে রয়্যাল গাইড টাইড কিনতাম, ফ্রেন্ড আমরা 3 জন ছিলাম, সবাই মিলে প্ল্যান ট্যান করে রয়্যাল গাইড কিনছি, এমসিকিউ সলভ করছি, এখান থেকে আস্তে আস্তে শুরু আর কি। আসলে এমসিকিউ দেখে দেখে তো বোঝা যায় যে কোশ্চেন আসলে কি টাইপের আসে। এর আগে তো কিছু জানতাম না, হ্যাঁ, এর আগে না, আসলে না, শুধু না, মাথায় ছিল ডাক্তার হবো, বাট অ্যাকচুয়ালি মাঠে নামি নাই। তোর কাছে কি প্রথম যখন রয়্যাল গাইডের কথা বলতেছিস, রয়্যাল গাইডের কোশ্চেন কিন্তু অনেক রকম থাকে, তোর কাছে কি প্রথম মাথা ঘোরানো শুরু করছে যে এইটা এই জায়গায় এরকম রয়্যাল, একটা আচ্ছা এখন পরীক্ষা কি আমি আদৌ দিব, চান্স কি পাবো, এরকম রয়্যাল তো? গাইড নিয়ে আসলে কিছু কি বলা উচিত হবে না ঠিক কিনা, বাট তাও যদি বলি, যেহেতু করছি, এখন রয়্যাল গাইড থেকে বেসিক্যালি হচ্ছে প্রত্যেক লাইন থেকে কোশ্চেন আছে ওখানে। রয়্যাল গাইড তুই সলভ করছিলি? আচ্ছা, গাইড বাদ দে, তুই যে তো ফার্স্ট অ্যাটলিস্ট কোশ্চেন ব্যাংক দেখছস, হ্যাঁ, মেডিকেলের কোশ্চেন গুলো, না, প্রথমবার প্রিভিয়াস কোশ্চেনে ইয়ার যথেষ্ট ভয় পেয়েছি, এটাই বলতেছি। কারণ ফার্স্ট ইয়ার পুরাটা তো পড়ে আসছি নিজের মতো করে। হ্যাঁ, তখন তো অলমোস্ট ফার্স্ট ইয়ার আমাদের শেষের দিকে ছিল, তখন হচ্ছে লকডাউন চলে তোর আসছে। কাছে এটা মানে ভয় লাগে না যে এত বেশি, যেমন আমরা তো একটা একাডেমিক পড়াশোনা করে অভ্যস্ত, শুরুতে তো অবভিয়াসলি ভয় লাগছে, কিন্তু এত বেশি মুখস্থ রিলেটেড জিনিস তো পড়ি নাই এত না, ডিপে গিয়ে। মুখস্থকে কি ভয় লাগে না, বাট এটা জেনে ভয় লাগছে যে এতক্ষণ আমি ফার্স্ট পুরা মানে মোটামুটি ফার্স্ট ইয়ার বেশিরভাগ সময় যা যা পড়ে আসছি এগুলো আসলে মেডিকেল কোশ্চেনে আসে না, অথচ যেগুলো পড়ে আসি না, যেগুলো কত ইম্পর্টেন্ট ভাবি না, ওগুলো থেকে কোশ্চেনে ডিরেক্ট আসতেছে, মানে বিগত বছর কোশ্চেন আসছে। তখন আসতে ধারণা হলো না, আসলে আগে কোশ্চেন ব্যাংকটা একবার তো রিডিং দেওয়া উচিত বইটা, তারপর কোশ্চেন ব্যাংকটা দেখা উচিত কোশ্চেন কোত্থেকে আসতেছে, কোত্থেকে আসতেছে, right? তারপর হচ্ছে ভালো মতো আবার পুরো বইটা পড়ে। আসলে 1-2 বার পড়লে তো হয় না, পড়া লাগে হচ্ছে 5-6-7 বার, অনেক সময় তাও পড়লে দেখা যায় ভুলে যায়, যতবার বলি ততবার ভুলি, আবার পড়ি, তো এভাবে আসলে চলে বায়োলজি। আসলে যে কেউ যদি মানে আমার কাছে মনে হয় এখন পোলাপান যেটা করে প্রি মেডিকেলের নামে, সেটা হচ্ছে যে একদম শুরু থেকেই রিগোরাস প্রিপারেশন নেওয়া শুরু করে দেয়, মানে একদম মেডিকেলকে টার্গেট রেখে একটা অধ্যায়কে মেডিকেলের স্টাইলে পড়াশোনা শুরু করা। আমি এটার সাথে একমত না। তুই যেটা করছি, আমি জানি তোর সাথে আমি আগে ওইটা নিয়ে কথা বলছি, তুই বলবি যে আগে থেকে মেডিকেল প্রিপারেশন নেওয়া ভালো এন্ড এভরিথিং। অবভিয়াসলি ভালো, আমি হ্যাঁ। আমি আমি যেটা করছি এটা আমি কিন্তু আজীবন আমি support বলি করবো। তোর কথাটা আমি একটু রিফ্রেশ করি, তুই যেটা অ্যাকচুয়ালি মিন করতেছস, দেখ তুই কি করছস, তুই কোয়েশ্চেন ব্যাংকটা নিছস, ঘাটছস, পুরোপুরার সম্বন্ধে একটা আইডিয়া নিছস, বুঝছস। হ্যাঁ, তুই কিন্তু একদম শুরু থেকেই একদম 1 নাম্বার অধ্যায় থেকেই তোর একদম ডাইরেক্টলি মেডিকেলকে টার্গেট করে পড়াশোনা করা শুরু করস নাই, না, একদম শুরু থেকে তো আসলে করা এভাবে সম্ভব। করস নাই। শুরুতে তো মানুষ ভুল থেকে শিখে। তুই কিন্তু বেসিক্যালি, এবং তুই ডাইরেক্ট কোনো কোর্সে ভর্তি হয়ে যাস নাই, না। তুই কি করছস, তুই নিজে থেকে আগে কোয়েশ্চেন ব্যাংকটাকে ধরে একটা নিজে একটা আইডিয়া নিছস, এরপর নিজে থেকে একটা যে আচ্ছা এই জায়গাগুলো থেকে কোয়েশ্চেন আসে, তাহলে আমি এটা একটু বেশি ফোকাস এটা আসলে ইন্টারের ফার্স্ট দিন থেকে করা উচিত, কোশ্চেন ব্যাংক নিয়ে ঘাটাঘাটি করা। এইটাই তুমি শুরুতেই কোর্সে কোর্সে ভর্তি হওয়া উচিত না। কোর্সে ভর্তি না হয়ে প্রি মেডিকেল এগুলা মানে ডাইরেক্টলি একটা রিগুলার রুটিনের মধ্যে না ঢুকে আগে নিজে জগৎটাকে একটু এক্সপ্লোর করা দরকার। যে কারণ আমার আমার তো একাডেমিক একাডেমিকও চালাতে হবে। হ্যাঁ, আমি এর একাডেমিক পাশাপাশি। পড়াশোনার জন্য রিগুলার প্রিপারেশন নেই, সেটা কোচিং এর থ্রুতে হোক, অনলাইন অফলাইন, বাসায় টিচার রেখে হোক, যেভাবেই, ওইটা আমার একটা নির্দিষ্ট রুটিনের মধ্যে থাকবে, ওইটা আমার আসল প্রায়োরিটি। অ্যাডমিশনটা আমার জন্য হবে একটা খেলার মতো, যেটা আমি মাঝখানে, মানুষ যেমন মাঝখানে নিউজ পেপার পড়ে বিনোদনের জন্য, আমিও একটা কোয়েশ্চেন ব্যাংক নিয়ে জাস্ট খালি কোয়েশ্চেনগুলো দেখবো, আইডিয়া নেবো কোথা থেকে কোয়েশ্চেন হয় এবং আমি এটা যোগ্য কিনা, আমি এটা আদৌ পারবো কিনা, এরকম নিজের অ্যাবিলিটি অ্যাসেস করা এবং আমি কতটুকু প্রিপারেশন নেওয়া লাগবে এটার জন্য, এই জিনিসগুলো অ্যাসেস করা, এটা করা উচিত। এখন আমি আগে থেকেই একদম মানে ডে 1 থেকে রুটিন ওয়াইজ এভাবে যে পোলাপান চিন্তা করে যে আমরা যখন বলতেছি যে প্রি মেডিকেল, তার মানে কি, তার মানে অলরেডি মেডিকেল শুরু করার আগে তোমাকে একটা সামহাও কোর্স করতে হবে, যেই কোর্সটাতে তোমাকে মেডিকেল প্রিপারেশনের রিয়েল ফেজটা শুরু হওয়ার আগে একটা মানে ভিত্তি হয়তো দাঁড় করায় দিবে, এরকম হয়তো মার্কেটে কথা আছে বা স্টুডেন্টরা এখন মনে করতেছে। আমি তো সেইটাকে লক্ষ্য করে মেডিকেলটা ঘাটি নেই। আমিও যেরকম মনে করো ওই সময়, যেহেতু আমি শুরুতে ইঞ্জিনিয়ারিং এর করছি, আমার গল্পটা অন্য কোনো সময় আমি বলবো না, এখন ওটা বড় হয়ে যাবে, তোর দিকে ফোকাস করি। তো ইঞ্জিনিয়ারিং এর বলো, মেডিকেলের কোয়েশ্চেনগুলো বলো, আমি তো প্রথম দিকে কি করছি, কোয়েশ্চেন পেপারগুলো দেখছি, ঘাটছি, কোথা থেকে কোয়েশ্চেন হয়, তুই যেটা করছিস এক্স্যাক্টলি তাই। এবং যে কোনো ঢাকা মেডিকেলে অ্যাটলিস্ট আমাদের ব্যাচের স্টুডেন্টদেরকে দেখলে জিজ্ঞেস করলে এটাই বলবে সবাই, যে কোভিডের টাইমে যখন আমরা সময় পাইছি, কোয়েশ্চেন ব্যাংক নিয়ে আমরা ঘাটাঘাটি করা শুরু করছি যে কিভাবে কোয়েশ্চেনগুলো আসে। আমরা শুরুতে দপ করে কোথাও ভর্তি হয়ে যায়নি, এইটাই ভুল। আমি আগেই মানে এটা হচ্ছে যে পোলাপান এখন 3-4টা জিনিস একসাথে নিয়ে একটা হজবরল পাকায় সবকিছুর মধ্যে 2 নৌকা না, তারা 3-4টা নৌকা একসাথে পা দিয়ে টিকে থাকতে আর চায়। আসলে ধর আমাদের সময় তো তখন কোচিং টোচিং মানে কি বললাম, সরি, আমাদের সময় তো তখন স্কুল কলেজ অফ ছিল দেখে আমরা অত টাইম পাইছি। হ্যাঁ, এখন এক্স্যাক্টলি। তো করোনা নাই,
এখন তো একাডেমিক কলেজ আছে সকালবেলা, তারপর হ্যাঁ। আবার দেখা যায় অনেকে স্যারের কাছে পড়তে যায়, কোচিং এর কাছে পড়তে যায়, বাসায় আস্তে আস্তে তো পুরো টায়ার্ড হয়ে যায়। ওই সময় academic আমাদের পড়ানো শেষ প্রিভিলেজটা হয় না। ছিল, তো তখন যদি প্রি মেডিকেল আমি শুরু করি, আমি যদি একাডেমিকটা না আগায় প্রি মেডিকেল শুরু করি, তাহলে তো লাভ দূরের নেই। একটা হবে না, না আগে মেডিকেল আমার- প্রিপারেশন ভালো হবে। আগে আমার একাডেমিকটা ভালো মতো স্ট্রং করতে হবে, ওইটাই। তারপরে যত যত নির্দিষ্ট যদি টাইম আসে, হ্যাঁ আমি বলবো না যে আমি অবভিয়াসলি প্রি মেডিকেল সাপোর্ট করবো, বাট কখন যদি আমার একাডেমিকটা স্ট্রং থাকে। আমার একাডেমিক স্ট্রং Exactly, হলো না, exactly. আমি হুদাহুদি প্রি মেডিকেল ভর্তি করলাম, তাহলে তো লাভ হলো না, আমার আমও যাবে ছাড়াও যাবে, আমার এইচএসসি ভালো মতো হবে না, অ্যাডমিশনও ভালো মতো হবে না। হুম। আগে যদি আমার শুরু থেকে যদি টার্গেট থাকে, ফার্স্ট ইয়ার থেকে আমি কি করবো, শুরু থেকে হচ্ছে একাডেমিকটা ভালো মতো পড়বো, আর প্রতিদিন অথবা প্রতিদিন না হোক সপ্তাহে 3-4 দিন আমি একটা করে টাইম রাখবো যে আমি এই টাইমে একটু অ্যাডমিশনে পড়াটাও পড়বো। কারণ আসলে দুইটা আলাদা করে দেখার আসলে কোনো ওয়ে আমি ওই দেখি না, না। এটাই কারণ একাডেমিক এর পাশাপাশি অ্যাডমিশন আসলে চালানো যায়, কিন্তু মেডিকেল ইঞ্জিনিয়ারিংটা তো আমি নিজে করি নাই বলে কিছু বলতেছি না। সো ওইভাবে যদি আমি চালাতে থাকি, ঠিক আছে, আমার এরপরে নিজস্ব টাইম আসলে আমার সেকেন্ড ইয়ারে দেখা যাবে প্রি মেডিকেল কোর্স এমনি বাজারে আসতেছে, বিভিন্ন কোচিং সেন্টার তো আসেই, তখন এইচএসসি 3-4 মাস আগে থেকে মোটামুটি একটা প্রি মেডিকেল ভর্তি লেগে হয়। ওকে, ওখানে হচ্ছে তোর এইচএসসির আগে থেকে একটা প্রিপারেশন হইলো, পরে এইচএসসি পরে রিয়েল প্রিপারেশন শুরু হয়। বাট এটা একটা সত্যি কথা, যারা হচ্ছে ধর মানে পুরা 2 বছর ধরে কোনো সম্পর্কই ছিল না, মানে কোশ্চেন ব্যাংকে অনেক ঘাটে নাই, অথবা প্রি মেডিকেলও ভর্তি হয় না 3-4 মাস আগে, ঠিক। তারা হচ্ছে জাস্ট এইচএসসির পরে বসেছিল, তারা আসলেই মানে এমন বলতেছে না যে চান্স পায় না, অবশ্যই আমি চান্স পেতে দেখছি, সিএমসি তেও চান্স পেতে দেখছি এরকম বান্দাকে, বাট তখন সেটা হচ্ছে পুরোপুরি অনেকটা লাখের উপরে। না না, লাখ না, তাদের হচ্ছে যে তোর একটু ধাক্কা খাইতে হয় হ্যাঁ প্রথম অবশ্যই একটা মাস। অবশ্যই ধাক্কা খাবেই, আয় হায়, এই এত কিছু কেমনে এরা তো করবো? কখনো অ্যাডমিশন, কারণ এইচএসসি আর অ্যাডমিশনের মধ্যে তো আকাশ পাতাল তফাৎ, দুইটা পড়া তো পুরোপুরি না না, আলাদা। আকাশ পাতাল তফাৎ এটা বলবো না, মনে করো যে দুইটার স্কেলটা একটু আলাদা। আকাশ পাতাল তফাৎ এটা বলিস না আকাশ পাতাল তফাৎ আমি কোন হিসেবে বলতেছি, দেখ এইচএসসি জিনিসটা হচ্ছে কি, দেখ ফার্স্ট অফ অল তুই এইচএসসি তে কিরকম পরীক্ষা হয়, আমাদের এমসিকিউ CQ, যথেষ্ট ইজি MCQ হয়, সিকিউ হয়, ওরকম একটা আমাদের একটা মাইন্ডসেট থাকে। হুম। আর জিনিসটা কিরকম ধর, এটা একটু মানে যদিও মরালিটি কিরকম আছে জানি না, পরীক্ষার হলে আমাদের কি একটা ইয়া থাকে যে না আশেপাশে পোলাপাইন আছে, মানুষজন আছে, একটু আনসার টানসার মিলানো যাবে, এই লেটস বি অনেস্ট, Let's be এগুলো আমরা honest, করি, আমরা ধর আমরা ঠিক হয়েছে তাও আনসার মিলাই। অ্যাডমিশন তো এসব নাই, ওখানে মাইন্ডসেট আলাদা, ওখানে টাইম একদম admission এ fixed। কেউ কারোর জন্য না। হ্যাঁ, কে কারোর জন্য হবে ভাই, এখানে একটু তাকালে তো পুরো ঘাড় ঘুরাইলে তো তোর পুরো এক্সপেল করে দিবে সুন্দর মতো করে আস্তে আর করে। যদি সুযোগও থাকে কেন এটা করবে এটাই, মানুষ? এটাই, কেউ করবে না। আমার সিটটা আমি আরেকজনকে দিয়ে তারপরে দেবো হচ্ছে কেন? যে বেসিক্যালি একাডেমিকে যেটাই আমি নাম্বার পাইতেছি, আমার নাম্বার কেউ খাবে না, ঠিক আছে, আমি একজনকে হেল্প করলে আমার কোনো অসুবিধা হতেছে না, কিন্তু অ্যাডমিশন আমি যদি হেল্প করি ও তো আমার আগে আগে যাবে। সো এই কম্পিটিটিভনেসটা অ্যাডমিশনে পুরোপুরি আলাদা একাডেমিক থেকে। আর কোশ্চেন তো বললামই, কোশ্চেনের জানোসি একাডেমিক কোশ্চেনটা করা হয় কাদের জন্য, পুরো বাংলাদেশের সবার জন্য। হুম, হুম। একটা ছেলে গ্রামে বসে আছে, একটা ছেলে শহরেও বসে, সবার কথা চিন্তা করে রেখে কিন্তু একাডেমিক কোশ্চেন করা হয়, বাট অ্যাডমিশনে তো সেটা করবে না। ক্রিমটাকে নেওয়ার চেষ্টা করবে Yes, সবাই। তারা ক্রিম অফ দ্য ক্রিমকে নেওয়ার চেষ্টা করে। So তখন তারপরেও- ওই অনুযায়ী কোশ্চেন হয়। তো আমি তারপরেও এদিক দিয়ে বলছি আকাশ পাতাল তফাৎ। তোর অ্যাডমিশনে তুই যদি 100টা কোশ্চেন নেস, বোর্ড কোশ্চেন বল বা এইচএসসি পড়ালেখার সাথে কিন্তু দেখবি যেই মেডিকেল না, বল obviously মিল আছে, obviously মিল আছে। 60-70% মিল আছে। Obviously মিল আছে, জাস্ট বাকি অ্যাডমিশন 20-30 একটু ডিপ। বাকি 20-30টা হচ্ছে একটু একটু ঘুরায় পেঁচায়, একটু জিনিস ডাটা উল্টাপাল্টা করে দেয়। বাট যাই হোক না কেন, আমার কথা হচ্ছে যে আমি তো একদম বাংলাদেশের সব ইউনিভার্সিটিতে পরীক্ষা দিব না, সম্ভব না এটা। যার যার যে না, জায়গায়, অনেকেই দেয়। আরে ভাই সব জায়গায় তো এমন হয় যে আচ্ছা তুই ডেট তো আলাদা, আচ্ছা, একই দিন এখন দুইটা তুই হয়তো পড়ছে। চান্স পেয়ে গেছিস দেখে বুঝতে পারছিস না, একটা ছেলে তো চান্স পেলো না ফার্স্টে, ওর টার্গেট ছিল মেডিকেল, চান্স পেলো না, না না, ইঞ্জিনিয়ারিং এখন দিতে পারবে না, এর এখন সব ভার্সিটি দিতে হবে না। তুই আমার কথা বোঝ, এমনও আছে বাংলাদেশে যে ধরনের এই একই দিনে দুইটা পরীক্ষা হয়। ও আচ্ছা আচ্ছা, আগে হয়তো বেশি, হ্যাঁ, এখন এখন তো আবার আসতেছে, ফেরত আসতেছে। কখনোই এটা সম্ভব না ভাই যে একদম পুরো A to Z সব পাবলিক ইউনিভার্সিটি পরীক্ষা দিচ্ছে। আমি এটা কথা বলবো, হ্যাঁ একাধিক বা বেশিরভাগ গুলো দিতে পারবে, এটা ঠিক আছে, সবগুলো তো অসম্ভব না। পয়েন্টটা হচ্ছে যে আমি যতগুলো ইউনিভার্সিটিতে দিব, যেটা আমার মেইন টার্গেট, সেইটার কোয়েশ্চেন ব্যাংক সম্বন্ধে একটা আইডিয়া না হ্যাঁ, থাকলে yes. হুট করে গিয়ে যখন আমি তো 2টা বছর সিকিউ এবং এমসিকিউ, 25 নম্বরের এমসিকিউ, 50 নম্বরের সিকিউ, এই ফর্মেটে অভ্যস্ত, একটা অভ্যস্ততার ব্যাপার আছে। যে অলরেডি এটা নিয়ে অভ্যস্ত, সে কিন্তু প্রথম 1 মাস বিভিন্ন কোচিং এ গিয়ে পরীক্ষা দেওয়ার সময় ভেবাচাকা খাবে না। ওই 1 মাসটা হচ্ছে ওই ভালো স্টুডেন্টরাও, যারা তুই যেটা বললি যে আগেও কিছুই ঘাটে নাই কোয়েশ্চেন ব্যাংকটা, সে একটু ভেবাচাকা খাবে, তার পজিশন কম থাকবে, নাম্বার একটু কম পাবে, ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। আর এই ফ্রাস্ট্রেশন থেকে হয়তো অনেকে কোপ আপ নাও করতে পারে, সবাই তো মেন্টালি অত স্ট্রং থাকে না। তোর কি এই রিলেটেড কোনো প্রবলেম হয়েছে যখন কোচিং এ একদম স্টার্ট করছস, শুরুর দিকে নাম্বার কম আসছে, পিছায় ছিলি, বা বা এমন হইতে পারে শুরুর দিকে তুই অনেক বেশি আগে ছিলি, এই জন্য তোর মনের মধ্যে সামহাও কোনো ওভার কনফিডেন্স চলে আসছিল কিনা? দুইটার কোনোটাই হয়েছে কিনা, মানে ওভার কনফিডেন্স বা আন্ডার কনফিডেন্স, দুই এক্সট্রিমে কোনোটা? ওভার কনফিডেন্স আসলে ছিল, বাঁচি গেছি যে আল্লাহ আমাকে বাঁচা দিতে। ওর মাঝখানে ওভার কনফিডেন্স নামাইছে ছিল কে? বলতে জিনিসটা এমন, নামাইছে বলতে ওভার কনফিডেন্স আমার সত্যি কথা বলতে লাস্ট দিন থেকে ছিল। মানে বেসিক্যালি আমার একটা, এটা আসলে আমি বলবো এটা আমার ক্ষেত্রে সঠিক, মানে আমার ক্ষেত্রে আসলে কাজে দিছে, বাকিদের ক্ষেত্রে কাজে দিবে আমি এটা বলতেছিও না। বেসিক্যালি আমার এমন একটা ধারণা ছিল যে আমি সেকেন্ড টাইমার, কারণ আমার অলরেডি একবার প্রিপারেশন নেওয়া শেষ। আচ্ছা আচ্ছা, ওকে, সো ওই হিসাবে আমি সেকেন্ড টাইম এসে গেছি। আমি বলি যে আমি যদি এখন নাম্বার বেশি না পাই তাহলে তো আমার জন্য এটা আসলে লজ্জা। এটা আসলে ওভার কনফিডেন্স না, তো সেটা তোর কনফিডেন্সই। এটাও আমি ওভার কনফিডেন্স বলবো,
মানে আমার ক্ষেত্রে মনে হচ্ছে ওভার কনফিডেন্স, কারণ আচ্ছা। এই কনফিডেন্সটা তো আমার এখন রিয়েল লাইফে নাই, কারণ এখন তো আমি কোনো রকমে পড়তেছি। আরে, আগে যেরকম পড়াটা আগে রাখতাম, হুম, হুম, আগে হুম। ভাগে সবার আগে, মানে সবাই না, জিনিসটা ওই প্রথমবার ফেজের বলতেছে, জন্য তোর আমি যে তখন দেখতাম যে এটা আমি সেকেন্ড টাইম পড়তেছি। ওইটুকু ফেজের জন্য তোর যে প্রিপারেশন ছিল সেই অনুযায়ী তুই যা বলছো সে আমার কাছে নিজেকে সেকেন্ড টাইমের মতো মনে হয়েছে, কারণ আমি একবার অলরেডি প্রিপারেশন নিয়ে নিছি। এটা তো মিথ্যা কথা না, এটা তো আসলে সত্য। মানে বিষয়টা তো এরকম না তুই এভাবে চিন্তা করতেছো যাই আমি তো চান্স পেয়েই গেছি। না। তোর একটা নিজের এবিলিটির প্রতি একটা কনফিডেন্স ছিল, আমি এটাকে ওভার কনফিডেন্স বলবো না। তার মানে তুই একটা শুরু থেকে একটা ভালো পজিটিভ মাইন্ডসেটের মধ্যে ছিলি, কোনো সময় কোনো ব্রেকডাউনের মধ্যে যাস নাই? ব্রেকডাউন লাস্টের দিকে হয়েছে। কি এটা মানে ভয়টা reason- কোথা থেকে আসছে? ভয়টা রিজন হইতেছে যে মানে বেসিক্যালি জিনিসটা এমন যে লাস্টের দিকে হচ্ছে মডেল টেস্ট গুলো হইতেছিল, সেখানে একটু ফ্লেক্স নিব, মানে মডেল টেস্ট গুলোতে সামহাও একটা ভালো র্যাঙ্ক করছিলাম। আচ্ছা, তো এটা প্রচলিত একটা কথা আছে, হ্যাঁ, সবাই যে বলবে যে যারা কোচিং এ মডেল টেস্ট গুলোতে ভালো করে তারা তারা হচ্ছে chance মোটামুটি পায় না। মানে চান্স পায় দূরের মেডিকেল গুলোতে। তো আমার তখন কি অনেক ভয় লাগছিল, এখন যদি কোনো রকমে খারাপ করি শেষ, মানে কথা তো শুনবো সেই লেভেলের। তো তখন একটু অনেক ভয় লাগছিল, তখন অবশ্য একটু যাই নিজে বাংলাদেশের মানুষ এসব কুফা রিলেটেড কথা বলতে যে কি পছন্দ করে। সত্যি কথা, এখন আমি এগুলো বিশেষ শেষ করি না, যে আল্লাহ ভাগ্যে যা রাখে তাই হবে, সোজা কথা। আলহামদুলিল্লাহ এখন রিজিকে যাচ্ছিল। আমি কি বলে, আমি ওটাতে ভালো করছি দেখে এরপর এটাতে খারাপ করবো, এটা তো পুরো কুফরি একটা চিন্তা ভাবনা, এটা শিরকের মতো একটা হয়ে গেল, হুম, হুম। তাই না? আচ্ছা, একটা খুবই সেনসিটিভ জিনিসই জিজ্ঞেস করি, ডোন্ট মাইন্ড মি সেইং দিস। হুম। তোর এই যে তোর হালিশহরের মতো, এটা তো আসলে মনে কর চট্টগ্রাম সিটির একদম হাই ফাই সিটি এরিয়া না, তুই নিজেই বলছস। হাইফাই সিটি না, আমি সিটি বলবো না, এরিয়া না। বাট সিটি এরিয়া, যথেষ্ট সিটি এরিয়া। আচ্ছা, যাই হোক, একটু আগে বলছো শহরের এক, শহরের এক সাইডে, Side এ। তার মানে কি শহর না নাকি? আচ্ছা ওই যে বুঝছি, সাইডের গুলা একটু উন্নতির ধাক্কারা একটু বাতাসটা একটু দেরিতে যায়। কয়েকটা জায়গা আছে, যেমন কে ব্লকের দিকে এরিয়াটা, ওটা যথেষ্ট উন্নত। ভাই, ওকে, ঠিক আছে, লেটস বি অনেস্ট, আচ্ছা, ঠিক আছে। লেটস বি অনেস্ট। আসলে অনেস্ট বলতেছি। যাই হোক, যেমন তোর পডকাস্টে তুই রাফসান জামান ক্যান্সাস ফার্স্ট বয়, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও কিন্তু কে ব্লকে থাকে, ওটা কিন্তু হাইফাই এরিয়া, আচ্ছা, আমরা একটু লো হাইফাই রাফসান এরিয়া। হাই ফাই যে ভাবে বড় হইছে। এটা রাফসানকে জিজ্ঞাসা করিস, আচ্ছা, যাই হোক, ও কে ব্লকের দিকে থাকে। এখন হালি শহরের জায়গাটা থেকে যখন তুই বড় হইছস, আমি তো তোর অনেক কিছুই জানি, আহ, যতটুকু বলতে চাস তুই সেটা তোর উপর ছেড়ে দিলাম। তোর কি সামহাও এইটাও মোটিভেশন হিসেবে কাজ করছে কিনা যে তোর ছোট্ট একটা শহর, তোর ফ্যামিলির ফাইন্যান্সিয়াল কন্ডিশন, এটারও একসময় আমার দায়িত্ব নিতে হবে, বা ফ্যামিলির প্রতি দায়িত্ব, তোর বাবা মার স্বপ্নের রোলটা কি ছিল এখানে, কিরকম ছিল? হ্যাঁ, এটা অবভিয়াসলি ছিল যে অলওয়েজ যখন ডিপ্রেশনে তো মানুষ আসলে যায়, এটা সত্যি কথা। তো তখন আমারও পোলাপান জিজ্ঞাসা করতো যে, তখন খেলতে তো যাইতাম, যে হুম। পড়ালেখা তো তখন চলতো একদিক দিয়ে, খেলা আমার থাকতো, রেগুলারলি থাকতো, প্রতি 2 দিন অ্যাটলিস্ট একদিন বিকেলবেলা আমরা খেলতাম ওই সাগর পাড়ের দিকে, আচ্ছা, ফায়ারিং রেঞ্জের এখানে। তো তখন পোলাপান আমায় জিজ্ঞাসা করতো যে আসলে তুই পড়ার মধ্যে মোটিভেটেড থাকস কেমন? তখন আমি বলতাম জাস্ট চোখ বন্ধ কর, আব্বা আমার কথা চিন্তা কর, বাস, এর চেয়ে বড় মোটিভেশন আর কিছু নাই। এখন বাবার মতো মোটিভেশন দেখে আমি যদি খোলাখুলি ভাবে বলি, হুম। তুইও আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সব জানোস। আমার কিন্তু কখন, যেহেতু আই কাম ফ্রম এ লেটস সে Rich- রিচ পুলিশ না, রিচ কিড ফ্যামিলি। রিচ পুলিশ না বলি, অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি, যথেষ্ট ভালো আমাদের ব্যাকগ্রাউন্ড, আমাদের উত্তরাতে নিজেদের বাসায় আছেন এভরিথিং, কিন্তু মানে জাস্ট তুই কি এখানে তো সিভি জমা না, দিচ্ছিস? কনটেক্সটটা বোঝানোর ঠিক আছে, জন্য যাচ্ছে আমরা কতটুকু মানে অ্যাফ্লুয়েন্ট বলতে কি বোঝাচ্ছি, আমাদের উত্তরে নিজেদের বাসা আছে, বাস, আর কিছু বলবো না। এখন আমার কখনোই তো এই মোটিভেশন কাজ করবে না যে আমাকে ফ্যামিলির দায়িত্ব নিতে হবে, এটা তো আসলে জোর করে নেওয়া অনেকটা, আমি তো কখনো এটা ভাববো আচ্ছা, না। বুঝছি। আমার এই মোটিভেশন থাকতে পারে যে নিজের সংসার, কখনো আমি নিজে বিয়ে শাদী করবো বা নিজের বউ বাচ্চার জন্য আমার রেসপন্সিবিলিটি নিতে হবে, সেটা যখনই হবে, সেটা আল্লাহ তাড়াতাড়ি করে দিক ইনশাল্লাহ। তো যেখানে আমিন, ছিলাম, আমিন। আমিন, তো যেখানে ছিলাম তোর ওই ফ্যামিলির রেসপন্সিবিলিটি বলতে বাবা মার ফাইনান্সিয়াল দেখভাল করতে হবে, এই জিনিসটা কিন্তু আমার কখনোই কাজ করবে না। তোর ক্ষেত্রে ওই জিনিসটা মানে স্বপ্ন পূরণ যেটা বলছো, বাবা মার দিকে তাকানো, বাবা মার দিকে তাকানো মানে কি বাবা মার দেখভাল ইন দ্য ফাইন্যান্সিয়াল সেন্স, সবকিছুই, নাকি শুধু স্বপ্ন? মানে সবকিছুই। দুইটাই? আব্বু আমার স্বপ্ন তো ছিল না আমি ডাক্তার হবো, ডাক্তার না থাকুক, বাট লিস্ট আমার ছেলে ভালো বেসিক্যালি হচ্ছে ফ্যামিলির হাল ধরা, ভালো জায়গায় যাবে। একটা ভালো জায়গায় নিয়ে যাও অবভিয়াসলি। আর হ্যাঁ, আমি বলি তোর 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 কোশ্চেন আমি বুঝছি, আসলে যারা হুম। হচ্ছে একটু সম্ভ্রান্ত ফ্যামিলি তারা আসলে করবেটা কি, তাদের মোটিভেশনের সোর্স কি হবে, তাই না? তোর কোশ্চেন এটাই। না মানে আমার যেরকম এটা আমি কখনো ফিল করিনি, আমার মোটিভেশন আচ্ছা, সবসময় অন্যরকম আমি ছিল। তাহলে আনসারটা এভাবে দিই, দেখ, মোটিভেশন জিনিসটা হচ্ছে একটা ভুয়া জিনিস, তুই তোর মাইন্ডকে যেটা বুঝ দিবি সেটাই, আমার ধারণা হচ্ছে এটা। So, আমি জিনিসটা এটা এক আমি মানলাম। তোকে জাস্ট একটা উদাহরণ দিই। যখন হচ্ছে পরীক্ষার জাস্ট কয়েকদিন আগে, খুব সম্ভবত যতটুকু মনে আছে, এল ক্লাসিকো ছিল, আমি আবার তো ফুটবল ভালোই ফলো করতাম, এখনো মোটামুটি ফলো করি, বাট আগের মতো আর না। তখন জিনিসটা এমন ছিল, সিরিয়াসলি এখন যা করো তাই তো আমার মাঝে মধ্যে মেজাজ খারাপ হয়। তখন আরো হাই লেভেল ছিলাম। ইভেন আমার আম্মু তখন জিজ্ঞাসা করতো সকালে উঠে, কালকে রাতে কে জিতছে, একটা বাঙালি আম্মু আম্মু? জিজ্ঞাসা করতেছে লিগের খেলে কে জিতছে। ভাই তো কারণ আমি বেসিক্যালি কি লাকি তুই ভাই। আমি আর আমার ভাই এরকমই করতাম, রাতের বেলা
আম্মু আব্বু ঘুমাইতেছে, চিল্লাই গোল দিলে তো মানে একটা চাপা কণ্ঠে একটু চিৎকার দিতাম, এটাতে ঘুম ভাঙে যেত আব্বুর। আচ্ছা যাই হোক, সো বেসিক্যালি আমি বলি কয়েকদিন আগে হচ্ছে এল ক্লাসিকো, ঠিক আছে? তো আমার মাইন্ডসেটটা ছিল অনেক এরকম যে মোটিভেশন হচ্ছে ভুয়া জিনিস, আমি আমার মনকে যেয়ে বুঝ দিই। সো বেসিক্যালি দুইটা অপশন হতে পারে, হয় বার্সা হারছে অথবা বার্সা জিতছে। বার্সা তখন অনেক বাজে অবস্থা, এর 22 সাথে সালের তোর দিকে। বাবা মার কি সম্পর্ক আছে? যাই হোক, শেষ করতে দে না, আমি তোকে বলতেছি। ধর বার্সা হারতেও পারে, জিততেও পারে, ঠিক আছে? বার্সা যদি হারে, আমার তখন রাগ আসবে, আমি বলবো এই রাগটা আমি ছাড়বো পড়ালেখার উপরে। এটা হচ্ছে শেষ করতে দে না, এটা হচ্ছে একটা মোটিভেশন। দুই, বার্সা যদি জিতে তাহলে তো ভালোই, আমার মন ভালো, এটা আমার জন্য মোটিভেশন। সো দুই দিক দিয়ে তোর উইন উইন সিচুয়েশন একটা রাখতে হবে। তোর ধর এখন ফ্যামিলি যথেষ্ট ভালো, তোর ওরকম দিক দিয়ে কোনো মোটিভেশন কাজই করে না যে আমার আসলে ফ্যামিলি হাত ধরতে হবে। বাট আমি যদি বলি এটাও একটা মোটিভেশন, আমার আব্বু এই লেভেলে গেছে, আমি যদি আমার আব্বু ধারে কাছেও না যেতে পারি অথবা আব্বু চেয়ে মানে ভালো না করতে পারি, তাহলে তো আমার মান সম্মান চলে গেল। তো এটা কেন মোটিভেশনের কাজ করতে পারে না? না না, আমি বলতেছি না যে এগুলো আমার কাজ করে নাই ভাই। আর তোর একটা দুই দিক দিয়ে মোটিভেশন কাজ করতে পারে যদি তোমার জাস্ট একটা কিছু করার ইচ্ছা থাকে। টোটালি একমত। আর তুই যে কথাটা বলছিস মোটিভেশন বলতে মানে যে ইন্টারনেট থেকে মোটিভেশনাল ভিডিও থেকে মোটিভেশন নেওয়া বা এক্সটার্নাল কোনো সোর্স থেকে মোটিভেশন না, বিষয়টা এরকম না। মনকে যেটা এটা বুঝতে মাইন্ডসেট, সত্যি কথা। নিজেকে আমি যদি একটা একটা মানে মোটিভেশন হিসেবে কোনো একটা সোর্সকে বানাই নেই যে এটাই আমার অনুপ্রেরণা, তাহলে ওইটাই আমার অনুপ্রেরণা হবে। হ্যাঁ, এখন তোর এটা যদি ঠিক। আসলে বাড়িতে কোনো মোটিভেশন লাগে কোনো কিছুর জন্য, তাহলে কাজটা করা উচিত। উচিত না আসলে, এটা ঠিকই বলছিস তুই। বাট আমার এটা পয়েন্ট যদি আমার কোট না, আরো অনেক কোট আছে। বাট একটু আগে যেটা বললাম, ওই যে বার্সা হারলেও আমার লাভ, জিতলো আমার লাভ, এটা ছিল আমার নিজস্ব ধ্যান ধারণা। আমি যেটা বলতেছি যে মনে কর আমি যেহেতু এই জিনিসটার সাথে রিলেট করতে পারি না, মনে কর যে ফাইনান্সিয়ালি একটা ফ্যামিলিকে উঠানোর দায়িত্ব ওইটা যেহেতু আমি ফিল করি না, তুই এটা পার্টিকুলারলি ফিল করছিস কিনা, যেহেতু তুই বললি অলরেডি করছিস। আর তোর আমি যদিও জানি তোর এই গল্পটা বের করে আনার জন্য মনে কর স্পেসিফিক ওই জায়গায় গুতাটা দিচ্ছি আমি, তোর মায়ের স্পেশাল রোলটা একটু বল, কারণ আমি জানি এই জন্য আমি একটু গুতায় বের করতেছি তোর কাছ আচ্ছা, থেকে। তো বেসিক্যালি জিনিসটা এমন ছিল, আম্মুর রোল তো অবভিয়াসলি সবার ক্ষেত্রে সেম থাকে। থাকবে, বাট স্পেশালি যেটা বললাম যে অনলাইনে করোনার সময়, তখন তো অনলাইন কি বলি, করোনার সময় তো তখন হচ্ছে যে দোকানপাট সব অফ, আমার আব্বু যেহেতু দোকান করে, করোনার সময় মোটামুটি সবকিছুই অফ, মোটামুটি মানে রোজগারও মোটামুটি জিরোর কোঠায় চলে। তো তখন বেসিক্যালি আমার মোবাইল দরকার হয়েছে। তো তখন কি করবে, বাসায় তো অত মানে তখন সেভিংস ওরকম নাই, যা সেভিংস ছিল সব হচ্ছে দোকানপাট অফ রাখার কারণে খরচ হয়ে গেছে। তো আম্মু তখন বেসিক্যালি যেটা করছে, আম্মু হচ্ছে নিজে স্বর্ণ বন্ধক দিছিল, ওই টাকা দিয়ে হচ্ছে মোবাইল কেনা হয়েছে। তো ওইটা দিয়ে হচ্ছে আমার অনলাইন ক্লাস শুরু, এটাই। মাশাআল্লাহ, বলার মতো একটা গল্প আছে ভাই তোর যাই হোক, কাছে। এগুলা থাক, ওদিকে আর না যাই। না রে ভাই, এটা তো এই ধরনের ইন্সপিরেশন কয়জনের থাকে বলার মতো যে আমার। আরেকটা হচ্ছে যে মনে কর তুই এই যে তোর আন্টি মানে বন্ধক দিছে সোনা, সেখান থেকে তোর জন্য মোবাইল কিনে দিছে, এটার তো তুই একটা ফিডব্যাকও দিছস এবং খুব দ্রুত দিছস। এটা তুই অনেক লাকি ভাই। এবং আবার ফিডব্যাক এখন আসলে দিতে পারি নাই, এখন অনেক যাই কিছু দিছস আছে। আলহামদুলিল্লাহ, একটা প্রসেসের মধ্যে তো আসোস অ্যাটলিস্ট। আর তুই এটাকে অন্যভাবে নিস না, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। বাট অনেক সময় এরকম হয় যায়, আমার আব্বু মা আমার জন্য অনেকবার ওটা স্যাক্রিফাইস করছে, এটা আমি জানি। বাবা মা তোর সঙ্গে গোপন রাখতে চাই, বাট আমি জানি এখন একটা প্রতিদান দিতে করছি, আমি কথা রাখছি, প্রতিদান দিছি, কিন্তু বাপ মা নাই। মানে মনে কর পোস্ট মর্টেম আমি যা চাইছি না আমার কাছ থেকে, যে স্বপ্নটা আমি পূরণ করে ফেলছি, কিন্তু সেলিব্রেট করার সময় আব্বু আম্মু নাই। বাট অনেকের লাইফে অনেকের লাইফে এটা কিন্তু খুবই কমন বিষয়। বাট তুই অ্যাটলিস্ট যা ওনার একদম এক্সট্রিম স্টেজটা, সেই চূড়ান্তটা হয়তো তুই এখনো পৌঁছাস নাই, বাট একটা প্রসেসের মধ্যে চলে আসছস। ভাই হ্যাটস অফ ভাই, তুই বলার মতো একটা স্টোরি আছে। এটা আসলে দেখা যাবে, তুই খোঁজ খবর যদি নেস, ঢাকা মেডিকেল এরকম অনেক অনেক স্টুডেন্টই আছে, অনেক স্টুডেন্ট তাদের লাইফে এরকম অনেক অনেক ঘটনা পাবি। আমরা চাই এই সমস্ত সুন্দর সুন্দর স্টোরিওয়ালা মানুষদেরকে আমাদের এই পডকাস্টে হট সিটে বসানোর, এবং আমাদের স্টুডেন্টদেরকে, কারণ এরকম স্টুডেন্ট আছে। কিন্তু তুই যদি এরকম সবাইকে দাঁড় করে রাখো 30-35 মিনিট 40 মিনিট, তাহলে কিন্তু আর আসবে না বলাবেন। যাই হোক, ক্যারি কর। আমার সময় জ্ঞান নিয়ে তুই আর না কত আসলে পচাবি? তুই হলে বলতো, তুই যদি তোর সাথে যদি আমার 365 দিনের মধ্যে মনে কর 200 দিন কথা হয় ভালো মতো, তুই 200 দিনের মধ্যে কয়দিন আমার সময় জ্ঞান এই একটা জিনিস পচাস, কত এটা পার্সেন্টেজ কত হবে? যাতে ভালো হোস আরো, এই জন্য তো ভালোর জন্য তো করি। অবশ্য ভালো তো এখন হইতে পারে না, এটাও ঠিক বলছিস। তুই আমাকে এটাও বলছিস যে তোর জন্য আমি মেয়ে দেখতে রাজি আছি, তোর এই জিনিস আগে ঠিক করতে হবে। ইয়েস, এটা ট্রু। আমি তো হুদাই কারো জীবন তো নষ্ট করতে পারবো না, তাই না? স্পিকিং অফ মেয়ে দেখা, আপনি বিয়ে শাদী কবে করছেন মোহাম্মদ মেজবাউদ্দিন, একটু বলেন। এখন কোন মাস? নম্বর আছে কয় তারিখ? আজকে হচ্ছে 8 তারিখ। 8 তারিখ, নম্বর 8 তারিখ। এই তো জুন মাসে 10 তারিখ করলাম, আলহামদুলিল্লাহ। জুন মাসে, তাহলে তোর কত বছর, কত মাস হইলো? কয় মাস? 5 মাস হবে। ম্যারিড লাইফ কেমন চলছে মোহাম্মদ মেজবাউদ্দিন? আলহামদুলিল্লাহ, যদিও ম্যারিড তো না আসলে, মানে এই! ম্যারিড বাট ব্যাচেলার, বিবাহিত ব্যাচেলার যেটাকে বলে।
আচ্ছা, বিবাহিত দেখানো- ব্যাচেলর এটা একটু ইম্পর্টেন্ট জিনিস ভাই। আমাদের অডিয়েন্স তো শুধু যারা মেডিকেল অ্যাসপিরেন্ট তারা না, মেডিকেল স্টুডেন্টরাও তো শুনতেছে। তুই বলছিস তুই ম্যারিড, আবার বলতেছিস ম্যারিড না, তুই নাকি ম্যারিড ব্যাচেলর। এইসব শব্দের ব্যাখ্যা দে ভাই, আমি তো বুঝি না এগুলো। তোমাদের বিবাহিত আচ্ছা, মানুষদের শব্দ ভান্ডার। এগুলো হইতেছে যে জিনিসটা এমন, মানে বিয়ে তো হইছে আচ্ছা আলহামদুলিল্লাহ, দুই ফ্যামিলির সম্মতিক্রমে হইছে, আচ্ছা, বাট বেসিক্যালি তুই কি বলতে চাচ্ছিস যে মানে মানে বিয়ে করছি কিন্তু তাসিফদেরকে তো খাওয়াই নাই, এই জন্য না, প্রপারলি ম্যারিড না আসলে? তোমাকে তো আমি খাওয়ানোর জন্য বিয়ে করি নাই, যাই হোক ওটাকে আমি কাউন্টই করতেছি না। যাই হোক, কথা সেটা না, কথা হচ্ছে বেসিক্যালি আমি তো আমার হলে আছি, আমার ওয়াইফ তার তার মেডিকেলে হলে আছে, সেও তো অন্য মেডিকেলে, অন্য জেলায় একটা মেডিকেলে। সো এই দিক দিয়ে আমি বললাম আর কি, আমি যদি বিবাহিত বাট ব্যাচেলার লাইফ লিড করতেছি। কষ্ট লাগে না? এটা এটা কি আনসার? ঠিক মতো বল বেটা। এটা কি ধরনের কোশ্চেন? দেখ, আমি আমি আমার কাছে এটা অনেস্টলি মনে করি, একদম মনের ভেতরের কথা। আমি তোদের প্রতি, আমার যে ক্লাসমেট তুই আসছিস এবং আরো যারা আমার সাথে অনেকেই আছে। আমার সাথে সাথে যারা আমার ক্লাসমেটরা আমার আগেই বিয়ে শাদী করে ধন্য হয়ে গেছে, তাদের প্রতি আমি কয়েকজন বাদে প্রত্যেকের প্রতি আমার অনেক করুণা হয় যে ভাই বিয়েটা করছস, অল্প বয়সে করছস, এখন সাংসারিক হতে পারতেছস না। এখন এটা তো কিছু এটা- করার নাই, এটা কিছু তো করার নাই, আমি এটা তো আমার বুঝি। হাত নাই। না আমি বুঝি কিছু করার নাই, বাট তারপর আমার কাছে মনে হয়, আচ্ছা এটা কি কোনোভাবে ওরা এদিক সেদিক করে সামহাও এটা কি ম্যানেজ করা যায় না? বা বিয়েটা করছি and আমি সাংসারিক, সাংসারিক বলতে কি তুই সারাক্ষণ মানে বইয়ের সাথে মানে এক বাসার নিচে একদম বইয়ের আঁচলের মধ্যে পড়ে থাকবি, বিষয়টা আমি এটা বুঝাচ্ছি না। ঘর কনে হয়ে থাকবি একদম, ওইটাও বুঝাচ্ছি না। মানে সাংসারিক বলতে যে আমি বিয়ে করলাম কিন্তু বউয়ের সাথে আমার 1 মাস 2 মাস পর পর দেখা হয়। হ্যাঁ, মানে ওই যে মানে একটা নতুন সংসারে যে ফিল, সেটা তো নিতে পারতেছস না। ওই যে বললি যে ম্যারিড হয়েও কাইন্ড অফ ব্যাচেলর, এই জিনিসটা আমার কাছে খুব মায়া লাগে দোস্ত। তাই আমি জিজ্ঞেস করতেছি না, যে আমারও নিজের, আমার মায়া লাগে, আমার নিজেরও নিজের উপর কিন্তু মায়া লাগে তোর মাঝে মাঝে। তোর 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 ফেসিয়াল এক্সপ্রেশন বল, চলাফেরা কোথাও আমি এই সেই লুকটাই তো কষ্ট করা ছাপ পাই না। তো এখন- এটা আমি বলতেছি, তুই কি এখন মানে কষ্ট- পেইন হাইড করা শিখে গেছিস দোস্ত? কষ্ট, পেইন হাইড করা তো আসলে প্রত্যেকটা পুরুষই শিখে, শুধু পুরুষ না, সবাই শিখে মোটামুটি। এই স্কিলটা কিছুটা আমার দিয়ে দোস্ত, পেইন হাইড করা পারি না রে আমি। কষ্ট থাকলে আমার আশেপাশে মানুষ সব বুঝে যেত। আমি বলি, আমি তো বলবো যে তোর পেইন হাইড করার ক্যাপাবিলিটি আমার চেয়ে আরো বেশি। কি কস আসলেই? আসলে তোর তো আমি অলওয়েজ হাসি খুশি দেখি, বাট তোর লাইফে যেগুলো চলতেছে ওই জায়গায় যদি অন্য কেউ হইতো, তাহলে ভেঙে যেত, এটা ঠিক, obviously এটা আমি ভেঙে মানি। যেত। এটা আসলে আমার- সবার কাছে আছে কম বেশি। কম বেশি, হ্যাঁ। তবে আমাকে আমি এতটুকু বলতে পারি, আজকের পডকাস্টটা আমাকে নিয়ে না, কোনোদিন আমি জাস্ট সততা মেডিকেল পডকাস্ট আরেকটা হোস্ট আনবো আমাকে বসানোর জন্য ওই সিটে, তখন আমি আমার কথা বলবো। বাট আমি এতটুকু বলতে পারি, আমাকে একসময় এক জনৈক তোর আর আমার পরিচিত ফ্রেন্ড, তুই চিনবি কে, সেই ফ্রেন্ড আমাকে একবার বলছিল, আমি খুবই ডিপ্রেসড কোনো একটা কারণে, ভেঙে পড়ছি যে আমার জীবন মরণ কাছাকাছি, এরকম একটা অবস্থার মধ্যে আমি চলে আসছি। ওই সময় আমি ওকে গিয়ে বলছি যে দোস্ত আমার অবস্থা খুবই খারাপ, আমি আসলে মানে এমন মানে আমি কন্টিনিউয়াসলি কান্নাকাটি করতেছি, হাইট মানে আমি যে কাঁদতেছি এইটা আমি মানুষের কাছ থেকে হাইড করতে পারতেছি না। হ্যাঁ, আমার তো ক্লাসে যাইতে হবে, কোনো না কোনো মানুষের তো সারাক্ষণ তো 24 ঘন্টা নিজেকে বন্দি করে রাখতে পারবো না। আমার চোখে যে পানি আসতেছে এইটা পর্যন্ত আমি হাইড করতে পারতেছি না, অনেক বেশি কষ্ট লাগতেছে। তো কি করা যায়? ও তখন আমাকে বলছে যে দোস্ত তুই যে কষ্ট আসছিস এটা তো তোকে বিনয়ী বানাবে, পারলে তোর কিছুটা কষ্ট আমাকে দে, তাইলে আমি, তুই বুঝতেছিস হয়তো কার কথা বলতেছি, পারলে এই কষ্টটুকু আমাকে কিছুটা দে, তাইলে তো আমিও একটু বিনয় কি শিখতে পারবো, জীবনে একটু মাথার নিচু করে চলতে পারবো। পরে আমি ওরা ডাইরেক্ট চোখের দিকে দেখা যাচ্ছি, তুই এই আমার এই কষ্ট নিতে পারবি? তুই তো জানোস আমার কি হয়েছে না হয়েছে, তুই এটা নিতে পারবি? ও আমার খুব গর্ব করে বলছিল যে আমি নিতে পারবো, দে কিছু। এখন আমি জানি ভাই পসিবলই না, তার পক্ষে এরা নিতেই পারতো না, নো ওয়ে। বাট আলহামদুলিল্লাহ ভাই, আমি এটা ক্রেডিট নিচ্ছি না, আল্লাহ, আমি মনে করি আই এম দ্য ওয়ান অফ দ্য লাকিয়েস্ট ম্যান অন দিস আর্থ, যে আমি যে জায়গায় চলে গেছিলাম আল্লাহ আমাকে ফেরাইছে। এবং আমি আসলে আমি বলবো এই জিনিসটা আসলে আমরা সবাই ফিল করি, হ্যাঁ, যে জীবনে আল্লাহর সবারই আসলে একটা এমন না একটা একটা খারাপ রহমত কিছু থাকে যে ফিল হয় যে না, এটা অন্য কেউ হলে তো আসলে নিতে পারতো না, আল্লাহ আমাকে আসলে ক্যাপেবল বানাই দিছে এই জিনিসটা নেওয়ার জন্য। এক্স্যাক্টলি ভাই, এটা আল্লাহর ক্রেডিট। আর আমি ব্যক্তি তাওসিফ, আমাকে আল্লাহ স্পেসিফিক ভাবে বিশেষভাবে আদর যত্ন করছে, বা মানে এটা আমার ক্রেডিট এটা না। আল্লাহ যদি আমাকে বিশেষ করে দিয়েও থাকে, এটা সম্পূর্ণ আল্লাহর একটা বদান্যতা, করুণা আমি বলবো। এটা আমার ডিজার্ভ করি আমি, বিষয়টা সেরকম না। আমি এখন অবাক হয়ে যাই ভাই, আমি এখন তো দাঁড়ায় আছি, সুস্থ আছি, যে পডকাস্ট করতেছি, সততার কাজকর্ম করতেছি, স্টুডেন্টদেরকে পড়াচ্ছি। আমার লাইফটা এই ডিরেকশনে যাওয়ার কথা ছিল না, আমার একটা টোটালি একটা রং ডিরেকশনে যাওয়ার কথা ছিল। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ব্যাক করেছে। এটা নিয়ে আমি কোনো না কোনো সময়, অন্য কোনো সময় আমার অডিয়েন্সের জন্য বলবো। তো ম্যারিড লাইফ নিয়েছিলাম। এখন আর একটা খুব স্ট্রেট কাট জিনিস বলি, যেহেতু তুই বলছিস যে ম্যারিড হয়েও কাইন্ড অফ ব্যাচেলর, দুইটা জিনিস বলবো। একটা হচ্ছে যে আমি জানি তুই ফাইনান্সিয়ালি অনেক ক্যাপেবল, এবং ফাইনান্সিয়াল একটা ক্যাপাবিলিটি অর্জন করে তারপরে তুই বিয়ে করছিস, এটা আমি জানি। এবং এখনো তুই ফাইনান্সিয়ালি যথেষ্ট ক্যাপেবল, এটার দিকে তুই সচেতন থাকস। তুই মানে আমার বউয়ের হাত খরচ বল বা যেটাই হোক না, মানে আমি পুরাটাই খালি
মানে আমার ফ্যামিলির উপর মানে একদম লিটারালি এভাবে থাকবো, এটা তোর মাইন্ডসেট না, এটা আমি জানি। এখন এই যে তোর চিন্তা ভাবনাটা যে আমি স্টুডেন্ট বয়সে বিয়ে করছি, বাট আমাকে ফাইন্যান্সিয়াল একটা লোয়েস্ট হইলো মিনিমাম একটা থ্রেশহোল্ড ওয়াইজ আমাকে রাখতে হবে ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি, সেটা আমার বউকে মেনটেন করার জন্য, আমার ফ্যামিলির কাছে আমার সম্মান আত্মমর্যাদা মেনটেন করার জন্য, আমার শ্বশুরবাড়ির কাছে আমার আত্মমর্যাদা মেনটেন করার জন্য, সবকিছুর জন্য ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় বাংলাদেশের যে বর্তমানে এই এই যে ধর পোস্ট করোনা বল, একটা যে তাড়াতাড়ি বিয়ে করা যে একটা মনে কর একটা হাওয়া তৈরি হয়েছে, হ্যাঁ। এটা ভেরি যেটা গুড যে থিং, আসলে ভালো। যেটা But- যেটা ভালো, কোনো হ্যাঁ। সন্দেহ নাই। কিন্তু এই সাথে সাথে ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি অর্জন করার একটা হাওয়াটা যতটা হওয়া দরকার ছিল আমি মনে করি হয় নাই। হ্যাঁ, তো এটা এটা আসলে তুই অনেক মেডিকেল স্টুডেন্ট হয়তো বিয়ের পরিকল্পনা করতেছে, হয়তো অলরেডি বিয়ে করে ফেলছে, কিন্তু ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটির প্রতি সে আসলে কেয়ারলেস। সোজা কথা বাংলা ভাষায় বললে কেয়ারলেস। হ্যাঁ, কারণ একজন পাবলিক মেডিকেল স্টুডেন্ট, হ্যাঁ সে যেই মেডিকেলেরই হোক না কেন, সে যদি কাউকে অ্যাটলিস্ট টিউশনি যদি তার সোর্স অফ ইনকাম হয়, মাস শেষে একটা অ্যামাউন্ট কামাই করতে পারবে, যেটা দিয়ে সে যদি বইয়েরটাও মেনটেন করতে না পারে, অ্যাটলিস্ট নিজেরটা নিজে At least নিজেরটা তো নিজে maintain করা উচিত। মেনটেন করতে পারে। কিন্তু অনেকে এটার ব্যাপারে যথেষ্ট কেয়ারলেস, আমি বলবো। সো তাদের প্রতি তোর বার্তাটা কি, একদম উইথ ডিউ রেসপেক্ট? আচ্ছা, এখানে আসলে অনেক তুই তো পার্সোনাল লাইফ থেকে বলি যে তুই যে ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি যতটুকু তোর আছে, আমি ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি বলতে অতও নাই। না আমি তোর এটা বোঝাচ্ছি না তুই কোটি কোটি কামাই ফেলতেছস। আমি জানি ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি তোর আছে, লেটস কিপ ইট এট দ্যাট। কতটুকু আছে এটা নিয়ে আমরা ডিটেইলসে না যাই। তোমার টাকা আমি একসময় গুনে দিছি, ওগুলো আমার টাকা ছিল না, ওগুলো স্পোর্টিং ক্লাবের টাকা ছিল। হ্যাঁ, না ওটা তোমার টাকা আমি গুনছি মেজবা। ওটা স্পোর্টিং ক্লাবের টাকা ছিল। তখন কি স্পোর্টিং ক্লাব এক্সিস্ট করে? ইয়েস, তুই যখন বিয়ে ওটা করছিস, স্পোর্টিং ক্লাবের টাকা ছিল। তুই যখন বিয়ে করছিস আচ্ছা, ওটা আসলে স্পোর্টিং, কিসের টাকা ছিল? এই আচ্ছা, কিছু একটা হবে। তুই যখন তোকে আমি বিয়ে দিয়ে মনে করছিস, দুইবার টাকা গুনেছি। হ্যাঁ আচ্ছা, একবার ছিল স্পোর্টিং ক্লাবে। প্রথম যখন তুই টাকা গুনেছিস তখন কি স্পোর্টিং ক্লাব এক্সিস্টই করে না? এবং আমি তোকে বলছিলাম যে এতগুলো টাকা গুনে দিচ্ছি, একটা নোট দে আমাকে, একটা নোট দেস না। একটা নোট দেওয়া মানে তো 500 টাকা দিয়ে দেওয়া। তো আচ্ছা, ঠিক আছে, কত গুনছি এটা একটু রিভিল করি। কোশ্চেন কর। ওটা স্পোর্টিং ক্লাবের ছিল, আমার যতটুকু মনে আছে। তোর টাকা ছিল, আমার মনে আছে ভালো করে। এনিওয়ে, মানে মানুষজন যে এতগুলো টাকা গুনছি তুই। আচ্ছা যাক, যেখানে ছিলাম, এই যে তোর ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি একটা অর্জন করে তারপরে বিয়ে করছিস, এখনো তোর একটা থ্রেশহোল্ড অনুযায়ী ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি আছে, এটা তোকে সংসারিক জীবনে কতটা হেল্প করতেছে? আসলে ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি জিনিসটা দরকার কেন? জিনিসটা এমন যে ধর তোর বয়স এখন 18 হয়ে গেছে, আর তুই একটা ছেলে, তুই যদি আসলে যদি ইনকাম না করস, তাহলে তোর কথাটা আসলে বাসায় অতটাও দাম থাকবে না। এটা তুই আসলে আস্তে আস্তে বুঝতে পারবি। এমন না যে ইনকাম করাটা আসলে দরকার, কিন্তু আস্তে আস্তে করে একটা যদি তুই শুরু করস, তাহলে বাসায় আসলে বোঝা শুরু করবে যে না, ছেলে আসলে দায়িত্ব নিতে শিখতেছে। যেমন ধর তুই কি বলে, আম্মুর জন্য কিছু একটা কিনে দিলি, নিজের একটা টিউশন একটা করতেছস, আম্মুর জন্য কিছু একটা কিনে দিলি, আব্বুর জন্য কিছু একটা কিনে দিলি, বাসায় ছোট বাচ্চা কাচ্চা যারা আছে তাদের জন্য কোনো একটা চকলেটও একটা নিয়ে আসলি, তখন তোর একটা যে মানে একটা যে অরা একটা ক্রিয়েট হবে আস্তে আস্তে। তোমার অবশ্য- ফেভারিট ওয়ার্ড পডকাস্টে তুই একবার ওরা বলছিস, এটাতে আমি সারপ্রাইজ। এই যে এখন আসলো অরা কথাটা, মানে একটা যে অরা একটা বিল্ড আপ হবে, অথবা অরা ফার্মিং যেটা হবে, সেটা আসলে তোর যে ফিউচারে তুই যে আস্তে আস্তে ফ্যামিলি যে হাল ধরবি, আসলে ছোট থেকে তো শুরু হয়। হুট করে তো কেউ একদম ফ্যামিলি হাল ধরা শুরু করে না, আস্তে আস্তে শুরু হয়, আস্তে আস্তে দায়িত্ব, ছোট ছোট দায়িত্ব থেকে বড় বড় দায়িত্ব হয়। সো বেসিক্যালি এটা আসলে হেল্প করছে অনেক, যে ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি আছে দেখেই এই একটু হলেও অরাটা আছে বাসায়। সো এটা বাসা হোক, অথবা শ্বশুর বাড়ি হোক, অথবা ওয়াইফের কাছে হোক, তো ধর তোর ওয়াইফ কিছু একটা তোর কাছে একটা আবদার করে বসতেই পারে, তুই যদি এটা না প্রোভাইড করতে পারোস। এক্স্যাক্টলি ভাই, এটাই তো। এখন আমার কাছে যেটা মনে হয় যে যারা মনে কর তাদের ক্যারিয়ার নিয়ে একটু বেশি ফোকাসড বা চিন্তিত, বাংলাদেশে এমনিতেই একটা চিন্তা ভাবনা এরকম আছে যে তুমি একবার কামাইয়ের লাইনে ঢুকে গেলে, ওই যে সোকল কাঁচা টাকার লাইনে ঢুকে গেলে, তাহলে হচ্ছে যে তোমার মূল ক্যারিয়ারটা হচ্ছে ধ্বংস হয়ে যাবে। এটা তো একটা ইয়া আছেই, মানে বিশেষ করে আমাদের মুরব্বী সমাজের মধ্যে এই ভয়টা বেশি আছে। আর আমাদের মনে করো যারা একটু ক্যারিয়ার নিয়ে অতিরিক্ত সচেতন, তারা ওই ভয়টা মনে করো সংক্রমিত হয়ে একটু বেশি ভয় পায় আর কি। রিসেন্টলি আমি এই জিনিসটা নিয়ে অনেক স্যাটিসফাইড, বুঝছিস? তোর সাথে তো এটা নিয়ে আমার কোনো ডিসএগ্রিমেন্ট নাই, কারণ তুইও একই মাইন্ডসেটের লোক, আমিও একই মাইন্ডসেটের লোক, যে ভাই বিয়ে শাদী করতে হলে আমাকে একটা এক্স অ্যামাউন্ট অফ টাকা পকেটে থাকতেই হবে, এবং এই এক্স অ্যামাউন্টটা ডিপেন্ড করা হচ্ছে যে আমার ফ্যামিলি কোন ধরনের সোশ্যাল স্ট্রাকচারে বিলং করে। তোর ফ্যামিলির জন্য যে এক্স অ্যামাউন্ট অফ টাকা দরকার ছিল সেটা তুই নিয়ে তারপরে তুই স্টার্ট করছিস। আমার ফ্যামিলি যে ব্যাকগ্রাউন্ড সেটার জন্য, তাদেরকে সন্তুষ্ট করার জন্য, এবং তাদের সামনে আমার ওই যে তুই যেটা বলে দাম, অরা ফার্মিং, দাম হোয়াট এভার, ওই জিনিসটা পাওয়ার জন্য, সম্মানটা পাওয়ার জন্য আমার একটা এক্স অ্যামাউন্ট অফ মানি থাকতে হবে। এবং শুধু ওইটাও না যে ওয়ান টাইম থাকবে, এবং ওটা আমার মনে কর বিয়ের সাথে যে খরচটা সেটাতে চলে যাবে, ওটা সারপ্লাস আগামী 6 মাস বা 1 বছর একটা মানে একদম পুরোপুরি 6 মাসের 1 বছরের পুরো টাকা জমাইতে হবে, বিষয়টা এরকম না। আমার কাছে একটা প্ল্যান থাকে যে বিয়ে করব, বিয়ে এতটুকু খরচ, এবং বিয়ের পরবর্তী 1 বছরে আমার
স্মুথলি টাকা আসার সোর্স হচ্ছে এগুলা। এটা যদি মেইনটেইন না করে তাহলে সোজা কথা ওই যে মনে কর আমরা যেটা এক্সপেক্ট করি এই যে মনে কর আমরা যারা এই যে পাতি হুজুর যারা আছি খুব 2-3 বছর ধরে একটু নামাজ কালাম পড়া শুরু করছি, একটু মুখে একটু দাড়ি গজাইছে। আমাদের এক্সপেকটেশনটা আমি আমাদের মাইন্ডসেট থেকে বলি, এরকম চিন্তা যে আমার মধ্যে কখনো আসে নাই, ব্যাপারটা এরকম না। আমাদের অনেক এক্সপেকটেশন হচ্ছে যে আমার বউটা হবে 100% দিনদার, একদম প্রপার, মানে কি বলবো, আমাকে ফজরের নামাজের সময় উঠাই দিবে, আমাকে কোরআন শরীফ শিখাবে, আমাকে হাদিস শিখাবে, আমাকে একদম মুফতি মাওলানা বানাই দিবে। এই এক্সপেকটেশন আমাদের থাকে। আমাদের নিজেদের পার্সোনাল দিনদারিদার কি অবস্থা এটার চেয়ে বেশি আমার ওয়াইফটা হবে হচ্ছে একেবারে সেরা একটা দিনদার, মানে আলেমা হাফেজা সব হইলো। এই এক্সপেকটেশন রাখাটা খারাপ জিনিস না, বাট ব্যাপারটা হচ্ছে যে আমাদের চিন্তাটা হচ্ছে যে যেহেতু আমি আমার ওয়াইফের বিশাল বড় একটা দিনদারিতে এক্সপেক্ট করতেছি, তার অর্থ হচ্ছে যে মানে আমি যদি আমার কামাইটা খুব বেশি নাও হয় তাহলে মনে কর আমার ওয়াইফ সেটা নিয়েও খুব একটা কমপ্লেন করবে না, মনের মাঝে তার কোনো খুঁতখুতানি থাকবে না, কোনো বা একটা ওই যে তুই যেটা বললি যে আমার ওয়াইফের যদি কোনো কিছু দরকার পড়ে, কোনো একটা কিছু প্রয়োজনীয় হোক বা শখের জিনিস, সেটা যে তার হাজবেন্ডের এই মুহূর্তে দেওয়ার সামর্থ্য খুব একটা নাই, সেটা নিয়েও সে চুপ থাকবে। বাট আমি আমার পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, মানে আমি একজন ব্যক্তি হিসেবে যদি আমি আমার ফিউচার ওয়াইফের জায়গায় নিজেকে একজন মেয়ে মানুষের মনের মধ্যে নিজেকে প্রবেশ করাই, আমি চিন্তা করি যে মনে কর যে আমার জাস্ট ফেসবুক চালানোর সময় একটা জামা চোখে আসলো আমার, কারণ ফেসবুক পুরোটাই একটা কাস্টমাইজেবল জিনিস, কাস্টমাইজড জিনিস, যে যেটা পছন্দ করে তার ফিডে তাদের সেটা বেশি আসে। মেয়েরা অবভিয়াসলি বিভিন্ন মনে কর কসমেটিক্স বা জামা কাপড় এই ধরনের পেজগুলো ফলো করে রাখে, এগুলো আমি জানি কারণ আমার আপু আছে, অন্য কোনো সোর্স থেকে না। জানি, জানি। দুষ্টামি আমার হাসি দিচ্ছিস তুই। আমি ওই জন্য হাসি দিন, আমার রিয়েল লাইফের সাথে মিলে গেছে দেখে এই জন্য বলতেছি। এনিওয়ে, তো এই ফেসবুক স্ক্রল করতেছে মনে কর এই স্বাভাবিকভাবেই তোর একটা ব্যাগ, একটা কসমেটিক্স বা মনে কর জামা কাপড় একটা পছন্দ হইলো। এখন মনে কর ধরলাম আমার ওয়াইফ একের মানে যুগের শ্রেষ্ঠ আলেমা, সে তারপরেও তো একটা হজম করতে হচ্ছে যে না একটা ডুবগিলি ইচ্ছা করছে, কিন্তু ডুবগিলি এমন না যে ওইটা মনে কর লাখ টাকা জিনিস বা 10,000-20,000 টাকা জিনিস, কমই অ্যাফোর্ডেবল 2-3 হাজার টাকা বা হোয়াট এভার, কিন্তু ওইটুকু একটা শরম চলে আসে যে না আমার হাজবেন্ডের এই মুহূর্তে যে ক্যাপাবিলিটি সে স্টুডেন্ট হিসেবে এটা তো আমি জানি, এটা চাইতেও তো আসলে ওর একটু বেগ পাবে। ভালো ঘরের মেয়ে হইলে সেটা চেপে যাবে। এখন তোর প্রথমবার চাপলো, দ্বিতীয়বার চাপলো, চতুর্থ পঞ্চমবার কিন্তু যত বড় যাই হয়ে যাক না কেন তার মনের মধ্যে শয়তানি এই ওয়াসওয়াসাটা দিবে যে কি হাজবেন্ডের বিয়ে করলা, এটা জামাই কিনে দিতে পারে না। এই প্রশ্নটার উত্তর আমার কাছে থাকবে না, তাহলে কি বিয়ে শাদী করলাম? আমার তো লাখ লাখ কোটি কোটি টাকা ব্যাংকের মধ্যে, সমাজ যে এক্সপেকটেশনটা রাখে একজন সোকল বিয়ের জন্য পুরুষের কাছ থেকে, যে একদম স্টেবল একটা চাকরি থাকতে হবে, 50 থেকে প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠিত হইতে হবে, 50 থেকে 1 লাখ টাকা 6 ডিজিট প্লাস একটা স্যালারি থাকতে হবে, অ্যাটলিস্ট ঢাকা শহরে যদি সেটেলড হয়। ঢাকা শহরে সেটেলড হলে তো একদম মানে লাখ টাকার নিচে কোনো কথা নেই। এই ধরনের একটা এক্সপেকটেশন যে না আমার লাখ টাকা মাসিক ইনকাম দরকার নেই, 50,000 প্লাসেরও দরকার নেই, এমন একটা ইনকাম থাকা দরকার আমার ফ্যামিলির ইনকামের সাপেক্ষে মিলায়ে, যেটা দিয়ে হচ্ছে যে আমি আমার ওয়াইফকে মাসিক একটা খরচ যাতে দিতে পারি এবং তার ছোটখাটো শখগুলো যাতে পূরণ হয়। এটা খুবই মানে এইটুকু যদি প্রিপারেশন না নিয়ে আসলে বিয়ে শাদী করে তাহলে হচ্ছে তার সংসারের মধ্যে ওই রেসপেক্টটা আমি মনে করি থাকবে না। রেসপেক্ট অনেক ভাই ইম্পর্টেন্ট একটা জিনিস। তোমার সৌন্দর্য বল বা ওয়াইফের প্রতি মনে করো ওই দিক থেকে টানটা একটা সময় কমে যাবে, খুবই স্বাভাবিক। রেসপেক্ট থাকলে সেটা কখনো যাবে না। তোর ওয়াইফ দেখবে যে আমার হাজবেন্ড মাসে কষ্ট করে 10 টাকা কামাইলে এখানে 6 টাকা আমারে দেয় বা 60 টাকা আমাকে দেয়, এবং এই 60 টাকার মধ্যে আমার অনেকগুলো চাহিদা পূরণ হয়ে যাচ্ছে, বা অ্যাটলিস্ট আমার এই যে ফেসবুকের মধ্যে স্ক্রল করতে গিয়ে একটা কিছু দেখলে আমার আসলে মানে দ্বিতীয়বার ভাবা লাগতেছে না, বা একটু ডুব গিলতে হচ্ছে না আমার শখগুলাকে। এমন না যে আমি আমার একদম বস্তা ভর্তি কসমেটিক্স দিয়ে একদম ভরাই ফেলতেছি আমার বাসা, বিষয়টা এরকমও না। ছোটখাটো শখগুলো আমার পূরণ হইতেছে। এবং শুধু এইটাও না, এটা তোর শ্বশুর বাড়িতে আমি আমার লাইফে আমার বাবাকে দেখছি, এটা একদম ট্রু সত্য কথা। আমরা দুজন আমরা তো আসলে আমি তো বিয়ে শাদী করিই নাই, তুই মনে কর কয়েক মাস হয়েছে বিয়ে শাদী করছিস, আমরা খুবই যে বিয়ে নিয়ে একদম খুব এক্সপিরিয়েন্সড কিছু তা না। বাট আমি আমার বাবাকে দেখছি, আমার বাবা মানে আনবিলিভেবল লেভেলের সম্মান পায় ইয়াতে গেলে, তো কি বলে এটাকে, শ্বশুরবাড়ি। শ্বশুর বাড়িতে গেলে আনবিলিভেবল। মানে লিটারালি এক সময় আমার নানু, আলহামদুলিল্লাহ বেঁচে আছে এখনো, নানু এরকম স্টেটমেন্টও দিছে যে মানে তার নিজের ছেলেদের চেয়েও কখনো কখনো আমার বাবা একটা ডিফারেন্ট কাইন্ড অফ, তুই যেটা বলি অরা, ওইরকম একটা সম্মান মাঝে মাঝে নানুর কাছ থেকে পেয়ে যায়। এত এমনিতেই বাড়ির ছোট মেয়ে জামাই ওই সেন্সে তো একটা সম্মান পাই বা একটা আদর পাই,
লিটারালি মানে অনেক সময় এরকম হইছে যে মানে বাড়িতে মনে কর যে বাবা আমরা অলরেডি চলে গেছি নানুর বাড়িতে, বাবা হয়তো তোর অফিসের কাজের কারণে ১ দিন ২ দিন পরে আসতেছে। কিন্তু মনে কর এখন তুই সিচুয়েশন চিন্তা কর, বাড়ির জামাই সে সরাসরি কিন্তু বলা যায় না যে জামাই এটা নিয়ে আইসেন। হয়তো এটা আম্মুকে দিয়ে বলানো বা সরাসরি আমার মামারা এত ভালো সম্পর্ক, আমার মামা ডাইরেক্টলি মনে কর যে এটা বলাইছে যে আমাকে দিয়ে যে বাবা মামা কিন্তু বলছে তুমি এই জিনিসটা নিয়ে আইসো। এতটা ফ্রি। এটা কিন্তু নরমালি কিন্তু পরিবারের মধ্যে একটা মানে একটা হ্যাঁ ভদ্রতা বা একটা ব্যারিয়ার থাকে যে এটা যে আসলে আমার মামারা চাচ্ছে এটা কিন্তু আসলে সরাসরি জামাইকে বলা যায় না। বাট বাবাকে কিন্তু আমি সরাসরি বলছি যে বাবা এটা মামা চাচ্ছে, আই নো একদম মামাকে বাসায় দেখি এরকম সম্পর্ক। কারণ বাবার একটা মনে কর যে মারাত্মক রকমের রেসপেক্ট ছিল। এখন বাবার আমাদের সময় বাবারা একটু দেরিতেই বিয়ে করছে, তাদের সিচুয়েশন অন্যরকম ছিল, আমাদের চিন্তা ভাবনা অন্যরকম, আমরা একটু তাড়াতাড়ি বিয়ে শাদী করতে চাই। এখন এটার জন্য এখন তাদের যেই সম্মানের উৎসগুলো আছে, তাদের একটা ভালো চাকরি ছিল, ওই যে সকল প্রতিষ্ঠিত হওয়া ছিল, আমাদের তো সেটা নাই, কখনোই হবে না। আর এই প্রতিষ্ঠিত হইতে হইতে বিয়ে শাদী করার চিন্তা ভাবনা করলে তাইলে যে আমরা যে একটা যে সামাজিক মোটামুটি একটা আন্দোলন শুরু হয়েছে আগে আগে ভাগে বিয়ে শাদী করার, তোর মতো মানুষজন যে সেটা করে দেখাচ্ছে, এটা তো কখনোই যে ওই যে শ্বশুর বাড়িতে গিয়ে তো তুই ওই যে প্রতিষ্ঠিত ঢাকা মেডিকেল কলেজে পড়স, ঠিক আছে, চাকরি তো নাই, মানে ওই যে ইনকাম বেকার। স্টেবল ইনকাম সোর্স নাই, টেকনিক্যালি তুই বেকার। তো ওইটা আর কি হয়ে থাকতে পারে? আমাকে অনেক বন্ধু অনেক সময় অনেক যুক্তি দিচ্ছে, বুঝছস, যে এটা আসলে ডিপেন্ড করে তুই কতটা ম্যাচিউর, ফ্যামিলির সাথে তুই কিভাবে ডিল করস, হ্যাঁ, কথাবার্তা কিভাবে তোর, এরকম অনেক সময় বলে। আসলে আমার কাছে এগুলা মনে হয় ভাই এগুলা কিছুই না। এটা আসলে ফ্যামিলি টু ফ্যামিলি ভ্যারি করে অবভিয়াসলি। এটা যত আসলে যাই ডিপেন্ড বল, করেছে ফ্যামিলি মাইন্ডসেটের উপর, তোরা যত কিভাবে যাই বল, নিতেছে। আমি একটা বিষয়ে একমত, এই স্ট্র্যাটেজি বাংলাদেশের সকল ফ্যামিলিতে কাজ করবে। তোর ফ্যামিলি তোর বাবার দ্বারা নিয়ন্ত্রিত হোক, তোর মায়ের দ্বারা নিয়ন্ত্রিত হোক, ইনকাম অনেক হাই ক্লাস হোক, মিডল ক্লাস হোক, লো ক্লাস হোক, যাই হোক, যেই ফ্যামিলির যতটুকু সামর্থ্য আছে তার পার্সপেক্টিভে আমার একটা এক্স অ্যামাউন্ট অফ টাকা পকেটের মধ্যে সঞ্চয় আছে, এবং বিয়ে করার পর আগামী ১ বছর ৬ মাসের আমার একটা প্ল্যান আছে, এবং এটা আমি খোলাখুলি ভাবে বলতেছি আমার ফ্যামিলিকে, আমার এত আছে, সামনে এত থাকবে। ওই সময় তুই সোজা কথা, বিয়ের পরের দিন থেকে তোর বউয়ের লাইফে সকল ডিসিশন তুই নিতে পারতেছস, তো সংসারের জীবনগুলো মানে সাংসারিক লাইফটা তুই ওভাবে স্টার্ট করতে পারতেছ যে আমাদের দুইজনের লাইফ বা আমাদের ভবিষ্যৎ সন্তানাদের জীবন এই ডিরেকশনে যাবে। এটা তো আমাদের বাবার প্রথম দিন থেকে পাইছে, কারণ তাদের চাকরি ছিল, সবকিছু ছিল, স্বাধীনতা ছিল। আজকে তুই তোর ওয়াইফের বা তোর ওয়াইফ, ইভেন তোর ওয়াইফ যদি তোর জীবন সম্বন্ধে কোনো একটা মতামত দিতে চায়, বা তুই তোর ওয়াইফের জীবন সম্বন্ধে কোনো একটা মতামত দিতে চাস, আমি বিশ্বাস করি যে তোর মতামতের মানে হাইয়েস্ট ভ্যালু আছে তোর ফ্যামিলিতে। যদিও আমি তখনও তোর আব্বুর সাথে কথা বলিনি, বাট আমি তোর ঘটনা তো সবই জানি, তোর ফ্যামিলি এবং তোর শ্বশুর বাড়িতে তোর কথার একটা হাইয়েস্ট ভ্যালু থাকবে, এটা আমার নিশ্চিত, এটা আমার রিসার্চ করা লাগবে, আমি জানি ওই কথাটার একটা ভ্যালু থাকবে। এখন মনে কর যে কামাই করতেছে না তাকে নে, যে মনে কর যে সামান্য একটা মনে কর পার্কেটারকে ঘুরতে গেলেও এই খরচটা মনে কর বাসা থেকে কারো কাছ থেকে নিয়ে না লাগে, এইটা এই সে যদি তার ফ্যামিলির তার নিজের ফ্যামিলি মানে তার ওয়াইফের ফ্যামিলি তো নিজের মনে কর ক্যারিয়ার ওয়াইজ বল, ভবিষ্যতে কোথায় থাকবে না থাকবে বল, এরকম ডিসিশন যে বাসায় মুরব্বীদের সামনে আব্বু আম্মু নানা নানু বা হোয়াট এভার এক্সটেন্ডেড ফ্যামিলির সামনে সিদ্ধান্ত নিতে চায়, সে যখন দাঁড়াবে তার কথা কতটুকু ভালো থাকবে, তোর কথা কতটুকু ভালো থাকবে, অবভিয়াসলি ডিফারেন্স থাকবে। এইটাই এইটাই এই মনে কর আমি চাইছিলাম তোকে দিয়ে এই কথাটা বলানোর। সামনে আরো ম্যারিড মানুষজন পডকাস্টে আসবে, তাদেরকে দিয়ে আমি এই কথাটাই বলাবো। আর আমি যখন বিয়ে শাদী করবো আমারও সেম গোল, একটু খুবই সিম্পল। আমার ফ্যামিলি যেহেতু এটা সার্টেন লেভেল অফ সোশ্যাল স্ট্যান্ডার্ডে বিলং করে, সেই তুলনায় আমি ঠিক করে রাখছি যে এত টাকা আমার থাকা দরকার, আমি এটা না হইলে আমি আসলে বিয়ে করবো না। আবার এটার জন্য আমি বছরকে বছর অপেক্ষাও করবো না, যতটুকু সময়ের মধ্যে এটা হয় দেন আই উইল ডু ইট। এনিওয়ে দোস্ত, আমরা অনেক আলোচনা করে ফেললাম। তুই একদম পডকাস্টের শেষে আমাদের মেডিকেল অ্যাসপিরেন্ট যারা আছে, অলরেডি আমাদের এই এপিসোডটা তো খুব সম্ভবত তোর রিলিজ হবে হচ্ছে যে মেডিকেল ভর্তি পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে। সো যাদের মেডিকেল সাপোজ চান্স হয় নাই তাদের জন্য, বা যারা সেকেন্ড প্রিপারেশন নিবে কি নিবে না এরকম একটা দোটানায় আছে, তাদের জন্য তুই যদি কিছু একটু বলস, বা এখন দেখি কিভাবে আগাইতে পারে, এবং তারা কি একটা ভার্সিটিতে ভর্তি হয়ে থাকবে বা অন্যগুলোর জন্য ট্রাই করবে বা কি। এই এপিসোডটা হচ্ছে তোর রিলিজ হবে রেজাল্টের পরে। আচ্ছা, তো বেসিক্যালি জিনিসটা এমন, এখানে আসলে আনসারটা অনেকভাবে দেওয়া যায়, কারণ আসলে একটা অপশন তা না, অপশন অনেকগুলি হাতে থাকতে পারে। তো তোর বেসিক্যালি জিনিসটা এমন, আমি যারা দেখছি আমার ফ্রেন্ড যারা আমার সাথে মেডিকেল প্রিপারেশন নিছিল বাট আনফর্চুনেটলি হয়তো চান্স হয় নাই, তাদেরকে আমি দেখতেছি যে আলটিমেটলি প্রথম ৫-৬ মাস হয়তো অনেক খারাপ অবস্থায় গেছে, মন টন ভালো ছিল না,
কোথাও মানে একটা এত এত কষ্ট করে একটা ড্রিম দেখছে, এত পরিশ্রম হুম, করছে, হুম, বাট তাও হয়তো হয় নাই, আল্লাহ হয়তো ভাগ্যে রাখে নাই। সো তখন তারা অনেক মন টন খারাপ ছিল, বাট এখন আমি বর্তমানে তাদেরকে দেখতেছি সবাই মোটামুটি ভালো জায়গাতেই আছে। কেউ কেউ সিভিল ইঞ্জিনিয়ারিং করতেছে, কেউ কেউ হচ্ছে যে ত্রিপলিতে পড়তেছে। সো আমি আলটিমেটলি দেখলাম যে আমি আসলে কি গোল ঠিক করতেছি সেটা আসলে আমার জন্য ভালো নাও হইতে পারে। আল্লাহ অবভিয়াসলি আমার জন্য একটা বেটার গোল রেখে রাখছে, বেটার একটা প্ল্যান আছে আল্লাহর। সো ওইটাতে বিলিভ রাখলেই হয়ে যাবে যে কিছু না কিছু একটা হবেই। পরিশ্রম করলে সেটা কখনো বৃথা যায় না, বাট ট্রু। পরিশ্রম না করলে যে টিকবে না এটা একদম 100% গ্যারান্টি দেওয়া যায়। যে না পড়লে শিওর ফেল, কিন্তু পড়লে যে শিওর কেউ সফল হবে এটা কিন্তু আসলে গ্যারান্টি কেউ দিতে পারবে না। সময়ের আসলে সফল বলতে কি মানে হ্যাঁ, পড়াশোনা না, জাস্ট পরিশ্রমটা করলে কেউ যদি এটাই। লেগে থাকে, সেটা পড়াশোনার থ্রুতে হোক বা যে কোনোতে, একটা না একটা সময় আল্লাহ রিজিকের। আর যদি মেডিকেলে আসার এতই ইচ্ছা হয়, সেকেন্ড টাইমের জন্য আমি বলবো যে আসলে সেকেন্ড টাইমের আসলে এটা আসলে তো আমি তো ফেস করি নাই, বাট আমি যদি টিউশন করাইছি সেকেন্ড টাইমের অনেকজনকে, সেকেন্ড টাইমে মেনলি যে সমস্যাটা হয় হচ্ছে একটা লং পিরিয়ড ধরে হচ্ছে যে কোনো আসলে না কোনো ভার্সিটিতে ভর্তি আছে, দেখা যায় হচ্ছে আমার যে ব্যাচমেট গুলো আছে তারা অলরেডি মেডিকেলে ভর্তি, আইটেম ব্যাটাম দিয়ে ফেলতেছে, ছবি টবি আপলোড করতেছে, আমি এখানে ঘরের এক কোনায় পড়ে আছি, বাইরে যেতে পারতেছি না। সো ওই টাইমটা অনেক টাফ যায়। সো ওই মেন্টাল যে একটা ট্রমা। ট্রমা হয় সেটা যদি হ্যান্ডেল করার মতো ক্যাপাবিলিটি থাকে, তো আমি বলবো যে দেন গো ফর ইট, কোনো অসুবিধা নাই। দ্বিতীয়বার ট্রাই করে দেখি, হইলে হবে, না হলে নাই, পরে ভার্সিটিতে যাবো। কিছু না কিছু একটা তো হবেই, পড়ালেখা করছি যখন কোনো না কোনো একটা ঢুকতে তো পারবোই। আর দেশে এখন অনেক ভার্সিটিতে হচ্ছে সেকেন্ড টাইমার আসেই, কৃষি করছে সেকেন্ড টাইমার আছে খুব সম্ভবত। আর দেশের জায়ান্ট প্ল্যাটফর্ম গুলো তো অলরেডি মনে করো সেকেন্ড টাইমারদের জন্য কোর্স টোর্স লঞ্চ করে দিবে পরীক্ষার আগেই। পরীক্ষার পরে। আচ্ছা, তুই পরীক্ষার চিন্তা পর। কর যে এপিসোডটা রিলিজ হচ্ছে ইয়ার পরে, রেজাল্টের পরে, খুব আহ, তাড়াতাড়ি, যেহেতু এখন মার্কেটে অনেক বেশি কম্পিটিটর, সবাই তো তাদের কোর্স লঞ্চ করে দিবে। তো শুরুতেই কি কারো ওইদিকে যাওয়া উচিত? না, সেকেন্ড টাইমের জন্য আমি বলবো যে এখন অলরেডি তো একবার তো পড়া হয়েছেই, হুম, সবগুলো ক্লাস তো মোটামুটি করা আছেই। এরপরে বলবো এরপরে কি যদি কিছু থাকা উচিত সেটা হচ্ছে প্র্যাকটিস। তো প্র্যাকটিসের জন্য কোনো একটা এক্সাম বেচে ভর্তি হয়ে গেলেই হয়, পড়া তো সব পড়াই আছে। এক্সাম বেসে যেহেতু দামও কম হ্যাঁ, থাকে। এক্সাম বেচে মোটামুটি একটা পরীক্ষা দিলাম, নিজে বাসায় বসে বসে প্রিপারেশন নিলাম, ওইটাই মোর দেন এনাফ। আলাদা করে আর প্রত্যেকটা ক্লাস তো আসলে করার দরকার নাই, আর আসলে ওই ক্লাসটা করার আসলে এনার্জি থাকেও না। তাকেও না আসলে। অলরেডি সেম ক্লাসগুলো দুইবার রিপিট আর করা। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তোর তার তার কি কোনো না কোনো ভার্সিটিতে, সেটা যদি সামর্থ্য থাকে প্রাইভেটে হলো, একটা ঠিকানা তো করে রাখা উচিত প্রাইভেট কিনা? এটা আসলে প্রাইভেট পাবলিক যেটাই হোক, মনে করো একটা জায়গায় এসে চান্স যাওয়া পাইছে। যাইতে পারে, বাট এটা আসলে ভ্যারি করে কিরকম, যদি ওইখানে যদি বেশি ইনভলভ যদি হয়ে যায় তখন সেকেন্ড টাইমের প্রিপারেশন দেখা গেলো আবার ওখানে ঘাটতি হচ্ছে। যেমন যেমন আমি অনেককেই দেখছি যারা হচ্ছে মেডিকেলে ফার্স্ট টাইমে টিকে নাই, হয়তো ডিউর কোনো একটা সাবজেক্টে চান্স পেয়ে গেছে অথবা সিউর কোনো সাবজেক্টে হয়তো চান্স পাই গেছে, ওইখানে ভর্তি হয়ে আছে বাট ক্লাস টাস করে নাই, এরপরে দেখা গেলো সেকেন্ড টাইমে টিকে আবার চলে গেছে মেডিকেলে। এরকম হলে মোটামুটি বলা যায়, এরকম অনেক উদাহরণই আছে, আমি এরকম অনেকজনকে দেখছি আমার পরিচিত। সো এটা করা যাইতে পারে, বাট প্রাইভেটে একবার যদি ভর্তি হয় আমার মনে হয় না এটা আসলে কতটা ফিজিবল হবে। শুধু প্রাইভেট না, আমাদের শততর অনেক স্টুডেন্ট এই বছর প্রথম ব্যাচের যে স্টুডেন্টরা, তাদের মধ্যে অনেকেই আছে তো নার্সিং এর, বুঝছিস? নার্সিং ভর্তি হয়ে গেছে। নার্সিং এ ভর্তি হয়েছে, এরপরে হচ্ছে তোর মানে 1 বছর ক্লাস করতেছে, এরপর সেকেন্ড টাইমে আমাদের সাথে কোর্সে জয়েন করছে আর কি। তো তাদেরও দেখলাম যে যথেষ্ট রিগোরাস স্কেডিউল আর কি, ওখান থেকে টাইম বের করে মেডিকেলের না, প্রিপারেশন এমন নেওয়া টাফ। এমন কোনো জায়গায় ভর্তি হওয়া উচিত যেখানে হচ্ছে জাস্ট ভর্তি হয়ে রিল্যাক্সড। থাকবো, আমার দরকার হলে 1 বছর লস যাক, অসুবিধা নেই, আমি just ভর্তি হয়ে রাখছি, যে 1 বছর পর যদি আল্লাহ না করি যদি তখনও সেকেন্ড টাইম নাও হয়, তখন আমি আবার সেখানে মানে কন্টিনিউ আমি করতে জাস্ট পারবো। খালি দাঁত কামড়ে থাকলাম আর কি। ইয়েস, বাট যদি ওইখানেও যদি রেগুলারলি ক্লাস করা শুরু করি, ওখানেও যদি পরীক্ষা দেওয়া শুরু করি, বেশিরভাগ করে ডেন্টালে যেটা হয় আমি দেখি, যারা হচ্ছে ফার্স্ট টাইমে হচ্ছে মেডিকেলে টিকে না তারা ডেন্টালে ভর্তি হয়ে যায়। দেখা যায় যে ডেন্টাল মেডিকেল কলেজগুলোতে পরীক্ষাগুলো টাইম এমনভাবেই দেয় যে যাতে হচ্ছে পড়া মানে ওই টাইমটা হচ্ছে মেডিকেলের সাথে মেডিকেল অ্যাডমিশনের সাথে হচ্ছে কোইনসাইড করে, ইচ্ছা করে দেয়। যতটুকু শুনছি আমি একটা আমার ডেন্টাল ফ্রেন্ড থেকে শুনলাম, তার টার্ম ইচ্ছা করে ওই টাইমেই দিছে যখন হচ্ছে মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন চলতেছে, যাতে যে ওর যাতে হচ্ছে মানে না ডিসকারেজ চলে হয়ে যায় যায়, আর কি। yes, মানুষ যাতে না চলে যায়। হুম। সো ডেন্টালে এদিক থেকে আমি একটু কম অপরচুনিটি দেখছি, বাট ডিইউ অথবা সিউর অথবা যে কোনো পাবলিক, প্রাইভেটের কথা আমি বলবো না, পাবলিকে যে কোনো সাবজেক্টে জাস্ট ভর্তি হয়ে থাকলেই হয়েছে। প্রাইভেটে তো আবার ভর্তি হতে গেলে অনেক টাকা 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 পয়সা পয়সা লাগে, এটা আসলে ফ্যামিলির উপর ডিপেন্ড করে। যদি বেশি টাকা থাকে তাহলে অসুবিধা নেই। আর প্রাইভেটে যদি ভর্তি হইতেই হয় 1 বছর ওয়েট করুক, 1 বছর জীবন থেকে চলে গেলে কি আর হবে। অবশ্যই এটা আমার জন্য বলা ইজি, যারা এটা ফেস করতেছে তাদের জন্য আসলে কথাটা হজম হওয়া একটু বলা কঠিন 1 বছর যে। তবে আসলে কিন্তু আমরা যত জিনিসটাকে অনেক বেশি কঠিন হিসেবে দেখি, আসলে জীবন আসলে 1 বছর চলে যাবে, একটা বছরই তো। একটা বছর অনেক কষ্ট হবে, মানুষ অনেক কথা শোনাবে। কিন্তু কান- আলটিমেটলি যখন একটা সময় সবাই সবাই তো আলটিমেটলি একদিন এই না একদিন এই সময়টা সাকসেসফুল না, হবেই, আমি বলি ভুলে তোরে, যাবে তো। এই সময়টা যদি কেউ ওই একটা বছর অপমানগুলো শুনে না, সে কিন্তু সারা জীবনের জন্য স্ট্রং হয়ে যাবে, এটা শিওর। এটা শিওর, এটাতে কোনো সন্দেহ নেই। ওরে আর কেউ মেন্টালি ব্রেকডাউন করতে পারবে না, কোনো ট্রমা বা কোনো কিছু। সে একদম মানে অপমান কিভাবে সহ্য করতে হয়। যেমন আমি পার্সোনালি মনে করি অপমান সহ্য করার আমার চামড়া, ওই যে তুই আমার বললি না মাঝখানে যে আমি তো তোর অনেক সময় দেখছি যে তুই অনেক হাসি খুশি থাকো, আমি শিখে গেছি অনেক ক্ষেত্রে, আমি পুরো 100% না,
অনেক ক্ষেত্রে অনেক শিখে গেছি আমি। চামড়া মোটা হয়ে গেছে অনেক দিক থেকে। তো এটা আসলে খাইতে হয় জীবনে, বুঝছস? কিছু, কিছু সময় বাঁশ বা অপমান এগুলো মানুষের ওই যে চামড়াটা বললাম তো, মোটা করার জন্য হইলো। অলওয়েজ পজিটিভ হও। ওই তো মানে এটা বাঁশগুলো যদি ১ বছর পিছায়ও যায় তোমার লাইফে এটা পজিটিভ ফিডব্যাক আছে। কয়েকদিন আগে আমি একটা মিম দেখছিলাম, লাইফ যদি তোমাকে বাঁশ দেয় তাহলে তিতুমিরের মতো বাঁশের গেলা বানায় ফেলো। এর চেয়ে বেটার এক্সাম্পল আর কিছু হইতে পারে না। লাইফ যদি তোমাকে বাঁশ দেয়, তিতুমিরের মতো তিতুমিরের বাঁশের গেলা মতো নির্মাণ করো। বাঁশের কেলা নির্মাণ করে। এইটা থাম্বনেইল বানাবো দোস্ত। আচ্ছা, আমরা পডকাস্টের একদম শেষ পর্যায়ে চলে আসলাম দোস্ত। থ্যাংক ইউ, ইউ হ্যাভ বিন এ রিয়েলি গুড স্পোর্ট। শেষ করার আগে আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে তুই তোর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, তোর আম্মুর এত বড় একটা স্যাক্রিফাইসকে একটা ফিডব্যাক দিছিস। আমি এটা এটা আসলে আমার জন্য শোনাটাই অনেকটা ইমোশনাল। তুই জাস্ট আমাদের এই পডকাস্টের থ্রুতে অনেক সময় আমাদের আব্বু আম্মুর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। তুই ১-২টা সেন্টেন্স হইও তো মাকে কিছু যদি এ- এ- শুনাইতি। এটা কি আসলে বলার ভাষা কারো আছে? না আমি বলা ভাষা ডিফিকাল্ট, আই নো, বা একটা সেন্টেন্স হইলো মা আই লাভ ইউ হোয়াটএভার। না না, এটা 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 আসলে থাকুক। এটা সত্যি কথা, আমরা অনেক শাই ফিল করি বাঙালি, যেসব মেয়েরা এটা ইজিলি বলে ফেলতে পারে, আমি যা দেখছি। কিন্তু তোর প্ল্যাটফর্ম দিলাম দোস্ত, তোর আম্মু নাই, এটা বলে ফেল। যাই হোক, আমি বলি টাকা হচ্ছে না আমার দিকে। এটা যেটা দেখলাম আমার ওয়াইফের ক্ষেত্রে দেখি যে এরা হচ্ছে আম্মু আব্বুর সাথে অনেক ফ্রি মেয়েগুলা, আসলে কিন্তু আমরা ছেলেগুলা কিছু একটা বলতে গেলে হ্যাঁ কাজের মধ্যে প্রকাশ পাবে, কথা ডিরেক্টলি বলতে পারি না। হঠাৎ করে মাদার্স ডেতে বললাম হ্যাপি মাদার্স ডে, এটা আম্মু অবাক হয়ে যাবে, কিরে কিছু তো শরীর টরীর ঠিক আছে। আমাদের মুখটা শুধুমাত্র খালি মনে কর ওয়াইফের ক্ষেত্রেই বোধ হয় আ- আল্লাহ সাম্মা চলায় দেয়। আচ্ছা ওদিকে না যায়, মানে বেসিক্যালি ওটা হচ্ছে আম্মু আব্বুকে আসলে ভালোবাসা, যে আমরা যে কৃতজ্ঞতা তো ওটা তো আছেই, বাট যে আমরা যে আম্মু আব্বুকে ভালোবাসি সেটা আসলে কথা দ্বারা প্রকাশ করা যায় না। এটা আমি পারবো না, অ্যাটলিস্ট এটা আসলে কাজের মাধ্যমে প্রকাশ করতে হবে। তোর এইটুকু কথা শুনলে আন্টি আশা করি অনেকটাই তোর মনের অনুভূতিটা বুঝবে আশা করা যায়। ইনশাল্লাহ। ঠিক আছে দোস্ত, থ্যাংক ইউ সো মাচ। বেশি দূরে বেশি দূরে ঠিক আছে, একটু ডিস্টেন্স হয়ে গেছে, বাট এনিওয়ে আশা করি তোকে নেক্সট সিজনেও এরকম গরমা গরম আরো কিছু কথাবার্তা, অনেক কিছু আমরা টাচ করি নাই যেটা আমাদের যদি touch নেক্সট করা। সিজন পর্যন্ত যায় পডকাস্ট, ইনশাল্লাহ ইনশাআল্লাহ দোয়া করেছি আল্লাহ যাতে আমাদের এই পডকাস্টটা কোনো সুন্দর ভালো যারা যারা দেখতেছে স্পন্সর, ইফ এনিওয়ান ইজ আউট দেয়ার, স্পন্সরশিপ তো আমরা পেয়ে যাই, আরো ভালো ভালো দামি দামি গেস্ট আসে। তো সেই প্রত্যাশা রেখে এবং নেক্সট সিজনে তোকে অলরেডি প্রি দাওয়াত দিয়ে শেষ করতেছি দোস্ত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।